হ্যাঁ এই তো পেয়েছো খুঁজে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, এটাই বলছি আমি, এটাই তখন দিয়ে বলছিলাম। তুমি স্পিকার অন ছিল বলে কিছুই শুনতে পাচ্ছিলে না, বুঝতে পেরেছো? তো স্পিকার অন থাকলে তুমি কিছু শুনতে পাবে না। ওকে ইমতিয়াজ, শোনা যাচ্ছে? তোমার সামনে দেখো চ্যাট অপশন রয়েছে এখানে, একদম হোয়াটসঅ্যাপের মতো। ধরো কোথাও কোনো প্রবলেম হলে, বুঝতে প্রবলেম হলে, ইমতিয়াজ মাইকটা অফ করো, মাইকটা অফ করো, মাইক। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। মাইকটা অফ করবে, না হলে আমি যা যা বলছি তুমি কিছু শুনতে পাবে না, ঠিক আছে? তো তোমার দেখো এখানে চ্যাট অপশন পাবে। তো যেখানে কোথাও কোনো ধরনের কোনো ডাউট হলে, কোনো প্রবলেম হলে, কোনো কোয়ারি থাকলে, সাথে সাথে তুমি এখানে এখানে বলবে চ্যাটে আমাকে, মানে টাইপ করে বলবে হোয়াটসঅ্যাপের মতো, তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ এখানে ইমতিয়াজের এখানে প্রবলেম হচ্ছে, এখানে প্রিয়াঙ্কার প্রবলেম হচ্ছে। তো সেইগুলো নিয়ে তারপরে আমরা ক্লিয়ার করে তারপর সামনের দিকে এগোবো। বুঝতে পারলে ইমতিয়াজ? ঠিক আছে। হাবা না হ্যাঁ ঠিক আছে, লিখো তাহলে আমি বুঝতে ঠিক পারবো। আছে। তুমি মাইকটা অফ করো, মুখে বলা লাগবে না, বুঝতে পেরেছো? তুমি এখানে চ্যাটে বলো, তাহলে আমি বুঝতে পারবো আমি যে হ্যাঁ এখানে ইমতিয়াজের এখানে প্রবলেম হচ্ছে, বা এখানে ও বলতে চাইছে এটা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, এই তো খুঁজে পেয়েছো, ঠিক আছে, বেশ, তাহলে আর কোনো প্রবলেম নেই। তো চলো তাহলে স্টার্ট করা যাক। তো আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে এটা না, ইউপিএসসি অ্যান্সার রাইটিং। তো আশা করি তোমাদের সিলেবাস সম্পর্কে ফুল ধারণা আছে। তো তার জন্য তাও আমি একটু প্রথম দিন যেহেতু সেগুলো একটু বলবো, কারণ সিলেবাস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট ইন সিএসসি প্রিপারেশন, রাইট? তো তো তার জন্য তোমার এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। তো ফিজিক্যাল বই তো তোমাদের আছে না, মানে সিলেবাসে, তো এটা তার জন্য ফিজিক্যাল বইটা থাকা দরকার। তোমরা অলরেডি প্রিপারেশন নিয়েছো, তো তার জন্য তবুও সবই ক্লিয়ার আছে, সবই কমপ্লিটও করেছো, তাও আমি জানি। কিন্তু তাও মোটামুটি একটু, যেহেতু প্রথম দিন, আমি একটু সিলেবাসটা একটু বলছি, ঠিক আছে, মানে শর্টে, যে বেসিক্যালি এখানে কি কি জিনিসগুলো আমাদের রয়েছে না। এসএ পেপার থাকে, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার থাকে। কম্পালসারি ল্যাঙ্গুয়েজ আমাদের মাতৃভাষা থাকে বাংলা, যার যেটা মানে মাতৃভাষা, ধরো কারো হিন্দি, নেপালি, তার সেটা থাকবে। আর কম্পালসারি ইংলিশ থাকে সবার। তো এই নাম্বার কোথাও যোগ হয় না, কিন্তু পাস করতে হয়। তো মোটামুটি 25% পারলে, যদি তুমি পাও, তার মানে হয়ে গেছে তোমার, মানে তুমি তাহলে মেইনসে বসতে পারছো। ঠিক আছে। মেইনসে বসতে পারছো কি মানে, সেটা তাহলে তুমি পাস আর কি, কারণ এই নাম্বার তো যোগ হয় না, কিন্তু পাস করতে হয়। কিন্তু ল্যাঙ্গুয়েজে ফেল করলে কিন্তু পুরো ফেল। ঠিক আছে। তাহলে নাম্বার কাউন্ট হয় কোথা থেকে? কম্পালসারি এসএ পার্ট থেকে। ঠিক আছে। তো কম্পালসারি এসএ পার্ট থেকে তোমার জেনারেল স্টাডিজ পেপার 1, 2, 3, 4, টোটাল 4টে থাকে। 250 করে 1000, আর এখানে এসএতে 250। ঠিক আছে, 1050 গেল। নেক্সট আসছে তোমার অপশনাল, তাতে দুটো পেপার থেকে 250, এই হচ্ছে টোটাল 1750 মার্কের আমাদের মেইনস। নেক্সট 275 হচ্ছে তোমার কি, পার্সোনালিটি টেস্ট। ওকে, তো এই হচ্ছে ওভারঅল জিনিস। ক্লিয়ার? তো এটা তো সবই আছে। তো যেহেতু আমি একটু তাও একটু বলে দিলাম, যেহেতু ফার্স্ট দিন আমাদের। তো এবার একটু বলো, তোমাদের কে কোন পজিশনে আছো, এটা একটু আমার বললে সুবিধা হয়। ঠিক আছে, যে একটু এটা এসএমএস এ লেখো, মানে এখানে চ্যাটে বলো, আমি বুঝতে পারবো। ইমতিয়াজ, তোমার সিলেবাস কি কভার আছে না? আচ্ছা, তুমি যেটা বলছিলে একটু রিভিশন দিতে হবে, সেটার কথা একটু বলছিলে। তো সেগুলো একটু রিভিশন দিয়ে তারপরে আস্তে আস্তে তুমি তাহলে লেখা শুরু করো, ঠিক আছে? আর প্রিয়াঙ্কাকে তো আমি বলেছি, দেখো তুমি যেভাবে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো আগের দিন তুমি যেটা লিখেছিলে আমি তো সেটাও দেখেছিলাম, কিন্তু যে যে জিনিসগুলো ফলো করা দরকার প্রিয়াঙ্কা। আচ্ছা, বেঙ্গলি ইংলিশে 25% পেলে বাকি পেপার গুলো চেক করবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটা কম্পালসারি। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, কম্পালসারি ল্যাঙ্গুয়েজের পেপার আমরা বলছি। জেনারেলি যে নাম্বার গুলো আমরা দেখি, ঠিক আছে, তো তাতে মোটামুটি দেখা যায় যে 25 to 30% পেলে মোর দ্যান এনাফ। ঠিক আছে, কারণ ওই নাম্বার তো যোগ হয় না, তাই না? কম্পালসারি ল্যাঙ্গুয়েজের পেপার, যেটা কম্পালসারি বাংলা, মানে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার আর কি, যেটা আমাদের যার যেটা মাতৃভাষা তার সেটা হবে। তো কম্পালসারি ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে ইংলিশ, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ যেটা, তো সেইখানে তোমার খালি পাস করতে হবে। তো তার জন্য তুমি ধরো যে 30% হলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। 30% হলে, কারণ তুমি দেখো সিএসসি এক্সামে তুমি যদি, মানে ওভারঅল এক্সামে তুমি যদি 50% উপরে পাও, তুমি AIR 1 র্যাঙ্ক, তাই না? জেনারেলি আমরা কিন্তু দেখেছি 55 বা 50 to 53% হচ্ছে AIR 1 র্যাঙ্ক পায়। AIR মানে কি, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1। তো তার মানে বুঝতে পারছো মানে কি পরিমাণে, মানে কত কম নাম্বার ওঠে। তো এই জন্যই হচ্ছে ওইরকম পার্সেন্টেজ এখানে দরকার। তুমি ওভারঅল ধরো মেইনসে তোমার যদি 30%-এর উপরে নাম্বার থাকে, ঠিক আছে, তুমি অলরেডি সার্ভিসে রয়েছো। ওকে, 30% to 35% আমি বলছি। 35% উপরে পেলে তুমি শিওর তুমি সার্ভিসের মধ্যে অলরেডি, মানে তোমার টপার র্যাঙ্কের লিস্টে আমার তোমার নাম চলে এসেছে। কারণ এখন কত, নিশ্চয়ই তুমি, আচ্ছা ইমতিয়াজ ফর্ম ফিল আপ করেছো এবার? 1100-র উপরে কিন্তু এবার সিট, তাই না, যেটা আমরা দেখছি। কাল থেকে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমার ঠান্ডাও লেগেছে একটু, ঠিক আছে, ভালোই ঠান্ডা লেগেছে কালকে থেকে। তো কালকে থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যদি ফর্ম ফিল আপ না করে থাকো, ফর্ম ফিল আপ করে নাও, ঠিক আছে? ইমতিয়াজ, তুমি দেবে কি এবার?
ও এখনো করনি, হ্যাঁ অলমোস্ট কমপ্লিট এক্সেপ্ট জিএস 4, ওকে ওকে অলমোস্ট কমপ্লিট এক্সেপ্ট জিএস 4, ঠিক আছে। তো জিএস 4 করনি, তাহলে জিএস 4 করতে হবে। তো জিএস 4 এর জন্য তো তোমার এই যে এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউড যে পার্টটা আমাদের, ওটার জন্য তো তোমার কমপ্লিট করা দরকার। তো দ্রুত কমপ্লিট করার জন্য তুমি লেক্সিকন বই ফলো করতে পারো, ঠিক আছে একদম। কিন্তু ধরো সুব্বারাও যেগুলো আছে ওগুলো একটু অনেক ভাস্ট। নিশ্চয়ই তুমি সুব্বারাওয়ের নাম শুনেছো না, জিএস পেপার 4 এর। হ্যাঁ 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 হ্যাঁ। ওটা একটু অনেক বড় বই, কারণ কনসেপচুয়াল ক্ল্যারিটি মোস্ট ইম্পর্টেন্ট এখানে জিএস পেপার 4-এ। ওকে, তো সেগুলো কারণ এখানে কিন্তু অনেক জিনিস রয়েছে না, তো সেই জিনিসগুলো ফলো করা দরকার। আর প্রিয়াঙ্কা তো মোটামুটি সিলেবাস কভার না, আচ্ছা। তো তোমার ইতিহাস তোমার লেখা একটু দেখলে আমি বুঝতে পারতাম যে মোটামুটি কি কি জিনিসগুলো তোমার দেখতে হবে। জিএস পেপারের এসএ নাম্বারে পাশ করলে ইন্টারভিউ কল আসে, স্যার জিএস পেপার আর এসএ নাম্বারে পাশ করলে ইন্টারভিউ কল আসে নাকি টোটালের উপর? টোটালের উপর পাস হয়, আচ্ছা আচ্ছা। দেখো প্রিয়াঙ্কা, তোমার বুঝতে প্রবলেম হচ্ছে, তো আমি একটু ঠিক আছে। তো সেগুলো তো একটু বলতে হবে, যে আমি তাহলে আমি ক্লিয়ার সেভাবে বলতাম। আমি তো ভাবছি তোমাদের A to Z পুরো ক্লিয়ার ধারণা আছে, আমি ওর জন্য অত ডিটেলসে বলিনি। ওকে, দেখো আমি প্রথম থেকে গোড়া থেকে বলি, ঠিক আছে। প্রিলিমিনারি এক্সাম হয়, মেইনস, পার্সোনালিটি টেস্ট, এই তিনটে পার্টে হচ্ছে টোটাল বিভক্ত সিএসসি এক্সাম। সিএসসি মানে সিভিল সার্ভিস এক্সাম, ওকে। ইউপিএসসি দ্বারা এগুলো কন্ডাক্ট করা হয়, ওকে, মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে। প্রিলিমিনারি পার্সোনালিটি টেস্ট, প্রিলিমিনারি মেইনস পার্সোনালিটি টেস্ট তিনটে পার্টে বিভক্ত। প্রিলিমিনারি একদিনে হয়, ঠিক আছে, দুটো পেপারে। জিএস 1 মানে জিএস পেপার, আর হচ্ছে সিস্যাট পেপার। জিএস মানে জেনারেল স্টাডিজ, আর সিস্যাট মানে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। একই দিনে হয় পরপর, দুটো শিফটে এক্সাম হয়, ঠিক আছে, 2 আর 2 4 ঘন্টা, তার মধ্যে একটু গ্যাপ থাকে। গেল, সেইখানে তোমার জিএস সিস্যাটে তোমার পাস করতে হবে অ্যাটলিস্ট তোমার 67-এর উপরে পেলে তোমার খাতা দেখে, ঠিক আছে, মানে জিএস এর খাতা দেখবে। তো তাহলে তোমার এখানে 67-এর উপরে পেতে হবে, ঠিক আছে। তো তাহলে তোমার জিএস পার্টের খাতা দেখবে। আর জিএস পার্টের হচ্ছে তোমার ডিপেন্ড করবে যে তুমি তোমার যে ক্যাটাগরি আছে, মানে জেনারেল, এসসি এসটি ওবিসি পিএইচ, তো সেইটার ক্যাটাগরি অনুযায়ী ডিপেন্ড করবে যে কাট অফ তুমি ক্লিয়ার করছো কিনা। বেশ, তুমি কাট অফ ক্লিয়ার করলে, সাপোজ ধরো 100 তোমার কাট অফ এসছে জেনারেলে, 100-র উপর তোমার আছে, তুমি বসতে পারছো মেইনসে। তো মেইনসে এবার শুরু হচ্ছে কখন থেকে? মেইনসে এবার ধরো মোটামুটি 7 দিন ধরে এক্সাম হয় মেইনসে টানা, ঠিক আছে, দুখানে শিফট করে হয়, 3 আর 3 6 ঘন্টা লেখা দিনে, ওকে। তো ধরো ল্যাঙ্গুয়েজ পেপার দিয়ে শুরু হচ্ছে, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার, ঠিক আছে। মানে ধরো কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার আমাদের, যেহেতু আমরা বাঙালি, আমাদের বাংলা হবে, তো সেটা গেল। আর কম্পালসারি ইংলিশ, 3 আর 3 600 মার্কস। এই কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার থেকে 300 কম নাম্বার করে। আমি জাস্ট বুঝতে না পারলে কিন্তু বলবে, ঠিক আছে প্রিয়াঙ্কা, ঠিক আছে। তো সেই জিনিসটা রয়েছে, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার 300 করে থাকলো 600। বেশ, তো তাহলে স্যার আমার এখানে কি করতে হবে? তো এখানে তুমি 600-র মধ্যে তোমার ওই যে পাস করতে হবে, এখানে নাম্বার, এই নাম্বার কিন্তু কোনো যোগ হয় না, ঠিক আছে, খালি পাস করতে হবে। কিন্তু এই যে যে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, এই নাম্বারে ফেল করলে, মানে এই সাবজেক্টে ফেল করলে, মেন্সের আর সাবজেক্টে কোনো খাতা দেখবেই না, ঠিক আছে, দেখবেই না, নাম্বার তো পরের কথা, ঠিক আছে। তো এখানে তোমার পাস করা দরকার। তো মোটামুটি 25 to 30% উপরে জেনারেলি দেখা হয়, তুমি যদি প্রিভিয়াস ইয়ারে দেখো এরকমই নাম্বার পেলে তুমি পাস ধরতে পারো, ওকে। বেশ, তাহলে নাম্বার কাউন্ট করা শুরু কোথা দিয়ে? নাম্বার কাউন্ট করা শুরু হবে তারপরের থেকে, সেটা কি? এসে, মানে কম্পালসারি এসে পার্ট, ঠিক আছে। তো এই কম্পালসারি এসে থেকে জেনারেল স্টাডিজ পেপার 1 2 3 4, এই চারটে গেল 1000। আর তোমার 250 হচ্ছে এসে পেপার, 1250। তো এইখান থেকে হচ্ছে তোমার এই যে যে টোটাল নাম্বার প্লাস পার্সোনালিটি টেস্টের নাম্বার, এইটা ধরে হচ্ছে তোমার যত নাম্বার পাচ্ছ সেই হিসাবে র্যাঙ্কিং হয়। তাহলে আমি পার্সোনালিটি টেস্টে আমার কি করে ডাকবে? তো এই যে জিএস এর নাম্বার, অপশনালের নাম্বার, এস এর নাম্বার, এই দুটো, এই সবগুলো কাউন্ট করা হবে, ঠিক আছে। সেই একটা কাট অফ থাকে, মেইনস এর কাট অফ। তো সেই মেইনস এর কাট অফ তুমি যদি পার করো তোমার ক্যাটাগরি ওয়াইজ, তাহলে তোমার বাড়িতে চিঠি আসবে, ঠিক আছে, কিসের জন্য? পার্সোনালিটি টেস্টের জন্য, ওকে। কোথা দিয়ে? ইউপিএসসি থেকে, ঠিক আছে। তো ইউপিএসসি তাহলে প্রিলিমস আর মেইনস আমার কোথায় হয়? প্রিলিমস আর মেইনস হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2 জায়গায় হয়, কলকাতা আর শিলিগুড়ি, ওকে। সে তোমরা যেখানেই যাই হোক, তো প্রিলিমস মেইনস তুমি এখানে দিয়ে দিলে, বাড়ি পাশে এক্সাম। মেইনস তোমার পাস হয়ে গেল, ঠিক আছে। তো মেইনস এক্সাম দেওয়া হয়ে গেল, ধরো যে তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি যে কাট অফ সেটা ক্লিয়ার করেছো, মেইনস পাস হয়ে গেল, মেইন রেজাল্টে তোমার নাম আছে, তুমি দেখতে পারলে, ঠিক আছে, গুগলে করলে, দেখলে বাহ খুব ভালো সংবাদ, আমার নাম আছে। এইবার কি হবে? তোমার বাড়িতে আসবে, চিঠি আসবে, যে পার্সোনালিটি টেস্টের জন্য, ঠিক আছে। তো পার্সোনালিটি টেস্টের জন্য তোমার ওখানে কোথায় হবে? ধোলপুর হাউসে, দিল্লি, দিল্লির ধোলপুর হাউসে হচ্ছে এক্সাম হয়, ওকে। তো সেখানে যাওয়া আসার টিকিটও কিন্তু দিয়ে দেয়,
কোথা থেকে? ইউপিএসসি থেকে। ওকে, তো দেখো আমি ওভারঅল জিনিসটা বলছি যাতে তোমাদের জিনিস আর এগুলো নিয়ে আমি অলরেডি বহুবার ভিডিও করেছি, তোমরা বোধহয় দেখোনি, যাই হোক। ঠিক আছে, তো তারপর পার্সোনালিটি টেস্ট তুমি দিয়ে এলে। পার্সোনালিটি টেস্ট মোটামুটি 30 to 35 মিনিট ধরে হয়। ঠিক আছে, তারপরে তোমার আলটিমেটলি তার কিছুদিন পরেই তোমার রেজাল্ট দিয়ে দেয়। তো রেজাল্ট তাহলে কিসের উপর হবে? ওই যে এসএ পার্ট থেকে শুরু করে তোমার মানে মেইনস এর নাম্বার, সোজা কথায়, আর হচ্ছে পার্সোনালিটি টেস্ট, এই দুটো যোগ করে আলটিমেটলি লিস্ট আনায়। যে ধরো সাপোজ 2022-এ কারা কারা সার্ভিসে ঢুকলো, সেই লিস্টে তোমার যদি নাম থাকলো তো ভালো, না হলে আসছে বছর আবার হবে। মানে ফর্ম ফিল আপ করে দিলে, কারণ তার কিছু যখনই রেজাল্ট দেয় তার কয়েকদিন পরেই থাকে হচ্ছে সামনের বছরের প্রিলিমস এর এক্সাম। ওকে, তো এইভাবে হচ্ছে পুরো সিস্টেমটা 1 বছরের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। যার যেখানে যার যে যা কিছু হয়ে যাক দেশে তাতে কোনো যায় আসে না, পুরো সাইকেলে চলে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম না যে আজকে দিলাম 4-5 বছর হয়ে গেল তাও লোকজন ভুলেও যায় যে আমি একটা এক্সাম দিয়েছিলাম, পরে রেজাল্ট আসে, আর এখন তো তাও অব্দিও আসে না। কি অবস্থা আমি আর ডিটেলসে যাচ্ছিও না, ঠিক আছে। তো এই হচ্ছে সিচুয়েশন। আচ্ছা, মেইনস এর ভেন্যু কোথায় হয়? মেইনস এর ভেন্যু হয় হচ্ছে ইমতিয়াজ কলকাতাতে। ঠিক আছে, কলকাতাতে আর শিলিগুড়িতে। প্রিলিমসও যেখানে, মেইনস এবং মেইনসেরও তোমার সেই জায়গায়, তোমার মানে সেই সিটির কথা আমি বলছি। ধরো স্কুল আলাদা হতে পারে, জেনারেলি স্কুলে সিট পড়ে, ঠিক আছে। বাচ্চাদের স্কুল মানে ধরো 12 স্কুল যেগুলো, সেই সব জায়গায় সিট পড়ে সেন্ট্রাল কলকাতায়। ওকে, সেন্ট্রাল কলকাতায় যে কোনো স্কুলে তোমার সিট পড়ে, প্রিলিমসেরও মেইনসেরও। পার্সোনালিটি টেস্ট সারা দেশে যেখানেই যার বাড়ি, লাদাখে বাড়ি হলো তার যেতে হবে কোথায়? দিল্লি ধোলপুর হাউসে। ঠিক আছে, তোমার কন্যাকুমারীতে বাড়ি, তোমারও যেতে হবে ধোলপুর হাউসে। ক্লিয়ার? প্রিলিমস মেইনস তোমার সিটিতে হবে। বুঝতে পারলে ইমতিয়াজ, প্রিয়াঙ্কা, ক্লিয়ার জিনিসগুলো? মেইনস এর ভেন্যু, হ্যাঁ হ্যাঁ ওই তো বললাম ইমতিয়াজ। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স কত ডেজ এর জন্য পড়বো? কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো হচ্ছে, ধরো তুমি সাপোজ ধরো 2024-এ এক্সাম দিচ্ছ, ঠিক আছে, এটা 23 সাল, 22 থেকে 24 অ্যাটলিস্ট তোমার পড়তে হবে। তো কোথা দিয়ে পড়বো? দা হিন্দু অথবা ইন্ডিয়ান এক্সপ্রেস, যে কোনো একটা। ঠিক আছে, যে কোনো একটা কন্টিনিউয়াসলি ফলো করতে হবে। তো তাহলে এটা তো তোমার হাইপার লেফটিস্ট পেপার, ঠিক আছে, এবং ইন্ডিয়াকে দিনরাত উল্টাপাল্টা বলবে, সেই জিনিস তুমি দেখতেই পাচ্ছ। ঠিক আছে, দা হিন্দুতে আল্ট্রা লেফটিস্ট পেপার, ঠিক আছে। আর সেই অনুযায়ী তোমার এই যে ইন্ডিয়ান এক্সপ্রেস একটু কম আছে, কিন্তু দেখো তোমার সেখান থেকে তোমার ছাকতে হবে, যেরকম আমরা ছাকি না, যেরকম ধরো আমরা দুধ, মানে ধরো চা বানাচ্ছ যখন, চা বানানো ছাকনি দিয়ে আমরা ছাকি যেরকম, তো এখান থেকে নিউজ পেপার থেকে তো হচ্ছে তোমার ছাকতে হবে। ঠিক আছে, যে কোন জিনিসটা আমার সিলেবাসের সাথে কানেক্টেড আর কোন জিনিস আমার সিলেবাসের সাথে নেই। তো যেগুলো নেই, ছাকনি দেওয়ার মতো আমি চায় চাপাতি যেরকম ফেলে দিই আমরা, ঠিক সেরকম যেগুলো দরকার নেই ফেলে দাও। তো এবার হচ্ছে অরিজিনাল জিনিসটা, ওইটা হচ্ছে আমাদের লাগবে। ঠিক আছে, তো এবার তো তাহলে এখানে দেখো লেফটিস্টের রাইটিং এ তোমার এখানে কন্টিনিউয়াসলি আসে, তুমি দেখবে নিউজ পেপার গুলোতে। ঠিক আছে, কিন্তু তারপরেও বিভিন্ন টাইম হাই ফাই রাইটাররা লেখে, তো তার জন্য বেসিক্যালি এখান থেকে জেনারেলি জিনিসটা ফলো করা হয়, দা হিন্দু অথবা ইন্ডিয়ান এক্সপ্রেস। তো তাহলে আমার এখানে কি করতে হবে? ওই যে ছাকনির মতো করে। এবং তাহলে কিভাবে? লিবারাল ডেমোক্রেটিক ওয়ে। ঠিক আছে, লিবারাল ডেমোক্রেটিক মানে কি? উদারনৈতিক গণতান্ত্রিক যে সিস্টেম বা এই প্রসিডিওরে হচ্ছে আমাদের ওই ডাটাগুলো নিয়ে আমাদের কোশ্চেন আনসারে পুট করতে হবে। ঠিক আছে, কারণ তুমি এখানে কোনো পলিটিক্যাল র্যালিতে যাচ্ছ না, বা তুমি পলিটিক্যাল লিডার হওয়ার জন্য এক্সাম দিচ্ছ না। তুমি কিসের জন্য এক্সাম দিচ্ছ? সিভিল সার্ভেন্ট হওয়ার। কিসের জন্য? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যাওয়ার জন্য। তারপর মানে কি? সার্ভিস। ঠিক আছে, তুমি কিন্তু এটা কোনো জবে যাচ্ছ না, এটা যাচ্ছ কিসের? সার্ভিসে। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা ইন্ডিয়ান ফরেন সার্ভিস। তো তার জন্য সেইখানে লিবারাল ডেমোক্রেটিক, ওইখান থেকে তুমি যে ডাটাগুলো নিচ্ছ সেই ডাটাটা তোমার লিবারাল ডেমোক্রেটিক ওয়েতে সেই ডাটাগুলো পয়েন্ট আউট করে সেইভাবে জিনিসগুলো তোমার পুট করতে হবে অ্যান্সার রাইটিং এ। ঠিক আছে, কোনো বায়াসনেস যেন না থাকে। ঠিক আছে, অ্যান্সার রাইটিং এ বায়াসনেস মানে তো বোঝো, মানে তুমি পক্ষপাতিত্ব না থাকে কোনো জায়গায়, কোনো পলিটিক্যাল পার্টি বা অন্য কোনো কিছুর সাথে, একদম লিবারাল হতে। তার জন্য আমি বললাম উদারনৈতিক চিন্তাধারা এবং উদারনৈতিক ভাবে হচ্ছে তোমার এখানে লিখতে হবে। ঠিক আছে, যে ইন্ডিক ভ্যালু সিস্টেম, ইন্ডিক মানে কি? ভারতীয় যে ভ্যালু সিস্টেম, ঠিক আছে, ভারতীয় সেই ভ্যালু সিস্টেম, সেই জিনিসগুলো নিয়ে তোমার হচ্ছে এখানে ফলো করতে হবে, মানে কোশ্চেন আনসার গুলো এখানে লিখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে প্রিয়াঙ্কা, ইমতিয়াজ, কি বললাম আমি? আচ্ছা, 2023-এ এক্সাম দেবে। ওকে, জুন 2022 টু জুন 2023 পড়বো তো না, 21, অ্যাটলিস্ট 21 থেকে। দেখো এটা আমি কেন বলছি, কারণ প্রিয়াঙ্কা তুমি যদি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ফলো করো দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স 1 বছর না, 2, 2.5 বা তারও অনেক পুরোনো দেয়। তো জেনারেলি তোমার অ্যাটলিস্ট তোমার 2 বছর অ্যাটলিস্ট তো দেখতেই হবে, অ্যাটলিস্ট। তো জেনারেলি 2 বছর দেখা দরকার কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে,
তো তার জন্য ওই যে রেগুলার তুমি যে নোটস গুলো করছো, শর্টস নোটস, তো সেই জিনিসটা তোমার কিন্তু কাজে দেবে। তো নোটস গুলো কি করে তুমি নিশ্চয়ই অবভিয়াসলি যেহেতু প্রিপারেশন নিচ্ছ জানো যে সাবজেক্ট ওয়াইজ তোমার করা দরকার তোমার নিজের মতো বাড়িতে। তাহলে সেই হিসাবে তুমি ধরো জিএস এ যে টাইপেরই কোশ্চেন আসুক, কারণ তুমি দেখো প্রিভিয়াস ইয়ারের মেন্স এর কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবে যে এইখানে স্ট্যাটিক পোর্শন এন্ড কারেন্ট পোর্শন হচ্ছে মিক্স করা থাকে কোশ্চেন গুলো। তো কারেন্ট টপিকের জিনিস তুমি যদি না থাকে আইডিয়া, তুমি জীবনেও লিখতে পারবে না। স্ট্যাটিক পোর্শন তো তুমি বই দিয়ে পড়ছো, ঠিক আছে। আর কারেন্ট টপিক ইস্যু রিলেটেড থাকে কোশ্চেন, মেন্স এর কোশ্চেন তুমি যদি দেখো তো তো নিশ্চয়ই তুমি দেখেছো, বুঝতে পারছো। তো সেখানে কারেন্ট ডাটা ওই যে রেগুলার তুমি যে নিউজ পেপার দিয়ে করছো নোটে, সেটা পুট করতে হবে। আর স্ট্যাটিক পোর্শন বই থেকে নিয়ে আলটিমেটলি তোমার ওখানে নামাতে হবে, ঠিক আছে। কত নামাতে হবে মানে কিছু কিছু সাপোজ দেখো কোশ্চেন কি থাকে 250 ওয়ার্ডের, তাই না, বড় যেগুলো 12.5 মার্কসের। আমি ইমতিয়াজ বুঝতে পারছো তো, প্রবলেম হলে বলবে কিন্তু প্রিয়াঙ্কা। আমি তো মোটামুটি ভাবছি যে তোমাদের যেহেতু এগুলো সম্পর্কে তোমরা ক্লিয়ার আছে, আমি তার জন্য এগুলো নিয়ে ডিটেলসে বলছি, ঠিক আছে। তাও বুঝতে প্রবলেম হলে কিন্তু আমাকে জানিও, ঠিক আছে। বললে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা প্রিয়াঙ্কা বুঝতে পারছো না বা ইমতিয়াজ বুঝতে পারছো না, ঠিক আছে। জেনারেলি কোশ্চেন থাকে কত, 12.5 মার্কসের, 12.5 মার্কস, আর কি 10 মার্কসের থাকে মেন্সের কোশ্চেন আমাদের, তাই না। ওয়ার্ড লিমিট কত থাকে 10 মার্কে গুলো, 150 ওয়ার্ডের। আর 12.5 মার্কসেরটা 250 ওয়ার্ডের। তো তোমার সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইন্ট্রো, বডি, কনক্লুশন, তোমার নিজের পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। এই পার্ট গুলো তোমার থাকা দরকার। ক্লিয়ার প্রিয়াঙ্কা, ইমতিয়াজ, তোমরা একটা নোটবুক আর পেন নিয়ে নাও, ঠিক আছে। আর সিলেবাসটাও কাছে নিয়ে নাও, আমি যা যা বলছি পুরো ক্লাসে তুমি সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে। বুঝতে পারছো প্রিয়াঙ্কা, ইমতিয়াজ, ক্লিয়ার যা বললাম? বলো। বুঝলাম স্যার। স্যার হিস্ট্রি স্ট্যাটিক কোন কোন পোর্শন থাকে? আচ্ছা হিস্ট্রি স্ট্যাটিক, দেখো হিস্ট্রি যে সিলেবাস আছে আমাদের, হিস্ট্রি কোথায় রয়েছে আমাদের? জিএস পেপার ওয়ানে। জিএস মানে কি, জেনারেল স্টাডিজ পেপার ওয়ানে। তো সেখানে আমাদের কি কি আছে? এনশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন, ওয়ার্ল্ড হিস্ট্রি, 4টে পার্ট, ঠিক আছে। তো তোমার 4টাই করতে হবে। তো তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে পুরো এনসিইআরটি কভার করা। ওকে, তাহলে তোমার পুরো আইডিয়াটা স্ট্রং হয়ে যাচ্ছে। তারপরে তুমি আস্তে আস্তে স্ট্যান্ডার্ড বই পড়লে। স্ট্যান্ডার্ড বই মানে কি স্যার? স্ট্যান্ডার্ড বই মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে, আর রাজীব ভাইয়ার যেটা। তারপরে পুনম দালাল দহিয়ার আছে তোমার এনশিয়েন্ট আর মেডিয়েভেল, ঠিক আছে। মডার্ন ইন্ডিয়া তুমি এখান দিয়ে পড়লে। ওয়ার্ল্ড হিস্ট্রি তোমার আলাদা বই আছে আমাদের, সেই বইগুলো। আচ্ছা এই বইগুলো তো তোমরা জানো না, আমি নাকি এগুলো কভার করেছো নাকি? আমি তো ডাইরেক্ট বই ধরে ধরে বলছি, এখন তোমরা কোন বই পড়ছো আমি তো জানি না। কিন্তু এগুলো হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড বই এবং বেস্ট বই জেনারেলি সিএসসি প্রিপারেশনের জন্য। আমি তার জন্যই বইয়ের নাম ধরে ধরে বলছি। স্যার আমার কোশ্চেনের ইন্ট্রো লিখতে প্রবলেম হয়, কি টার্মের ডেফিনেশন দিয়ে স্টার্ট করবো কি? আচ্ছা আমি বলছি, আস্তে আস্তে আসছি। আগে আমি কোশ্চেন গুলো, প্রিয়াঙ্কা বুঝতে পারলে যে, আচ্ছা আমি বই ধরেই দেখাই তাহলে তুমি ধরো বুঝতে পারবে। হিস্ট্রি কথা যখন বলছো দেখো, এটা কি বই? মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে। আধুনিক ভারত যে পার্টটা আমাদের হিস্ট্রির, মডার্ন ইন্ডিয়ার জন্য এই বই পড়তে হয়, ঠিক আছে। সব থেকে স্ট্যান্ডার্ড বই, ঠিক আছে। আমি তোমার যেহেতু বুঝতে একটু প্রবলেম হচ্ছে, ধরো আমি বই ধরে ধরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে এই দেখো, এই যে এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভেলের জন্য এই যে এই বই হচ্ছে বেস্ট বই মার্কেটে, ঠিক আছে, সিএসসি প্রিপারেশনের জন্য। সিএসসি মানে সিভিল সার্ভিস এক্সাম। এটা কার বই? পুনম দালাল দহিয়া। এটা গেল। নেক্সট আসছে কি আমাদের? দাঁড়াও, বই একদম ডাইরেক্ট বই ধরে দেখাচ্ছি যাতে পুরো ক্লিয়ার হয়ে যায়। নেক্সট আসছে আমাদের কি, ওয়ার্ল্ড হিস্ট্রি বাকি থাকলো। তো ওয়ার্ল্ড হিস্ট্রি কে লিখেছে? এই যে কৃষ্ণা রেড্ডির বই, ঠিক আছে। সব থেকে বেস্ট বই। ওকে, তো এগুলো কভার করতে হয়। তো এগুলো স্যার কভার কখন করবো? এনসিআরটি যখন টু দা পয়েন্ট এ টু জেড তোমার ক্লিয়ার কভার হয়ে গেছে। নেক্সট হচ্ছে তোমার স্ট্যাটিক পোর্শনে এই বই ধরতে হবে। এইগুলো কি বই? এগুলো হচ্ছে স্ট্যাটিক পোর্শন বলা হয়, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো তুমি ওই যে রেগুলার করছো। আর বেসিক কি? বেসিক হচ্ছে তোমার এনসিআরটি। এনসিআরটি তো নিশ্চয়ই তুমি জানো। তো এইগুলো হচ্ছে মিক্স করে জেনারেলি তোমার স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে উঠতে হয়। ক্লিয়ার প্রিয়াঙ্কা? আমি তার জন্য ধরো বই ধরে ডাইরেক্ট দেখালাম, ঠিক আছে। স্যার আমার শুধু ওয়ার্ল্ড হিস্ট্রি বাকি পড়া। ওকে ওকে, তো ওয়ার্ল্ড হিস্ট্রি তো অনেক পার্ট, ওয়ার্ল্ড হিস্ট্রি তো পড়তে হবে। বুঝতে পারলে প্রিয়াঙ্কা? আচ্ছা এবার ইমতিয়াজের কাছে আসছি। ইমতিয়াজ কি বলছো? স্যার আমার স্যার আমার কোশ্চেনের ইন্ট্রো লিখতে প্রবলেম হয়, কি টার্মস এর ডেফিনেশন দিয়ে স্টার্ট করব কি? আচ্ছা তোমার কোশ্চেনে ইন্ট্রো লিখতে প্রবলেম হয়, কি বললে? কি টার্মের ডেফিনেশন দিয়ে স্টার্ট করবো কি? ওকে ওকে, আচ্ছা দেখো, দেখো এখানে তোমার ইন্টেলিজেন্ট ওয়েতে এগোতে হবে। সাপোজ তুমি ধরো কি টার্মের ডেফিনেশন তুমি জানো, বেশ, তাহলে তুমি সেটা শিওর জানো মানে শিওর, তাহলে সেই হিসেবে লিখছো। আর কোথাও কনফিউশন আছে তো সেটা তোমার কনফিউশন আছে তোমার মধ্যে, এক্সামিনারকে সেটা কিন্তু বুঝতে দেওয়া যাবে না, ঠিক আছে। তো তার জন্য তুমি যেই জায়গায় শিওর তুমি সেটা ইনক্লুড করলে।
যেখানে শিওর না বা তুমি ঠিকঠাক জানো না, ধরো সাপোজ তুমি কোনো কোটেশন ইউজ করছো, ঠিক আছে, কারণ জেনারেলি অনেক সময় কোটেশন ইউজ করা হয় না যে কোনো ফিলোসফারের, ঠিক আছে, মানে কোনো চিন্তাবিদদের, রাষ্ট্রচিন্ত, তো তখন তুমি যদি শিওর থাকো ইনক্লুড করবে, যদি শিওর না হও ইউজ করবে না, ঢালাও স্টাইলে করবে ইন্ট্রোডাকশনে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন করে দিলে তারপর প্যারা দিয়ে তুমি বডিতে এলে, কনক্লুশনে এলে, তারপর নিজের পয়েন্ট অফ ভিউ এলে। ক্লিয়ার? ইমতিয়াজ, বোঝাতে পারলাম জিনিসটা? এই জিনিসগুলো ফলো করতে হবে। তোমার যে উইকনেস সেটা ওখানে শো করা যাবে না, ঠিক আছে, তোমার যেখানে স্ট্রং পয়েন্ট সেটা ভালো করে শো করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে স্ট্র্যাটেজি। স্যার আমার শুধু অনেস্টি বাকি আছে স্যার, ইংলিশের কোনো বুক পড়িনি, বেঙ্গলিতে লিখবো বলে, বাট অনলাইন থেকে অ্যানসিয়েন্ট মিডিয়ামের মডার্ন হিস্ট্রি ইংলিশের নোট রেডি করেছি, অ্যান্সার রাইটিং করছি। স্যার ইংলিশের কোনো বুক পড়িনি, ওকে, কজ বেঙ্গলিতে লিখবো বলে, বাট অনলাইন থেকে অ্যানসিয়েন্ট মিডিয়ামের মডার্ন হিস্ট্রি ইংলিশের নোট রেডি করেছি, অ্যান্সার রাইটিং করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো জেনারেলি স্ট্যান্ডার্ড যে বই রয়েছে আমি সেটা দেখালাম, তোমার যে এগুলো করতে হবে তা না। দেখো তোমরা কভার করে নিয়েছো, খুব ভালো কথা। আমি বলছি জেনারেলি এটা সব থেকে বেশি ফেমাস এই সকল মানে বই, আমি সেই হিসেবে দেখালাম, বুঝতে পেরেছো? প্রিয়াঙ্কা, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, আমি যেটা এমনি বলছি তুমি কভার করেছো তো খুব ভালো কথা, যে বই থেকে করো। কারণ আলটিমেটলি তুমি কিভাবে আর্টিকুলেট করছো, আলটিমেটলি তুমি নিউজে মানে পেপারে কতটা লিখছো সেটা হচ্ছে ব্যাপার, কোন বই থেকে পড়ছো সেটা না, প্রেজেন্টেশনই আসল জিনিস এখানে। ঠিক আছে, যেরকম দেখো আমরা কি করি প্রিয়াঙ্কা, ইমতিয়াজ, আমাদের যে অ্যান্সার শিটটা, ধরো আমাদের কাউকে পছন্দ, ঠিক আছে, তো কারো তার সাথে আমরা দেখা করতে যাচ্ছি, তো তাহলে কি করি আমরা, খুব সেজে গুজে স্মার্টলি একদম সেখানে যাই না, নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। তো এইখানে তোমার জায়গাটা হচ্ছে কি, তোমার জায়গাটা হচ্ছে প্রেজেন্ট করা হচ্ছে কার কাছে আমাদের প্রেজেন্ট করতে হবে, এক্সামিনারের কাছে, তাই না, এক্সামিনারের কাছে। তো যত সুন্দর করে পারফেক্টলি আমরা সেজে গুজি সেই জিনিসটা প্রেজেন্ট করতে পারি, তাহলে হচ্ছে আমাদের নাম্বারটা বেস্ট আসবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তো এইখানে হচ্ছে সেই হতে করতে হবে। তো তোমার প্রেজেন্টেশন এখানে জায়গা কি, অ্যান্সার শিটটা, তো সেইখানে তুমি যত সুন্দর করে অলংকরিত করা যেটা বলে না বাংলাতে, তো সেটা তুমি যত সুন্দর করতে পারো প্রেজেন্টেশন, সেটা হচ্ছে আলটিমেটলি এখানে দরকার। তো তুমি তোমার উইক পয়েন্ট কেন দেখাবে এখানে, তাই না? তো তুমি যেটা তুমি স্ট্রং পয়েন্ট সেটা সুন্দর করে প্রেজেন্ট করবে, এটা হচ্ছে এই জায়গায় দরকার। তো তুমি যে বই দিয়ে পড়ো, ঠিক আছে, আলটিমেটলি ডাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট এখানে, না কারেন্ট ডাটা, স্ট্যাটিক পোর্শনের ডাটা। কারণ বেসিক্যালি তুমি মেইনসে যখনই কোশ্চেন দেখছো, ইমতিয়াজ বুঝতে না পারলে বলবে কিন্তু, ঠিক আছে, আমি যা যা বলছি। তো যেখানে তুমি আলটিমেটলি স্ট্যাটিক পোর্শন প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স মিক্সড করে কিন্তু জেনারেলি থাকে, তাই না? তো সেই ব্যাপারটা রয়েছে। প্রিয়াঙ্কা, বোঝাতে পারলাম আমি জিনিসটা? আচ্ছা, এসে রাইটিং প্যাটার্নটা বলবো, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এসে রাইটিং আস্তে আস্তে যাবো। তো তাহলে ইমতিয়াজ বুঝতে পারলে জিনিসগুলো? প্রিয়াঙ্কা, এমনি যা বললাম ক্লিয়ার? আমরা এসে রাইটিং এ আসছি, ঠিক আছে, যা যা প্রবলেম সেগুলো তো আমরা আস্তে আস্তে দেখবোই, ঠিক আছে, কিন্তু যেটা বললাম বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ, ওকে ওকে। ইমতিয়াজ ক্লিয়ার? ইমতিয়াজ শোনা যাচ্ছে? বলো, ডাউট থাকলে প্রবলেম হলে সাথে সাথে কিন্তু বলবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে ওকে, ক্লিয়ার। চলো তাহলে এবার তাহলে প্রিয়াঙ্কা, হচ্ছে এসে আমরা কোন স্টাইলে ফলো করবো বা এসে কিভাবে লিখবো। সি দেখো, এসে আমাদের কি থাকে জেনারেলি মেইনসে, তুমি যদি কোশ্চেন দেখো, এসে আমাদের চারখানা এসে থাকে, তাই না, দুটো পার্টে। তো সেখান থেকে চারখানা চারখানা তোমার সেখানে মানে বেসিক্যালি চুজ করতে হয় একটা একটা করে। আমাদের এক্সামে কয়টা লিখতে হয়? দুটো এসে, ঠিক আছে, 125 × 2, তাই না, কত, 250 মার্কস। এই হচ্ছে প্যাটার্ন, তাই না? তো এখানে মার্কস ডিস্ট্রিবিউশন আমাদের কত থাকে, 1200 ওয়ার্ডস। ক্লিয়ার? মনে পড়েছে ইমতিয়াজ, প্রিয়াঙ্কা? এসেতে আমাদের কত থাকে, দুটো এসে লিখতে হয়, 125 × 250। ওকে, তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো তাহলে প্রিভিয়াস ইয়ারে তুমি যদি এসে দেখো, জেনারেলি কি কি টাইপের কোশ্চেন থাকে এখানে, ধরো বেসিক জিনিস, বেসিক টপিক নিয়ে থাকে, সায়েন্স এন্ড টেকনোলজি রিলেটেড থাকে, সোসাইটি রিলেটেড থাকে, ইকোনমি রিলেটেড থাকে, ঠিক আছে, লাইফ স্টাইল রিলেটেড থাকে, হেলথ ইস্যু রিলেটেড থাকে, ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড থাকে। এই টাইপের জিনিসগুলো ঘুরে ফিরে কিন্তু জেনারেলি এসে থাকে, ঠিক আছে, তুমি যদি টপিক ওয়াইজ দেখো, তাই না প্রিয়াঙ্কা? তো এইখানে ঠিক আছে, তো তুমি এখন ফলো করলে যে এসে টাইপে আমি এইটা এখানে চারটে দিয়ে একটা আমি চুজ করেছি, আর একটা পার্টের দিয়ে চারটে দিয়ে একটা আমি চুজ করেছি, কারণ এই চুজ করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তার জন্য কি করতে হবে এরপরে, এসে লেখার প্যাটার্ন হচ্ছে, দেখো খাতা তুমি পেয়ে গেছো, ঠিক আছে, ও আচ্ছা খাতার কথাটা আমি বলিনি। আচ্ছা, আমি কিন্তু তোমাদের দুজনকেই পেজও পাঠিয়েছি, বইয়ের লিস্টও পাঠিয়েছি। তারপরে দেখো ইউপিএসসি সিএসসি মেইনস এর অ্যান্সার রাইটিং এ, আলটিমেটলি মেইনস এর এক্সামে তোমার যে শিট দেবে, যে পেপার দেবে, তারও কিন্তু আমি তোমাদের পাঠিয়ে দিয়েছি। তো তুমি যদি ওই পেপারে লেখা প্র্যাকটিস করো, আলটিমেটলি মেইনস এর লেখার জন্য তোমার কিন্তু সেটা পারফেক্ট হবে।
ঠিক আছে, কারণ ওইটা মেন্সে যে খাতা দেয়, ঠিক আছে, বা পেপার দেয়, সেগুলো কিনতে পাওয়া যায়। তো তুমি যদি ওতে রেগুলার প্র্যাকটিস করো, তোমার আলটিমেটলি মেন্সের জন্য কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেখানে কোন স্টাইলে থাকে? তো ওখানে থাকে A4 সাইজের পেপার। ওকে, দেখে নাও ভালো করে। এই হচ্ছে পেপারের জেনারেলি সাইজ থাকে, ঠিক আছে। তো তাহলে তোমার এই যে চারিদিকে তোমার 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে করে তোমার দিকে আর দিকে কিন্তু তোমার এই থাকে, তোমার বেসিক্যালি বর্ডার দেওয়া থাকে। তো তোমার সেই স্টাইলে কিন্তু ফলো করা দরকার, ঠিক আছে। আচ্ছা, কি বলছো দেখি। এসে এখন সবগুলো ফিলোসফিক্যাল আসছে, সেটা লেখা মুশকিল লাগছে। দেখো, আসছে বললে কিছু নেই ইমতিয়াজ। এই বা গতবার এসছে বা তার আগেবার এসছে বলে যে কন্টিনিউয়াসলি তা আসবে তা কিন্তু নয়। প্লিজ এই জিনিসটা মাথায় রাখো, ইউপিএসসি এক্সামের কোনো সাজেশন হয় না, ঠিক আছে। বা ইউপিএসসি এক্সামে কিন্তু কোনো প্যাটার্ন হয় না জেনারেলি। এরা নিজের কন্টিনিউয়াসলি সেগুলো চেঞ্জ করতে থাকে। তো গতবার তোমার ফিলোসফিক্যাল এসছে, খুব ভালো কথা, হ্যাঁ। তার আগেও ফিলোসফিক্যাল এসছে, তার মানে এই না যে সামনে বারও ফিলোসফিক্যাল আসবে। ওকে, সব টাইপেরই তোমার করতে হবে, কারণ তুমি সাজেশন স্টিক করতে পারবে না। ইউপিএসসি এক্সাম সাজেশনের জায়গা না, ঠিক আছে। তো আমি দেখো বোঝার জন্য যেগুলো বলছি, তো এরকম আসছে তার জন্য প্র্যাকটিস করতে হবে, তার মানে এই না যে খালি ওই আসবে। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে যে কোনো টাইপের আসতে পারে। তো তোমার জন্য দেখো, প্রিপারেশন নিতে হবে যে যে টাইপের যা আসুক আমি পারফেক্টলি পারবো, সেভাবে করা দরকার। তো সব টাইপের করতে হবে ওর জন্য। ঠিক আছে, তো কিভাবে করতে হবে সেগুলো আমরা পরে বলছি। কিন্তু এই ধরনের মানসিকতা নেওয়া যাবে না যে হ্যাঁ ফিলোসফিক্যাল আসছে মানে ওই আসবে, না। সব টাইপেরই আসে, ঠিক আছে। এইবার এসছে বলে ওখানে মানে কি বললাম যে সিএসসির কিন্তু কোনো প্যাটার্ন, সিএসসির প্যাটার্ন হচ্ছে যে এর কোনো প্যাটার্ন নেই, ঠিক আছে। তো তার জন্য তুমি সেই হিসাবে তোমার প্রিপারেশন নিতে হবে, যে যে টাইপেরই কোশ্চেন দিই, যে টাইপেরই আসুক আমি করবো বা পারবো আমি সেই হিসাবে। তো প্রিপারেশনও তোমার সেই হিসাবে নিতে হবে। যে যে টাইপ গুলো বললাম আমি এসে জেনারেলি কিন্তু, এটা তো তুমি 1-2 বছরের ফিলোসফিক্যাল আসছে, তার আগে পেপার গুলো দেখবে, কিন্তু সব টাইপের আসছে। বুঝতে পেরেছো প্রিয়াঙ্কা আমি কি বলছি? Okay, বেশ। ইমতিয়াজ বলবে কিন্তু সাথে সাথে, দেখো কি টাইপের পেপার থাকে, স্ট্রাকচারটা বোঝো, ঠিক আছে। এই হচ্ছে তোমার পেপার থাকবে জেনারেলি A4 সাইজের, ঠিক আছে। তো তাহলে তোমার স্টার্ট করতে হবে কিন্তু এখান দিয়ে, ঠিক আছে। তো তাহলে নাম্বারগুলো আমি কোথা দিয়ে লিখবো? ধরো তুমি 2 নম্বর লিখছো, তো 2 নম্বর বেসিক্যালি এই জায়গাতে ভেতর দিয়ে লেখা ভালো, এই যে এখানটাতে, যে 2 নম্বর দিয়ে 2 নম্বর দিলাম। তারপরে এখান থেকে এভাবে লেখা আমি শুরু করলাম পরপর, এই যে। তো ধরো এই প্যারা হয়ে গেল, ঠিক আছে। তো এসে তো জেনারেলি যখন লিখছো, তো তুমি সেই হিসেবে টানা পরপর করে যাচ্ছ বা একটা হালকা প্যারা দিয়ে, ঠিক আছে। কিন্তু আর তুমি যখন জিএস এর পেপারে কোশ্চেন করছো, মানে জেনারেল স্টাডিজ এর পেপার, তো তখন কিন্তু তুমি এরকম বক্স ইউজ করতে পারো, ঠিক আছে। মানে বক্স ইউজ করা, যে হ্যাঁ এখানে এই ফার্স্ট পার্টের লেখা আমার এখানে হয়ে গেছে, সেকেন্ড পার্টের আনসার আমি এখান থেকে শুরু করছি, দেখা যাচ্ছে ক্লিয়ার। এটা জিএস এর কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এই টাইপের জিনিস কিন্তু আবার তুমি এসএ তে ইউজ করা যাবে না, এইসব বক্স ফক্স দেওয়া বা এই ধরনের কোনো এরকম ডিজাইন ফিজাইন করা, ওইসব কিন্তু ইউজ করা যাবে না, এটা জিএস এর কোশ্চেনের ক্ষেত্রে। এসএ লেখার ক্ষেত্রে তোমার ঢালাও স্টাইলে লিখতে হবে কন্টিনিউয়াসলি, ওকে। আর কারণ দেখো তাহলে আমি এরকম কন্টিনিউয়াসলি লিখে যাচ্ছি, সব কি পড়বে? হ্যাঁ পড়বে অবশ্যই, কারণ তারা ফ্রিতে খাতা দেখছে না, প্রফেসররা তাদের প্রত্যেকটা খাতা দেখার জন্য আলাদা টাকা পাচ্ছে, ঠিক আছে। তো এরকম ভাবার কোনো ব্যাপার নেই যে আমি লিখছি বলে যে সব লাইন পড়বে কি পড়বে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। খুবই হাইলি কোয়ালিফাইড এবং একটু বয়স্ক প্রফেসর জেনারেলি খাতা দেখেন, ইউনিভার্সিটির প্রফেসররা রেসপেক্টিভ সাবজেক্টের। ওকে, মেইন্সের খাতার কথা আমি বলছি, ক্লিয়ার। তো তার জন্য সেই ব্যাপার রয়েছে। তো এরকম ব্যাপার ভাবার ব্যাপার নেই যে আমি যা লিখবো পড়বে না বা লাইন বাই লাইন পড়বে না, তা কিন্তু না। প্রত্যেকটাই পড়বে, প্রত্যেকটা লাইন ধরে ধরে। তো তার জন্য প্রেজেন্টেশন হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো এই কারণে প্রিয়াঙ্কা দেখো, আমি বলেছিলাম যে হাতের লেখাটা একটু বড় করতে হবে, বুঝতে পেরেছো। জেনারেলি বয়স্ক টিচাররা খাতা দেখেন, ওকে। বয়স্ক প্রফেসররা, টিচাররা প্রফেসররা খাতা দেখেন। তো এই জন্য হাতের হ্যান্ড রাইটিংটা একটু বড় হওয়া দরকার, ওকে, যাতে তাদের চোখে পড়ে। তুমি খুব ভালো সুন্দর করে লিখলে, ভালো ভালো পয়েন্ট, কিন্তু এটুকু একটু করলে তারা তো পড়তেই পারলো না। তাদের বয়স ধরো ধরো 58, 55, 60 বা তার উপরে, তাই না। এখন তো প্রফেসরদের বয়সও আরো বেড়ে বেড়ে গেছে, মানে বয়স ইনক্রিজ করছে, তাই না। এসে থেকে আন্ডারলাইন করা যাবে বা ইংলিশ কোটেশন, হ্যাঁ 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 হ্যাঁ, ইংলিশ যেখানে কোটেশন যদি তোমার দরকার হয় তাহলে দিতে পারো, ঠিক আছে। কিন্তু এক্সেসিভ দিও না, ঠিক আছে। দেখো প্রেজেন্টেশন একটা ব্যাপার, যদি তুমি এক্সেসিভ দিলে কিন্তু সেই জিনিসটা খারাপ। যেখানে কিন্তু দরকার তুমি সেখানে দিলে। আর কোটেশন দেওয়ার সময় প্রিয়াঙ্কা এটা খেয়াল রাখতে হবে যে কোটেশন যেন তুমি ক্লিয়ার হয়, মানে ঠিকঠাক লেখো। ভুল কোটেশন দিলে তার থেকে কিন্তু ডেঞ্জারাস, মানে খারাপ কাজ আর নেই, ঠিক আছে। কোটেশন দিও না খুব ভালো কথা, কিন্তু যদি দাও তাও আবার ভুল কোটেশন দিচ্ছ, ভুল রাইটারের দিচ্ছ, তো সেটা মানে কি বলবো, খুন করার সমান এখানে, ঠিক আছে। মানে মার্ডারের মতো সমান অপরাধ এখানে। কারণ তো বুঝে গেল, তো তার উপরে তোমার একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট তোমার তোমার রাইটিং এ চলে এলো, তাই না। যে এই ক্যান্ডিডেট কোটেশন লিখে তাও লেখে ভুল, তো তাহলে পরের পরের যে এসে লিখেছে ও তো তো এইরকম অবস্থা।
তার মানে কি হলো, তোমার উপর কিন্তু একটা নেগেটিভ মেন্টালিটি চলে এলো ব্যাপারটা, তাই না? তুমি ফার্স্ট এসেতে তুমি এই করেছো। তো তার জন্য যখন তুমি 100% শিওর, বুঝতে পারছো প্রিয়াঙ্কা, যখন তুমি 100% শিওর কোটেশনটাতে, তখন সেটা ইউজ করবে, না হলে বাদ দিয়ে দাও, কোনো সমস্যা নেই। যখন তুমি লিখছো তো কোনো চাপই নেই না, কিন্তু যখন লিখছো কিন্তু সেটা যেন ঠিকঠাক হয় এই জিনিসটা। বা ধরো তুমি কোটেশন লিখলে, বলেছে সেটা এরিস্টটল, নাম দিয়ে দিলে তুমি প্লেটো, সেটাও কিন্তু আরো খারাপ। তো তখন আমি তার জন্য আমি বলছি, যখনই কোটেশন দিচ্ছ, সে জিএস এর কোয়েশ্চেন হোক বা তোমার এসএ পেপারের হোক, তো তখনই সেই জিনিসটা যেন তুমি শিওর হয়ে তারপর দাও। ইমতিয়াজ, আমি বোঝাতে পারলাম জিনিসটা? প্রিয়াঙ্কা ক্লিয়ার? বলো, বুঝে না বলে বলো। আর এই যা যা পয়েন্ট গুলো বলছি, প্লিজ এগুলো একটু লিখে রাখো, ঠিক আছে? কারণ মাল্টিপল মানে পরে কিন্তু খুবই কাজে দেবে এই জিনিসগুলো, যখন লেখাগুলো আরো বেশি করে প্র্যাকটিস করা হবে। ইমতিয়াজ, আচ্ছা, প্রিয়াঙ্কা ক্লিয়ার? যদি মনে না থাকে প্রিয়াঙ্কা, তুমি লিখে রাখো, ঠিক আছে? আমি যেটা বললাম যে পেন পেপার নিয়ে কিন্তু বলবে যখনই আমাদের ক্লাস হবে, পেন পেপার নিয়ে বসবে। আর ইমতিয়াজও তাই, ঠিক আছে? ইমতিয়াজ, যা যা বলছি প্রবলেম হলে বলো কিন্তু। কারণ দেখো, তুমি গাদা গাদা রেগুলার প্র্যাকটিস করে গেলে কিন্তু ভুল প্র্যাকটিস করলে সেটা কিন্তু ভ্যালুলেস। সময় সব নষ্ট হলো, সময়, তারপর তুমি যে পরিশ্রম করছো পুরোটাই নষ্ট হলো। ঠিক আছে? তো তার জন্য প্র্যাকটিস করতে হবে প্রপার ওয়েতে, না হলে সেগুলো কিন্তু কোনো দাম নেই। তাহলে তুমি তোমার সময় নষ্ট করছো বেসিক্যালি। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার ইমতিয়াজ? দেখো, আমি টু দা পয়েন্টে একদম স্ট্রেট কাট কথা বলছি, তো যাতে জিনিসটা তোমার ক্লিয়ার থাকে জিনিসগুলো। কোথাও কোনো কনফিউশন থাকলে সাথে সাথে ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? শুনতে পাচ্ছ ইমতিয়াজকে আমি কি বলছি? ওকে ওকে, চলো তাহলে এরপরে আমরা কি আসছি। তো এসের কথা যেহেতু বলছি, তো সেগুলো আমরা আসি। তো এসেতে তুমি ধরো সাপোজ ওমেন, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, যেহেতু ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু, মানে এগুলো ইউপিএসসি খুবই ফেভারিট জিনিস, ঠিক আছে? ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড ডাটা জিএসএ না পাও, তুমি এসএ তে পাবে বা অপশনালে পাবে। তো কিছু কিছু টপিক আছে খুব ফেমাস, মানে খুব ফেভারিট জিনিস ইউপিএসসি, তো যেখান দিয়ে জেনারেলি কোশ্চেন আসবেই। তো সেরকম একটা টপিক হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। ওকে, তো তখন তুমি তোমার ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড কোনো একটা এসে এলো, সাপোজ যেহেতু আমরা এসে কথা বলছি, আমরা সেই হিসাবে দেখছি এসে এলো। তো এখানে তুমি যে ডাটাগুলো ইউজ করছো না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সাক্ট ডাটাগুলো কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? তো সেই স্যার এক্সাক্ট ডাটা আমি কোথায় পাবো? আমি কিন্তু আগের দিনই দেখিয়েছি। আচ্ছা, কই আমি ধরো, তাও আমি একটু ছবি সহ তোমার দেখিয়ে নিই। ওকে, আচ্ছা, আমার সামনেই রয়েছে। তো গভর্নমেন্টের ডাটা বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডাটা আমি কোথায় পাবো? তো পাবে হচ্ছে এই যে, ক্লিয়ার? এই যে ম্যাগাজিন দেখতে পাচ্ছ, এই ম্যাগাজিনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অথেন্টিক আপডেটেড ডাটা পুরো লিস্ট হয়ে যাবে। দেখো বাংলাতেই কিন্তু রয়েছে এগুলো, এক একটা মাসে এক একটা বেরোয়, এবং এক একটা ইস্যুতে এক এক টপিক নিয়ে। তো সেইখান থেকে, স্যার এসে এতে আমার মতে এটা করা উচিত, এইভাবে কি লেখা যাবে? না 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 না, আমার মতে না, কোন জিনিসটা খারাপ শোনায়। আর তারপর তোমার অ্যারোগেন্স চলে আসে ব্যাপারটাতে, তাই না? দেখো জিনিসগুলো, দেখো জিনিসটা অনুভবে নেও না, কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করো, মানে তাদের পয়েন্ট অফ ভিউতে, যে তোমার কি মনে করো তাতে আমার কি দরকার। তুমি জেনারেলি জিনিসটা যাচ্ছ, ঠিক আছে? তার মানে তো তুমি সবসময় আমি আমি করতে থাকবে। জিনিসগুলো ওভাবে নিও না, পয়েন্টটা বোঝো, ঠিক আছে? যে তুমি যখন সার্ভিসে ঢুকছো তো আমি করতে থাকবে। তো সিভিল সার্ভিস মানে আমি না, সিভিল সার্ভেন্ট মানে আমি, আমাদের, ঠিক আছে? আমাদের। তুমি ডিস্ট্রিক্ট কালেক্টর, তুমি নিজের জন্য না, ডিস্ট্রিক্টে যে 1.5 কোটি লোক রয়েছে তাদের জন্য। ক্লিয়ার? তো আমি ওই জিনিসগুলো কখনো ইউজ করা যাবে না। তো জেনারেলি এটা বলা হয়ে থাকে, ঠিক আছে? বা এরকম ফিলোসফাররাই বলছেন, ঠিক আছে? বা এটা ধরা হয়ে থাকে, এইভাবে বলা হয়ে থাকে, এরকম। আমি, এইসব জিনিস ইউজ করা যাবে না, ঠিক আছে? আমাদের, এইটা আমি ইউজ করতে হবে আলটিমেটলি। ক্লিয়ার প্রিয়াঙ্কা? তো এরকম ছোট ছোট যা যা প্রবলেম থাকছে বা সেগুলো ক্লিয়ার করে নাও, আমি তার জন্য তো বলছি ইমতিয়াজ। দেখো, ক্লিয়ার করে নিচ্ছে কিন্তু, তো তোমার যদি কোনো কোয়ারি কনফিউশন থাকে ওগুলো শুনে নাও। আমি খুবই ডেঞ্জারাস টার্ম, ঠিক আছে? সিএসসি তে তোমার, আমরা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, কোশ্চেনের শেষে শেষে ক্রিটিক্যালি অ্যানালাইজ ডিসকাস টার্মগুলোর জন্য ডিফারেন্ট কৌশল লিখতে হবে, এই জিনিসটা একটু ডিসকাস করুন। ওকে ওকে, ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন করেছো, এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা ইমতিয়াজ, যেটা করেছো তুমি। তো দেখো, ফার্স্টে যে জিনিসটা খেয়াল রাখা দরকার, আচ্ছা তুমি যে টার্ম গুলো বলে নিশ্চয়ই আমি আশা করি তুমি সবগুলো বাংলা জানো, ঠিক আছে? তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে এই যে যে টার্ম গুলো আছে, এই টার্ম গুলোর মানেটা বোঝা। সে ইংলিশ মানে হোক বা বাংলা মানে হোক, মানে আগে মানেটা বোঝো।
তুমি যদি কোশ্চেনটা দেখো, কি কি টার্ম আমরা দেখতে পাই? ডিসকাস ইট, নাম্বার 2 এলাবোরেট ইট, নাম্বার 3 ক্রিটিক্যালি অ্যানালাইজ ইট, ডিসকাস ইট, এলাবোরেট ইট। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো আমরা কিন্তু বেশি দেখতে পাই, তাই না? আচ্ছা, আর একটা কি টার্ম বললে তুমি? ইলুসিডেট, হ্যাঁ ইলুসিডেট, ইলুসিডেটেড, হ্যাঁ। তো এই যে যে টার্ম গুলো, এগুলো কিন্তু জেনারেলি থাকে, তুমি জিএস এর কোশ্চেনে এই জিনিসগুলো বেশি থাকে, ঠিক আছে? জেনারেল পেপার 1 2 3 4 সব এই পেপার গুলোতে এই জিনিসগুলো বেশি থাকে, তাই না? তো তাহলে এক্সাক্ট টার্মটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী লিখতে হবে। তো এটা দেখো, আরেকটা খেয়াল রাখতে হবে, ধরো আমরা পিঠে বানাচ্ছি, ঠিক আছে? সাজ পিঠে, ঠিক আছে? তো তুমি সাজ পিঠে বানাচ্ছ, একটা সাজ থাকে, তাই না? সেই সাজ অনুযায়ী সব জায়গায় কিন্তু ওই টাইপেরই হচ্ছে, কিন্তু সেই জিনিস কিন্তু ইউপিএসসি করলে হবে না। জিএস এর কোশ্চেনে, কোশ্চেনে যা চাইছে সেই স্টাইলে লিখতে হবে। সেখানে বলেছে ধরো ডিসকাস করো, মানে কি? একটা টপিক দিয়ে দিল, বা তোমার এখানে কোশ্চেনে একটা টার্ম দিয়ে দিল, বললো যে হ্যাঁ একটা স্টেটমেন্ট দিয়ে দিল, যে তখন সেটা হচ্ছে তুমি আলোচনা করো স্টেটমেন্ট সম্পর্কে। বেশ, তুমি কি ভাবো চা কিন্তু এখানে জানতে চাইনি, ওই বিষয়টা নিয়ে, ওই টপিকটা নিয়ে কথা মানে লেখো আর কি, তোমার পয়েন্ট অফ ভিউ না, জেনারেল পয়েন্ট অফ ভিউতে, ঠিক আছে? তখন তারপরে এটা গেল, ডিসকাস গেল। ক্রিটিক্যালি অ্যানালাইজ থাকে দেখবে অনেক সময়। তো ক্রিটিক্যালি অ্যানালাইজ মানে কি? ক্রিটিক্যালি ধরো একটা এরকম টার্ম দেওয়া থাকে বা বিষয় নিয়ে বলা থাকে, ক্রিটিক্যালি অ্যানালাইজ মানে কি? পজিটিভ এবং নেগেটিভ দুটোই পয়েন্ট অফ ভিউ তোমার এখানে শো করতে হবে। আচ্ছা, কি কোশ্চেন বলছো বলো? হ্যাঁ হ্যাঁ, কমেন্ট মানে ওই সম্পর্কে লেখো। কমেন্ট থাকে মানে ওই সম্পর্কে, মানে এই সম্পর্কে তুমি কি ভাবছো, তোমার পয়েন্ট অফ ভিউ কি, ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে তোমার পয়েন্ট অফ ভিউ এখানে লিখতে হবে। তো তখন কিন্তু আমি আমি আমার মতে এরকম না, এইভাবে এই টার্ম দেওয়া যাবে না, ঠিক আছে? কমেন্ট বলতে তুমি তোমার জেনারেলি নিয়ে যাবে। তো আমি আমার মতে এইসব জিনিসগুলো টার্ম কিন্তু ইউজ করা যাবে না, বুঝতে পারছো ইমতিয়াজ? জেনারেল হইতে করতে হবে এখানে। কারণ সবসময় খেয়াল রাখতে হবে, আমি কিন্তু আমার জন্য কাজ করতে যাচ্ছি না, সোসাইটির জন্য কাজ করতে যাচ্ছি। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তুমি টিসিএস এ জব করতে যাচ্ছ না, ঠিক আছে? কি বলে, টিসিএস এ যারা জব করতে, টিসিএস এ কাজ করি। তুমি যাচ্ছ কি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে, সেখানে সার্ভিস করতে যাচ্ছ তুমি। কাদের জন্য? তোমার আন্ডারে একটা ডিস্ট্রিক্টকে তুমি এসিপি বা এএসপি, এএসপি মানে কি? অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, হাইফাই লেভেলের র্যাঙ্ক না? জেনারেলি ধরো যাদের 65 68 বছর বয়স, তারা যত র্যাঙ্ক অব্দি পৌঁছাতে পারে না, ঠিক আছে, তার দিয়ে বড় র্যাঙ্কে তুমি তোমার সার্ভিস শুরু করছো। ওয়েট বুঝতে পারছো কাজের, ঠিক আছে? তো তার জন্য তুমি সেই জায়গায় যাচ্ছ, তো সেই অনুযায়ী প্রচন্ড রেসপন্সিবিলিটি তোমার থাকে, ঠিক আছে? প্রচুর টার্মস এন্ড কন্ডিশন থাকে, তো সেই জিনিসগুলো ফলো করতে হবে। হ্যাঁ, না 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 না, কমিটি ডিসকাস আলাদা। কমেন্ট মানে ওই সম্পর্কে বলো, ঠিক আছে? ডিসকাস মানে আলোচনা করো, ওর সাথে রিলেটেড যে যে জিনিসগুলো আছে কন্টিনিউয়াসলি ঘটে চলেছে, তো সেই বিষয়ে সেইভাবে তুমি পরপর বলো, ঠিক আছে? তো সেই হিসাবে পজিটিভলি জেনারেলি করতে হবে। কিন্তু ক্রিটিক্যালি অ্যানালাইজ যখন তুমি দেখবে, ক্রিটিক্যালি অ্যানালাইজটা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুই টাইপের জিনিস কিন্তু তোমার এখানে শো করতে হবে। ক্লিয়ার প্রিয়াঙ্কা? ক্রিটিক্যালি অ্যানালাইজ, অ্যানালাইজ বলতে তুমি সেই হিসাবে কন্টিনিউয়াসলি করে যাও, অ্যানালাইজ করে যাও ওই বিষয়। আর ক্রিটিক্যালি অ্যানালাইজ মানে পজিটিভলিও তোমার করতে হবে, আমার নেগেটিভলিও করতে হবে। তো সেই জিনিসটা তো গেল। তো আচ্ছা, কোশ্চেন অ্যান্সার যখন লিখছি আমরা, কি পার্ট গুলো ফলো করতে হয় দেখো। এই যে যে টার্ম জেনারেলি এই টাইপের জিনিসগুলো বেসিক্যালি থাকে। তো তারপরে তুমি জিএস এর কোশ্চেন লিখছো, তো সেখানে কি থাকে প্যাটার্ন গুলো? ধরো তুমি সাপোজ 3 নম্বরের কোশ্চেন করছো, তো এখানে কোশ্চেন নাম্বার দেওয়া থাকলো একটা কিছু, কি কি প্যাটার্ন থাকবে দেখো। কোশ্চেন অ্যান্সার তোমার কি কি অবশ্যই লিখতে হবে: ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। এই 3টে পার্ট জেনারেলি অবভিয়াসলি সবসময় প্রত্যেকটা কোশ্চেনে তোমার দিতেই হবে। সে ক্রিটিক্যালি অ্যানালাইজ, হ্যানা তেনা যা বলুক না কেন, কমেন্ট যা খুশি বলুক না কেন, প্যাটার্ন কিন্তু ফলো করতে হবে। ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, নেক্সট কমেন্টের মানে কনক্লুশনের পরে তোমার নিজের পয়েন্ট অফ ভিউ। ওকে, এই জিনিসটাও কিন্তু এখানে ইনক্লুড করতে হবে। কারণ তুমি তো খালি কোশ্চেন নিয়ে সম্পর্কে বলে গেলে, তো তোমার পয়েন্ট অফ ভিউ তো সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা দরকার। তো তাহলে আমার কি পয়েন্ট অফ ভিউ কি দেবো? তোমার নিজের যখন মানে পয়েন্ট অফ ভিউ দিচ্ছ, মানে এটা কিন্তু তুমি তুমি বলবে না যে আমি আমার পয়েন্ট অফ ভিউতে আমি এরকম ভাবছি, তা কিন্তু না। মানে একটা প্যারা এমনি করতে হবে নিজের পয়েন্ট অফ ভিউ শো করার জন্য। তো তাহলে আমি এরকম কি শো করবো? ধরো সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, ধরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো যোজনা রয়েছে, ঠিক আছে? উড়ে দেশকে আমাদ নেই, তাই না? উড়ানো এ আছে, ও একটা গভর্নমেন্ট যোজনা, ধরো সাপোজ যে কোনো একটা যোজনা থাকলো, তো সেই যোজনা ধরো এমনি কাজ তোমার পছন্দ হচ্ছে না, ঠিক আছে? তো তুমি মনে করছো যে হ্যাঁ এই যোজনাতে আরো যদি কিছু স্টেপ নেওয়া হয়, তাহলে আরো সেটা ভালো হবে সোসাইটির জন্য, ঠিক আছে?
তো তুমি সেই হিসাবে জিনিসগুলো বোঝো, প্যাটার্নটা যে ইমতিয়াজ প্রিয়াঙ্কা, যে হ্যাঁ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ধরনের স্টেপ গুলো নিয়েছে, তবে এই সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো সেগুলো কি কি সমস্যা তুমি ভাবছো, পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখে গেলে পরপর, তাহলে আর কি কি জিনিস নিলে ভালো হয়, তো সেটাও তুমি কিন্তু অল্প করে শর্টে তুমি দিয়ে দিবে, বুঝতে পারছো? তো তাহলে তুমি কিন্তু ডাইরেক্ট সমালোচনা করছো না, কিন্তু কোন কোন জিনিসগুলো হলে ভালো হয় তো সেটাও তোমার খেয়াল রাখতে হবে। হ্যাঁ তুমি বুঝতে পারছো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইসব কাজগুলো করছে, আমি জেনারেল ওয়েতে বলছি জিনিসগুলো, ঠিক আছে? তো খামতি রয়েছে কিছু কিছু করতে, কারণ জিনিসটা দেখো খেয়াল রাখতে হবে। কদিন আমরা আমরা কি করেছি, চায়নাকে টপকে গেছি, তাই না? জনসংখ্যাতে তো এত বড় দেশ আমাদের, তাই না? সেভেন্থ লার্জেস্ট পপুলেশনে 1 নম্বর, তো সেখানে বিভিন্ন ধরনের খামতি থাকে, কিন্তু তাও নিরলস পরিশ্রম করে যাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু তাহলে পরেও এইসব জিনিসগুলো যদি আমরা আরো ইনক্লুড করি বা এগুলো যদি আরো আহ, এই সাথে যুক্ত করা হয়, তো তাহলে আরো ভালো অবস্থা হবে, ঠিক আছে? তাহলে ভালো আরো জিনিসগুলো আর্টিকুলেট করতে পারো, বা সেটা সোসাইটির জন্য আরো হেল্পফুল হবে। পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারলে? তুমি ডাইরেক্ট সমালোচনাও করলে না, কিন্তু বেসিক্যালি তুমি যে দ্বিমত পোষণ করছো আর যে যে কি কি জিনিসগুলো ইনক্লুড করলে যে আরো ভালো হবে, তো সেগুলো তুমি কিন্তু চুজ করে দিলে, কারণ আলটিমেটলি তুমি কি করতে যাচ্ছ? ডিএম এর কাজ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাজ কি? সরকার যে সকল যোজনা আছে, যে যে জিনিসগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ, তো সেই জিনিসগুলো আলটিমেটলি সোসাইটিতে ঠিকঠাক বলে সেটা সোসাইটিতে ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা সেই জিনিসটাই দেখা, তাই না? আলটিমেটলি সেই ডিসিশন মেকিং কাজ হচ্ছে তোমার। তো সেই জিনিসগুলো কিন্তু তুমি গভর্নমেন্ট অফ যোজনা কোথায় কি কাজ করছে, তো সেই জিনিসগুলো আলটিমেটলি তোমার ফিল্ডে গিয়ে কাজ করতে হবে, তাই ডিএম এর কাজ কি, তো সেই জিনিসগুলো, তাই না? তো এইভাবে কিন্তু তোমার কোশ্চেন আনসারে সেগুলো শো করতে হবে। বোঝাতে পারলাম প্রিয়াঙ্কা? ইমতিয়াজ ক্লিয়ার জিনিসটা? তো এই জিনিস যা যা বলছি প্লিজ এগুলো খেয়াল রাখবে রেগুলার কোশ্চেন আনসার তুমি যখন প্র্যাকটিস করছো, খুবই ইম্পর্ট্যান্ট এগুলো। দেখো ডাটা সবাই আছে, বই দিয়ে বাজারে গেলে পয়সা দিয়ে বই সবাই কিনতে পারে, প্রিপারেশন সবাই নিতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা কত তুমি তুমি ওখানে পুট করছো কোশ্চেন অ্যান্সারে শিটে, সেটা হচ্ছে আলটিমেট জিনিস, ঠিক আছে? এক্সিকিউশন হচ্ছে আলটিমেট জিনিস এখানে। টাকা দিয়ে বই সবাই কিনতে পারে, বাড়িতে বসে আমি পড়লাম হয়ে গেল, কিন্তু সেটা আলটিমেটলি কতটা তুমি কোশ্চেন মানে অ্যান্সার রাইটিং এ, মানে তোমার অ্যান্সার শিটে কতদূর আছো, কতটা পারফেক্টলি, তো সেটা হচ্ছে আলটিমেটলি ডিপেন্ড করবে যে তুমি র্যাঙ্কে আছো কি নেই। ক্লিয়ার ইমতিয়াজ প্রিয়াঙ্কা? বলো। দেখো যা যা বলছি যদি মনে না থাকে তুমি প্লিজ লিখে রাখো খাতায়, ঠিক আছে? বা খাতায় বা পেজে লিখে রাখো, ঠিক আছে? আর এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ইমতিয়াজ, বুঝলে? প্রিয়াঙ্কা? আচ্ছা বলো, না বললে আমি কি করে বুঝবো, বলো। শোনা যাচ্ছে? বলো প্রিয়াঙ্কা, যা যা বললাম ইমতিয়াজ বুঝতে পারছো? ওয়ার্ড লিমিট কি ব্রিজ করা যাবে না? একদমই না, একদমই না। দেখো জেনারেলি কি থাকে, জিএস এর কোশ্চেনে থাকে আমাদের ওই যে একটু বললাম 250 ওয়ার্ডস, বড় কোশ্চেনে, বড় কোশ্চেন মানে 12.5 মার্কসে, আর জিএস এর শর্ট কোশ্চেন মানে 10 মার্কের কত থাকে, 150 ওয়ার্ড, তাই না? এই হচ্ছে জেনারেলি প্যাটার্ন থাকে। তো যদি সব কোশ্চেন দেখো জিএস এর কোশ্চেন গুলো, তাই না, এই দুটো প্যাটার্ন থাকে, 10 মার্কের আর 12.5 মার্কসের। তো 10 মার্কের হচ্ছে 150 ওয়ার্ড, 12.5 মার্কসে হচ্ছে 250 ওয়ার্ড থাকে। তো ওয়ার্ড লিমিটের মধ্যেই লিখতে হবে, ঠিক আছে? ওয়ার্ড লিমিট এক্সিড করা যাবে না। তো কেন কেন যাবে না? বসে বসে কি তারা গুনবে? জেনারেলি গুনে, ঠিক আছে? কারণ দেখেই তো তারা বুঝতে পারে। ধরে ধরে 1 2 3 4 ভাবে বলবে না, কিন্তু লেখা দেখে কিন্তু তারা বুঝতে পারে। তো তাহলে সে কি করে আপনি কি করে বুঝলেন যে বুঝতে পারে ধরে ধরে গোনে? তো রিসেন্টলি তুমি যদি কয়েক বছরে কোশ্চেন অ্যান্সার মানে ফাইনাল মার্কশিট দেখো, দেখতে পারবে আগে এই জিনিসটা শো করতো না, এখন কিন্তু শো করে যে প্রত্যেকটা ক্যান্ডিডেট কত নাম্বার মাইনাস খেয়েছে। তো মাইনাস খেয়েছে মানে কি, তার মানে সে ওয়ার্ড লিমিট এক্সিড করেছে। তো সেই নাম্বারটাও এখন কিন্তু যে ফাইনাল মার্কশিটে দিয়ে দেয়। তো সেই মার্কশিট এই যে মাইনাস তাহলে কি করে পাচ্ছে? এই যে ওয়ার্ড লিমিট এক্সিড করেছে কন্টিনিউয়াসলি, টাইম এন্ড রিপিটেডলি এগুলো এক্সিড করার জন্য যে ধরো 5 মার্ক, 7 মার্ক, 10 মার্ক এরকম ভাবে প্রচুর এই মাইনাস খেয়েছে। তো সেটা কিন্তু আলটিমেটলি ফাইনাল মার্কশিটে তোমার এখন শো করিয়ে দেয়, যেটা আগে দিত না। রিসেন্টলি 2 বছর ধরে এটা শুরু করেছে। তার মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এখানে। আগেও ইম্পর্টেন্ট ছিল, এখনো ছিল, তুমি আগে এটা শো করাতো না, এখন সেটা শো করিয়ে দিচ্ছে যে তুমি কত ওয়ার্ড লিমিট এক্সিড করার জন্য কত নাম্বার মাইনাস পেয়েছো। তো বুঝতে পারছো? তো তার জন্য এটা রেগুলারলি কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। তো স্যার আমি কি করে বুঝবো যে আমার ওয়ার্ড লিমিট এক্সিড হয়ে যাচ্ছে? তো এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আসে রেগুলার। প্রত্যেকদিন কোশ্চেন অ্যান্সার লেখা তুমি যখন প্র্যাকটিস করবে,
তুমি হাতের লেখা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এই হচ্ছে আমার জেনারেলি হচ্ছে এই আমার ওয়ার্ড লিমিটের সাইজ, মানে আমার হাতের লেখা এরকম বড় বড় হয় বা এই সাইজের হয়, তো এই অবধি এই পেজ অবধি আমার যাচ্ছে, তো তার মানে তুমি লিখতে লিখতে বুঝে যাবে যে হ্যাঁ আমার 150 ওয়ার্ডের উপরে হয়ে যাচ্ছে কিনা বা 250 ওয়ার্ডের মধ্যে হচ্ছে কিনা। ক্লিয়ার প্রিয়াঙ্কা? স্যার ডেইলি আপনি প্রত্যেকটা পেপার থেকে একটা করে কোশ্চেন দিন, সেটা লিখে সাবমিট করব, তাহলে ভালো হতো। কোন টপিকে লিখবো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে আমি দেবো আস্তে আস্তে, টেনশন করার কোনো ব্যাপার নেই, আগে সিস্টেম বোঝো। খালি একের পর এক আমি যেটা বললাম প্রপার ওয়েতে না করলে সেটা সময়ও নষ্ট হবে, পরিশ্রমও নষ্ট হবে, সেটা কোনো ভ্যালুলেস। তো প্রপার ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে এগোনো দরকার, না হলে তুমি তোমার সময় নষ্ট করছো, পরিশ্রমও শেষ করছো, ঠিক আছে? তো সেভাবে করা যাবে না, প্রপার ওয়ে দরকার, ঠিক আছে? তো তার জন্যই তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কি বলছো? আচ্ছা, শর্ট টার্ম ইউজ করা যাবে, লাইক এন ফর নট, না না না, একদম না, একদম না, কোনো জায়গায় কোনো শর্ট ফর্ম কিছু ইউজ করা যাবে না, ঠিক আছে? বা কোনো ওয়ার্ডের সামনে, কারণ দেখো এই জিনিসটা তুমি এসএমএস লিখছো না, তো এই জিনিসটা এখন প্রায় ক্যান্ডিডেট এই জিনিসটা ভুল করে, যে আমরা এসএমএস লিখতে লিখতে তো যে শর্টে লিখি, শর্ট ফর্ম লিখি, তো ওটাও আস্তে আস্তে তোমার অজান্তেই ভুল হয়ে যায়, কিন্তু সেই জিনিসগুলো করা যাবে না। প্রত্যেকটা ওয়ার্ডের পুরোটা ফুল ওয়ার্ড সহ লিখতে হবে, এবং দাড়ি কমা সেমিকলন এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি বারবার বলছি হাতে লেখাটা পরিষ্কার করো, তোমার যে দা বেঞ্চের মতো ছবি আঁকতে হবে বা সুন্দর করে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, ফাঁকা ফাঁকা করে লেখো, বড় বড় করে লেখো, জানো যে এক্সামিনার দেখে বুঝতে পারে, একটু বড় বড় করে লিখবে, নাহলে কিন্তু সারা বুঝতে পারে না, ঠিক আছে? মানে বুঝতে পারছো, বয়স্ক লোক হলে দেখা অনেক সমস্যা হয় না? তো তোমার কাজ হচ্ছে তাকে দিয়ে দেখিয়ে নেওয়া, তার দায় পড়েনি, ঠিক আছে? যে তোমার খাতা দেখে দেখে প্রত্যেকটা লাইন বোঝা, তো তোমার কাজ হচ্ছে তাকে নিয়ে দেখিয়ে দেওয়া, তাকে দিয়ে, তো তার জন্য সেই হিসেবে প্রেজেন্টেশন করতে হবে। প্রিয়াঙ্কা ক্লিয়ার? ইমতিয়াজ বুঝতে বোঝাতে পারলাম? তো তার জন্য তোমার হচ্ছে কাজ হচ্ছে তাকে দিয়ে দেখিয়ে নেওয়া, এবং কত সুন্দর করে তুমি সেটা দেখিয়ে নিতে পারো সেটা তোমার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করছে, তো সেইভাবে সেটা করে নিতে হবে। আচ্ছা, ইলুসিডেট আর এলাবোরেট মানে কি? দেখো ইলুসিডেট বলতে যে হিসাবে বোঝাচ্ছে, ধরো কোনো একটা টপিক জেনারেলি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এইটা সম্পর্কে কি পয়েন্ট অফ ভিউ গুলো রয়েছে, ঠিক আছে? তো সেই সব পয়েন্ট অফ ভিউ গুলো তুমি এখানে জেনারেলি লেখো। ওকে, তোমার কোয়েশ্চেন আনসার বা যে অ্যান্সারটা দিচ্ছে বা যে টপিকটাই বলছে সেই ব্যাপারটা গেল। আর এলাবোরেট হচ্ছে তোমার একটা ধরো ধরো একটা এরকম একটা কোটেশন দিয়ে দিল, বা কোনো একটা এরকম লাইন দিয়ে দিল, তো এইটা সম্পর্কে ডিটেলসে তুমি সেটা বড় করে লেখো, ঠিক আছে? মানে যেটা এরকম ধরো আমরা বলি না যে ভাব সম্প্রসারণের মতো ব্যাপারটা যেরকম আমরা করি, তো এলাবোরেট অনেকটা সেরকম মানেও বোঝায় এখানে, বুঝতে পেরেছো? মানে ওটা বড় করে মানে জেনারেলি লেখো আর কি। বড় করে মানে ওখানে কি বোঝাচ্ছে এই টার্মটাতে, বা এই যে যে কন্ডিশনটা দেওয়া রয়েছে এটা কি বোঝাচ্ছে, তো সেই অর্থে এই জিনিসটা ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার? তো তার জন্য দেখো মেইনস এর কোশ্চেন আনসার তো এই জিনিসটা সবসময় পড়া করতে হবে খুব ভালো করে, যে আমি কোশ্চেনে কি চাইছে। আচ্ছা আচ্ছা, ইলুসিডেটটা বুঝলেন? আচ্ছা আচ্ছা, দেখো ইলুসিডেট বলতে যে জিনিসটা বোঝাচ্ছে, কোনো একটা এরকম ধরো জেনারেলি তোমার যে একটা টার্ম দিয়ে দেবে, বুঝতে পারছো? যে কোশ্চেনে এই ইলুসিডেট এই টার্মটা ইউজ করা হয় জেনারেলি, কোশ্চেনে একটা টার্ম দিয়ে দেয়, ঠিক আছে? বা কোটেশন দিয়ে দিল, বা কোনো একটা স্টেটমেন্ট দিল, সোজা কথায় স্টেটমেন্ট দিল, তো সেই যে যে স্টেটমেন্ট রয়েছে, তো স্টেটমেন্টের পয়েন্ট অফ ভিউ অনুসারে তুমি সেই জিনিসগুলো ইলুস্ট্রেট করো, মানে ডিটেলস ওই জিনিসটা লেখো, ঠিক আছে? ডিটেলসে, সেইটার মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে। আর আমরা এখানে কি দেখলাম, এলাবোরেট কিন্তু আলাদা অন্য অর্থে আসছে জিনিসটা, ইলুস্ট্রেট কিন্তু এইভাবে আসছে জিনিসটা, বুঝতে পারছো? ক্লিয়ার প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তো, হ্যাঁ। এই যে যে টার্ম তোমার সবসময় খেয়াল রাখতে হবে, যে যে টার্ম গুলো ইউজ করছে না, তো এই টার্ম গুলো তোমার যে স্টেটমেন্ট রয়েছে না, সেই স্টেটমেন্টের উপর বেস করে কিন্তু এটা করতে হবে, ঠিক আছে? ওর কিন্তু বাইরে যাওয়া যাবে না, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ধরো তুমি একটা জিনিস দিলো, তো সেই জিনিসটা সম্পর্কে ধরো তোমার যে টপিক, তোমার পিএইচডি রয়েছে, দরকার নেই বই লেখার, কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে কি ওয়ার্ড ইউজ করছে, সেই ওয়ার্ডের উপর বেস করে তোমার করতে হবে, ঠিক আছে? সাপোজ তুমি একটা টপিক জানো, সেই টপিকের অনুযায়ী তুমি সব ডিটেলস তোমার জানা আছে, কিন্তু সেই স্টাইলে করলে এখানে হবে না, বা সেই এরকম গড় মতো করে গেলে হবে না। এখানে কোশ্চেনে কি চাইছে শুধুমাত্র সেই ওয়ার্ডের উপর বেস করে তোমার এখানে নামাতে হবে, অন্য কোনো ভাবে না।
হ্যাঁ হ্যাঁ, একদম 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 ডিটেলসেই এখানে বলেছে, একদম। কিন্তু ওটা ভাব দেখো দেখো আরো সোজা করে বলি, এটাই ও আগেরটাই বলছে হচ্ছে তোমার ভাব সম্প্রসারণ মতো করে, ঠিক আছে। আর এটা তোমার ঢালাও স্টাইলে লেখা, বুঝতে পেরেছো? একদম সিম্পল লেমেন ল্যাঙ্গুয়েজ যদি বলা হয়। ভাব সম্প্রসারণ তো মনে আছে না, যেরকম ধরো আমরা ছোটবেলায় পড়েছি না, 7-8 বোধহয় ছিল, যেরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিত, তারপর সেটা নিয়ে তুমি বড় করে লিখো। মনে আছে, মনে পড়ছে? তো সেই জিনিস আর কি ওইভাবে। কিন্তু যে জিনিসটা খেয়াল রাখতে হবে প্রিয়াঙ্কা, যে কোশ্চেন যেন খুব ভালো করে পড়ো, তো তার জন্য কোশ্চেন পড়ার জন্য কিন্তু টাইম দিতে হয়, ঠিক আছে। আর তারপর বুঝতে হবে যে কি এখানে বলছে বা কি চাইছে, তারা যা চাইছে সেই হিসাবে দিতে হবে। তুমি কি ভালো লাগে বা তোমার কি ভালোবাসো সেই সব জিনিস ভুলে যাও, তারা কি চাইছে সেই স্টাইলে তোমার এখানে শো করতে হবে, ঠিক আছে। তাহলেই হচ্ছে ঠিকঠাক নাম্বারে আসবে। আর না হলে নাম্বার তারা মাইনাস দেওয়ার জন্য তো রেডি আছে, ঠিক আছে। আর আগে তো ওটা শো করতো না, আর এখন তো সেটা মানে কি বলবো, জিনিসটা আরো কত বাজে দেখায় না, যে তুমি কত নাম্বার মাইনাস পেয়েছো, তোমার ফাইনাল মার্কশিটে শো করছে। তার মানে তুমি প্র্যাকটিসই ঠিকঠাক করে করোনি, যে ওয়ার্ড লিমিটই তুমি এক্সিড করে করে প্র্যাকটিস করেছো সারা বছর ধরে। তো সেই জিনিসটা কত বাজে ব্যাপার না। ওকে, তো সেই জিনিসটা আগে শো করতো না, এই রিসেন্টলি 2-3 বছর ধরে এটা শুরু করেছে ইউপিএসসি দিয়ে। দেখো ওরা কত নাম্বার মাইনাস পাচ্ছে ক্যান্ডিডেট, সেটাও শো করে দিচ্ছে। তো সেটা দেখতে কিরকম না, ফাইনাল মার্কশিটে তুমি ধরো সাপোজ তুমি বলছো তুমি আইপিএস এ ঢুকে গেছো, কিন্তু তুমি যে নাম্বারটা তোমার মাইনাস হয়েছে, ওই নাম্বারটা যদি ধরো 7 মার্ক বা 8 মার্ক মাইনাস হয়েছে, তো ওই 7 বা 8 নাম্বার তুমি যদি প্লাস পেতে, তুমি আইএএস এ ঢুকে যেতে, তাই না? 1-2 মার্কের 1 মার্কের জন্যই তো ভাবে সার্ভিস চেঞ্জও হয়। তো জিনিসটা কতটা মানে তখন হা হুতাশ করা ছাড়া করছে আসবে না, তাই না? জিনিসটা বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই ব্যাপারটা রয়েছে। ইমতিয়াজ, বোঝাতে পারলাম জিনিসটা? দেখো কোনো টাইপের কোনো কনফিউশন থাকলে, কোয়ারি থাকলে সাথে সাথে কিন্তু বলবে, ঠিক আছে। কারণ এখান থেকে তুমি যত নিতে পারো তত তোমার জন্য লাভ। ওকে, তো তার জন্য এনিথিং এনি কাইন্ড অফ প্রবলেম তুমি ইউ ক্যান আস্ক। তো এই হচ্ছে গেল। আচ্ছা, তো এবার জেনারেলি আমি কি বললাম, যে ইন্ট্রো, বডি, কনক্লুশন। ওকে, এই হচ্ছে পার্ট আসছে। তো এগুলো তো স্টাইল আমরা বুঝলাম। তো কিছু কিছু ক্ষেত্রে তোমার দেখো, এসএ হোক বা জিএস এর কোশ্চেন হোক, তুমি যে ভালো পড়াশোনা করেছো, ঠিক আছে, কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে, এই জিনিসটাও তাকে শো করাতে হবে, ঠিক আছে। কোনো জায়গায় শো করানোর অপশন নেই, কিন্তু তাও শো করাতে হবে, ঠিক আছে। তো শো করানোর সিস্টেম কি? কারণ তুমি কি হতে যাচ্ছ, ডিস্ট্রিক্ট কালেক্টর হতে যাচ্ছ, ঠিক আছে, বা ধরো অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ হতে যাচ্ছ, এসিপি। সাপোজ আমি বললাম, মানে পুলিশে বললাম আর এপাশে অ্যাডমিনিস্ট্রেশনে বললাম। তো এইখানে তোমার এই যে বিভিন্ন পয়েন্ট অফ ভিউতে তোমার যে ক্লিয়ার মাইন্ড চলে সব সময়, তো সেটাও তোমার অ্যান্সারে শো করা দরকার, ঠিক আছে। তো এই জিনিসগুলো কখন আমি ইনক্লুড করবো, ধরো কিছু কিছু টপিকে তুমি কিছু মানেই বুঝতে পারছো না, ঠিক আছে। কিছু কিছু কোশ্চেনে তুমি মানেই ক্লিয়ার করতে পারছো না, ঠিক আছে, বা কোনো আইডিয়াও তোমার আসছে না, এই টাইপের প্রচুর তুমি কোশ্চেন পাবে। তো তখন হচ্ছে কি করতে হবে, তখন ইকোনমিক্যালি, পলিটিক্যালি, সোশ্যালি, এনভায়রনমেন্টালি এইভাবে জিনিসগুলো ভেঙে ভেঙে দেখিয়ে তুমি সেগুলো কিন্তু এ করতে পারো, ঠিক আছে, ক্লিয়ার করতে পারো। কিন্তু সেগুলো হচ্ছে একটা বা দুটো কোশ্চেনে, একটা কোশ্চেনে বেসিক্যালি যখন তুমি কিছু হচ্ছে না, কারণ এরকম তুমি কোশ্চেনও পাবে যে তোমার কিছু আইডিয়াই নেই, তখন এইভাবে জিনিসগুলো আসতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। আর জেনারেলি কোশ্চেনে যা চাইছে তার উপর সেই হিসাবে করতে হবে সবসময়। তুমি কি জানো সেটা ইম্পর্টেন্ট, কি চাইছে ওখানে সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেইটার মতো করে তোমার যে ডাটা সেটা ওখানে শো করতে হবে, মানে লিখতে হবে কন্টিনিউয়াসলি। টাইম খুবই ক্রুশিয়াল। পার কোশ্চেন তোমার টাইম কত? পার কোশ্চেন তোমার হাতে 8 মিনিট ম্যাক্সিমাম। এই টাইম যদি তুমি এক্সিড করো, জীবনেও শেষ করতে পারবে না, গ্যারান্টি, ঠিক আছে। পার কোশ্চেন তোমার হাতে টাইম কত? 8 মিনিট। ওকে, পার কোশ্চেন এটা হচ্ছে তোমার টাইম। জিএস এর, জিএস মানে জেনারেল স্টাডিজ এ। তো তুমি যদি এই 8 মিনিট এক্সিড করো, তোমার কোশ্চেন বাদ যাবেই, কেউ ঠেকাতে পারবে না, তুমি ধরতেই পারবে না। কারণ 20 থেকে 25টা জেনারেলি কোশ্চেন থাকে কোথায়? জিএস এ, পার জিএস এ, ঠিক আছে। তুমি একটাও 15 মিনিট 20 মিনিট ধরে লিখছো, গেল, হয়ে গেল। একটা দুটো তুমি খুব সুন্দর করে লিখছো, তার মানে তুমি ধরতেও পারবে না কোশ্চেন, ঠিক আছে, কোনোভাবেও ধরতে পারবে না। কারণ সেই হিসাবে টাইম ডিউরেশন গুলো রয়েছে। তো তারপরে এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম, এটা বললাম আমি। পার কোশ্চেন তুমি 8 মিনিটের বেশি কোনোভাবে দিতে পারো না, তাহলে তোমার দিতে হলে কতটা ভালো, 6 মিনিটের মধ্যে কমপ্লিট করা। তাহলে তুমি পার কোশ্চেন তুমি 2 মিনিট করে হাতে পারছো লাস্টে গিয়ে রিভিশন দেওয়ার জন্য। প্রিয়াঙ্কা, ইমতিয়াজ, জিনিসগুলো ক্লিয়ার কি কি বলছি? বলো। এগুলো মনে না থাকলে লিখে রাখো, ঠিক আছে, না হলে কিন্তু সমস্যা। কারণ তুমি বাড়িতে বসে ও ঠিক আছে একটু ঘুমিয়ে নি, ঠিক আছে, একটু বসে নি, একটু ঘুরে আসি,
ঠিক আছে, এখানে অন্য কাজ করতে চলে গেলে, কিন্তু ওইভাবে তুমি প্র্যাকটিস করো না, কিন্তু কোনো লাভ নেই আলটিমেটলি। ঠিক আছে, কারণ টাইম লিমিট নিয়ে তুমি যদি প্র্যাকটিস না করো বাড়ি বসে, কোনোভাবে তুমি শেষ করতে পারবে না। ঠিক আছে, বাড়িতে যখনই তুমি প্র্যাকটিস করছো, বা ধরো লেখা তুমি বাড়িতে বসে তুমি ধরো এক্সাম দিচ্ছ, ঠিক আছে, মানে বাড়িতে বসে ধরো কোশ্চেন অ্যান্সার লেখা প্র্যাকটিস করছো, কার কি হয়ে গেল, কে কি পড়ে গেল, কার কি হলো, ডাজেন্ট ম্যাটার। তুমি এখন ফোকাস হয়েছে, আল্ট্রা ফোকাস হচ্ছে তোমার ওখানে দিতে হবে। ঠিক আছে, কারণ তোমার হাতে ম্যাক্সিমাম টাইম কত, 8 মিনিট। ম্যাক্সিমাম টাইম এটা বলছি, তোমার জেনারেলি 6 মিনিটের মধ্যে শেষ করতে হবে, তো তার মধ্যে তোমার 6 মিনিটে আমার কি করতে হবে, কোশ্চেনটা পড়তে হবে, পড়ে বুঝতে হবে, বুঝতে হবে, বোঝার পর সেটা আর্টিকুলেট করতে হবে, যে আমি আলটিমেটলি এখানে কি কি পয়েন্ট লিখবো, তো সেটা মাথার মধ্যে ভেবে নিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে সেই জিনিসটা তোমার 6 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো তুমি যদি পার কোশ্চেন 1 বা 2 মিনিট না ছাড়ো, তাহলে তুমি লাস্টে গিয়ে রিভিশন দেওয়ারও টাইম পাবে না। কারণ এখানে 20খানা কোশ্চেন লিখতে হচ্ছে, তাই না, জিএস এর কোশ্চেনে 20 to 25টা। তো তুমি খালি লিখে গেলে, তুমি রিভিশনে দিলে না, তো দেখা গেলো অবস্থা খারাপ। রিভিশন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ক্লিয়ার? ইমতিয়াজ কি বলছি? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, আচ্ছা ইমতিয়াজ বুঝতে পারছো, তুমি বলো কিছু। তো এই জিনিসগুলো শুনে খুব ভালো করে জানো, হেভি প্রিপারেশন নিয়েছো তুমি, গাদা গাদা এবং লিখেছো, কিন্তু তুমি আলটিমেটলি টাইমের মধ্যে নামাতে পারলে না। তখন কান্নাকাটি করা ছাড়া কিছু মানে থাকবে না। ঠিক আছে, আর এক একটা নাম্বারে সার্ভিস চেঞ্জ হয়, এক এক নাম্বারে ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়, এক এক নাম্বারে ক্যাডার চেঞ্জ হয়, এক এক নাম্বারে। ঠিক আছে, তো সেই জায়গায় বসে তোমার চোখের সামনে তুমি ধরো কোশ্চেন জানো, অ্যান্সারও তুমি জানো, কিন্তু তুমি খালি লেখা রেগুলার রেগুলার মানে প্রত্যেকদিন লেখা প্র্যাকটিস করনি বলে তোমার সামনে ঘন্টা বাজিয়ে বাজিয়ে তোমার সামনে খাতাটা নিয়ে গেল। ঠিক আছে, তো কান্নাকাটি করা ছাড়া কিছু কিন্তু থাকবে না। তো সেই কান্নাকাটিটা কি করে বন্ধ করা যাবে, প্রত্যেকদিন লেখা প্র্যাকটিস করে। ঠিক আছে, টাইম কত তোমার হাতে, পার কোশ্চেন 6 মিনিট। আর যখন তুমি প্রো হয়ে যাবে, মানে প্রফেশনাল, মানে লিখতে লিখতে তোমার অভ্যাস হয়ে যাবে, 5 মিনিটেও তুমি কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, তো 5 মিনিট আমি কি বলছি, কোশ্চেন পড়ে কোশ্চেনের মানে বুঝে সেটা 5 মিনিটের মধ্যে কমপ্লিট করা। তাহলে তুমি হাতে টাইম পাচ্ছ 2-3 মিনিট করে, তো পার কোশ্চেনে 2-3 মিনিট করে ভাবতে পারছো কত টাইম তোমার চলে আসছে তখন। তখন ওই টাইমটা তুমি পরবর্তীতে ফিনিশিং এর জন্য ইউজ করতে পারছো। ফিনিশিং মানে প্রপারলি ফিনিশিং, পুরো প্রত্যেকটা কোশ্চেন আনসার। আর প্রত্যেকটা আনসার আনসার করার সময় লাস্টের দিকে ধরো, ধরো আচ্ছা, আমি পেজ ছবি এঁকে দেখিয়ে দিই। এই যে পেপার, ঠিক আছে, ধরো তোমার কোশ্চেন আনসারটা তুমি এখানে শেষ হয়েছে, ঠিক আছে, তো এখান দিয়ে শুরু করবে না, এখানে এগুলো ফাঁকা রাখবে, তাহলে পরবর্তীতে যদি কিছু ইনক্লুড করতে হয়, পরের পেজ থেকে আবার শুরু করবে। যদি কিছু ইনক্লুড করতে হয়, তুমি একটা জায়গা থাকবে, না হলে তুমি যদি এখান থেকে শুরু করো, অবস্থা খারাপ, কিছু অ্যাড করার কিন্তু কোনো জায়গা নেই। তো তার জন্য কিন্তু জায়গা রেখে করতে হবে। তাহলে হঠাৎ কোনো তোমার পয়েন্ট মনে এলো, ধরো তুমি 7 নম্বর কোশ্চেন লিখছো, হঠাৎ করে 5 নম্বর কোশ্চেনটা লেখার সময় তোমার মনে হলো, এই পয়েন্টটা তো আমি লিখিনি, ওটা মিস করে গেছি। তুমি তাহলে তোমার একটা অপশন রয়েছে হাতে, যে হ্যাঁ এখানে জায়গাটা ফাঁকা আছে, আমি এটা ইনক্লুড করতে পারছি। কিন্তু ওখানে ফাঁকাই রাখো না, তুমি এখান দিয়ে ঠিক আছে, বাস শেষ হয়ে গেছে, আমি এখান দিয়ে শুরু করি, গেল, গেছো কিন্তু। ঠিক আছে, তো ওই জিনিস কিন্তু মাথায় রাখতে হবে এগুলো। তো এইগুলো সব রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে এই স্ট্র্যাটেজি গুলো মনে থাকবে, নাহলে হবে না। তারপর আস্তে আস্তে ধরো ম্যাপ পয়েন্টিং গুলো আস্তে আস্তে আমরা করবো, বলবো যে কি কি জিনিসগুলো ওখানে ফলো করা দরকার। প্রিয়াঙ্কা বুঝতে পারছো? ইমতিয়াজ ক্লিয়ার জিনিসগুলো? আমি বারবার বলছি, এগুলো মনে না থাকলে লিখে রাখো, ঠিক আছে, খুবই কাজে দেবে এগুলো। তার জন্য পেন পেপার নিয়ে আমি ফার্স্টেই বসতে বলেছি তোমাদের। বুঝতে পারছো? লিখে রাখো, ঠিক আছে, এগুলো যে কি কি জিনিসগুলো এখানে খুবই ফান্ডামেন্টাল জিনিস তুমি। কারণ আলটিমেটলি এক্সিকিউশনই হচ্ছে আলটিমেট জিনিস, ওই যেটা বলে না যে তোমার কাছে নতুন আইডিয়া আছে, কিন্তু কি করে এক্সিকিউট করবে বা এক্সিকিউটিভ সেটা করতে পারছো না, সেটা আলটিমেটলি কোনো লাভ নেই। ওই যে গ্লোবারের দোগলা পানের ডায়লগের মতো, ঠিক আছে, যে তুমি সবই জানো, কিন্তু সেটা আর্টিকুলেট আলটিমেটলি তুমি পুরোটা তুমি করতে পারছো না, তো তাহলে সেগুলো মানে ভ্যালুলেস। হ্যাঁ স্যার, সব নোট লোক করেছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইমতিয়াজ, বেশি পয়েন্টস লিখলে বেশি মার্কস দেয়, না কয়েকটা পয়েন্ট ডিটেলস লিখলে বেশি মার্কস দেয়? ওকে, তুমি কি রকম স্টাইলের পয়েন্ট দিচ্ছ, কত সুন্দর করে প্রেজেন্ট হচ্ছে, তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তার মধ্যে বেশি বা কম না, সেটার ওয়েট কত তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো সেটা তুমি যদি কম পয়েন্টের মধ্যে আসল জিনিস ওয়েট দিতে পারো, তো তাহলে ঠিক আছে, আর যদি বেশি পয়েন্ট দিয়ে তুমি সেভাবে দাও, কিওয়ার্ড গুলো কানেক্ট করে, তাহলে সেই জিনিসটা অ্যান্সার পুরোটা আসে, তো তাহলে সেই হিসাবে দিতে পারো। ইমতিয়াজ বুঝতে পারলে? তো ওরকম কোনো ব্যাপার নেই যে বেশি পয়েন্ট দিলে বেশি দেবে, বা কম পয়েন্ট দিলে আমার সেই হিসাবে দিচ্ছে, আলটিমেটলি ডাটাটা আছে কিনা, আলটিমেটলি কোশ্চেন যে জিনিসটা আছে সেই সলিড জিনিসটা এখানে আছে কিনা, সেটা আলটিমেটলি ব্যাপার এখানে। ঠিক আছে, কারণ এখানে তারা প্রত্যেকটা লাইনই তারা পড়ছেন, তাই না, আমি যেটা ফার্স্টেই জন্য বলে দিলাম, যে তারা কিন্তু প্রত্যেকটা খাতা দেখার জন্য আলাদা আলাদা টাকা পাচ্ছেন। ওকে, তো তার জন্য সেই জিনিসটা তোমার টেনশন করার ব্যাপার নেই, কেউ পড়বে না, না। সিবিএসসি সিএসসি এক্সাম খুবই কম স্টুডেন্টই দেয় মেন্সে, তাই না, মেন্সে কত কজন দেয়? তো তার জন্য
সবই দেখা হবে, তো সেই জন্য যখন দেখা হবে সব লাইন পড়ে পড়ে, তো তোমার তার জন্য লেখাটা স্ট্যান্ডার্ড মেনটেন করা দরকার খুব, ঠিক আছে? আর হাতের লেখাটা প্লিজ ভালো করে লিখবে, ভালো করে মানে স্পষ্ট যেন বোঝা যায়, ঠিক আছে? সে তোমার পেঁচানো হোক বা যাই হোক, তুমি লেখা যেন বড় বড় থাকবে, যেন দেখে তারা বুঝতে পারে। কারণ ওই যে বয়স্করা খাতায়, আমি বারবার বলছি, নাহলে তুমি ভালো করে লিখে গেলে কিন্তু তারা পড়তেই পারলো না, ভ্যালুলেস। ঠিক আছে, তুমি কোটেশন ফোটেশন হেভি দিয়েছো, সুন্দর করে সব লিখেছো, কিন্তু বুঝতেই পারলাম না তুমি কি লিখেছো, হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো, এক্সেসিভ ইংলিশ ওয়ার্ডের ইউজ কিন্তু করা যাবে না, এই জিনিসটা খুবই ডেঞ্জারাস। যে ওয়ার্ডের আর সব থেকে মাইনাস নাম্বার পাওয়ার জন্য আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি, ধরো তুমি তখন ল্যাঙ্গুয়েজে, যে ল্যাঙ্গুয়েজে লিখছো সেই ল্যাঙ্গুয়েজে লেখা প্র্যাকটিস করো রেগুলার। ইংলিশে লিখছো, সব ইংলিশেই সব। ইংলিশের মধ্যে যখন আমরা ওকে বাংলা লিখি, লিখি না, বা হিন্দি লিখি, লিখি না। তো যখন বাংলাতে আমি লিখছি, তো সেই বাংলাতে লেখার সময় যতটা সম্ভব তোমার বাংলা লিখতে হবে। কিছু কিছু জিনিসে যেগুলো বাংলা টার্ম হয় না, তো সেগুলো তুমি ইংলিশ টার্মটাই বাংলা মতো করে লিখে যাবে। ওকে। ধরো যখন কোনো কোটেশন আবার যখন লিখছো, ধরো সেই কোটেশনটা ইংলিশে রয়েছে, তো যদি হ্যাঁ ইংলিশে মনে থাকছে তোমার, যদি মনে থাকে তাহলে ইংলিশে দিলে। আবার যদি মনে হচ্ছে যে হ্যাঁ ইংলিশে আমার পুরোটা আমার মনে নেই, কিন্তু তোমার ভাবধারাটা মনে আছে যে হ্যাঁ এই কোটেশনটার মানে হচ্ছে এইটা ছিল, তো তাহলে কোটেশনটা দেবে না। কোটেশন মানে কি, মানে A to Z আমি কাট পেস্ট করছি ওখানে, ঠিক আছে? কিন্তু তুমি যদি এরকম কমা দিয়ে না দাও, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ক্রুশিয়াল জিনিস প্রিয়াঙ্কা, ইমতিয়াজ। তো তার জন্য তুমি যদি এরকম কোটেশন না দাও, তাহলে কিন্তু তুমি জেনারেল ওয়েতে লিখে গেলেও কিন্তু সেটা মানেটা কিন্তু একই থাকছে। তো এই হচ্ছে, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। বুঝাতে পারলাম ইমতিয়াজ? প্রিয়াঙ্কা, ক্লিয়ার? এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, ঠিক আছে? হ্যাঁ। ওকে, তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই। নেক্সট, তোমার যখন যে লিবারাল পয়েন্ট অফ ভিউ তোমার কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, ঠিক আছে? লিবারাল, উদারনৈতিক চিন্তাধারা, যে ইন্ডিক ভ্যালু সিস্টেম, মানে আমাদের ভারতীয় যে ঐতিহ্য, ভারতীয় যে কালচার, তারপরে ভারত রাষ্ট্রকে রেসপেক্ট ওয়াইজ, তো তোমার যে জিনিসগুলো তোমার লিবারাল ওয়েতে সবসময় লিখতে হবে, ঠিক আছে? তো সব কোশ্চেন অ্যান্সারে, কারণ তুমি কোথায় কাজ করতে যাচ্ছ, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে। ওকে, তো সেই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার, কারণ দেখো এখানে তুমি এত বড় হাইস্ট র্যাঙ্কে তুমি এখানে সার্ভিস করতে যাচ্ছ, কারণ তোমার স্ক্রুটিনি কিন্তু সেই সব লেভেলেই হবে। তো সেই যে যে ডাটাগুলো দিচ্ছ, ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার কাট এবং অথেন্টিক হওয়া খুবই দরকার, ঠিক আছে? তো সেই ব্যাপারটা রয়েছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে অবশ্যই। ওকে, ধরো, কারণ তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি, তো সেই ব্যাকগ্রাউন্ডে, কারণ সেই জিনিসগুলো আগে থেকে চেকও করে, তো সেই ব্যাপারটা রয়েছে। পরবর্তীতে ধরো তুমি পার্সোনাল ডিটেলস ক্লিয়ার করে নিলে, তো সেই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে সেগুলো চেকও করে, ঠিক আছে? কোন কোন জায়গা থেকে কি অরিজিনাল, কি কি তার ব্যাকগ্রাউন্ড অরিজিনালি, তো সেই জিনিসগুলো দেখে, কারণ তুমি একদম হাইয়েস্ট লেভেলে এখানে সার্ভিস করতে যাচ্ছ। এগুলো তো ডাব্লিউবিসিএস হয়, ডাব্লিউবিসিএস এ গ্রুপের, যে তার ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য। আর এ তো আরো 10 লেভেল উপরে, তাই না? বোঝাতে পারলাম? তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি, তোমার বাড়ি এলাকা ফেলাকা সব ওখান থেকে তোমার একটে করে আর কি। যাই হোক, তো সেগুলো অনেক পরে কথা, আমরা তো মেন্সের দেখার কথা বলছি, তো সেইখানে এই ব্যাপারটা আসছে। ওকে, তো এবার সেরকম কোশ্চেন কোন কালারে কালি দিয়ে লিখবো? তো এটা দেখো, ব্ল্যাকও লিখতে পারো, ব্লু লিখতে পারো, ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার না। কিন্তু যে পেনটা তোমার স্পিড ভালো, ঠিক আছে, তোমার ধরো ছোটবেলা দিয়ে লিখছো বা তুমি রেগুলার লেখা প্র্যাকটিস করছো, সেই পেন দিয়ে কিন্তু লিখবে। আর এই আরেকটা খেয়াল রাখো, ইউসিএসসি এক্সাম কিন্তু ডিজাইন দেওয়ার জায়গা না, ঠিক আছে? যে আমি এই করলাম, এই ডিজাইন দিলাম, এরকম খাঁজ কাটা এরকম এরকম করে দিলাম, এই ডাবল ডাবল ডি দিলাম, ঠিক আছে, এরম এরম করলাম, এইসব জিনিস না সিএসসি, ঠিক আছে? পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট একটা লিখেছো, বেশ, তার নিচে একবার দাগ, ক্লিয়ার, বেশ, হয়ে গেল। ওইসব ডিজাইন করা, এই একটু নীল কালি দিই, একটু তোমার সবুজ রং দিই, ঠিক আছে, এই একটু অন্য কালার দিই, না এসব কালার ফালার কিছু দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? বুঝলে? কারণ সেই জিনিসগুলো খুবই বাজে এগুলো, কারণ তুমি ক্লাস 2 3 এক্সাম দিতে যাচ্ছ না, তাই না? তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা খুবই বেসিক জিনিস, কিন্তু এর খারাপ ইউজ করলে সেটা খুবই ডিজাস্টারাস, রাইট? হ্যাঁ, 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 একদম একদম। আমি কি বললাম, বাড়ি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তুমি যে যে ব্যাকগ্রাউন্ড, তুমি বুঝতে পারছো যে কোন লেভেলে যাচ্ছ, তুমি তো বুঝতেই পারছো, তাই না? আমি কি বললাম, যে নাইলে তোমাদের এক্সাম্পল দেওয়া, ধরো একটা লোক, ধরো যে হাবিলদার হিসেবে সার্ভিসে ঢুকেছে, মানে পুলিশের র্যাঙ্কে বলছি, তো সে লাইফে লাস্টে গিয়ে যে র্যাঙ্কটা অব্দি উঠতে পারবে, তুমি স্টার্ট করছো তার দিয়ে বড় র্যাঙ্কে, তাই না? এসিপি কি র্যাঙ্ক, বা এসপি কি র্যাঙ্ক, মানে পুলিশের আমি বলছি, বা ডিস্ট্রিক্ট কালেক্টর, একজন তোমার ধরো যে ডি গ্রুপ দিয়ে ঢুকছে,
ঠিক আছে? তো সে লাইফের লাস্টে গিয়ে তোমার এখানে ধরো এসডিও র্যাঙ্কের উপর দিকে আসছে, এসডিএম বা ধরো প্রমোটেড আইএএস যখন বলা হয়, প্রমোটেড আইএএস হয়ে তিনি যে র্যাঙ্কে যাচ্ছে সিভিল সার্ভিস দিয়ে, মানে তোমার স্টেটের দিয়ে, আর তার দিয়ে বড় র্যাঙ্কে তুমি স্টার্টিং এ ঢুকছো 22 বছর বয়সে। ডিফারেন্স বুঝতে পারছো? তো সেই ব্যাপারগুলো তো খেয়াল রাখতে হবে না? তো তার তো একটা ওয়েটেজ আছে। তো এই জন্য ধরো তুমি যদি এটিআই তে যাও তো দেখবে, আচ্ছা তোমরা কেউ এটিআই তে কি গেছো, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট যেটা সল্টলেক আছে, তো ওখানে তুমি গেলে দেখতে পারবে যে ওখানে ধরো যারা স্টেট সিভিল সার্ভিস থেকে আসে, যারা এই গ্রুপের, তো আর যারা ইউপিএসসি ক্র্যাক করে আসে, তো জেনারেলি মানে পাত্তাই দেয় না। ঠিক আছে? তো কারণ বুঝতেই পারছো, স্টেট সিভিল সার্ভিস দিয়ে আসা আর ইউপিএসসি এক্সাম দিয়ে আসা, তো সেই ব্যাপারটা যেটা মানে শো করে না, কিন্তু হাব ভাব দেখলে বোঝা যায় ব্যাপারটা। তো কারণটা আছে না? তো তুমি ওইটা তুমি এই জায়গা দিয়ে আসছো, ওয়েস্ট বেঙ্গল এই জায়গায় আসে অল ইন্ডিয়া সার্ভিসের ইউপিএসসি ক্র্যাক করে আসছে, তো সেই ব্যাপারগুলো থাকে, এটা অলিখিত নিয়ম যেরকম বলে না, তো সেরকম একটা ব্যাপার। তো আমি রিয়েলিটিটা বলছি যে এটিআই তে সেই জিনিসগুলো রয়েছে। কারণ দেখি এটিআই তেই তোমার এখানে ধরো যারা ওয়েস্ট বেঙ্গল তোমাদের পাবে, ধরো সাপোজ তুমি এখান দিয়ে দিলে, ঠিক আছে, আইপিএস এ তুমি এখান দিয়ে ঢুকছো, আইপিএস এ তুমি ঢুকলে তুমি ওয়েস্ট বেঙ্গল তুমি এই নিচ্ছ, স্টেট ক্যাডার নিচ্ছ, ঠিক আছে? তো তাহলে তোমার ট্রেনিং এও হবে কিন্তু এটিআই তে। এটিআই নিশ্চয়ই জানো তোমরা, না প্রিয়াঙ্কা? ইমতিয়াজ সল্ট লেকে যেটা আছে আমাদের এটিআই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, ওখানে কিন্তু জেনারেলি ধরো আমাদের যারা স্টেট এখানে স্টেটে ক্যাডার হচ্ছে তারা কিন্তু ওখানে ট্রেনিং হয়, ঠিক আছে? তো সেটাই আমি বলছি। এটিআই বোধহয় তোমরা জানো না, এটিআই সল্ট লেকে সেক্টর 5, সেক্টর ওটা বি ব্লকে বোধহয় ওটা, এটিআই তে। আচ্ছা আচ্ছা, হার্ড অফ, আচ্ছা 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 আচ্ছা। তো ওখানে ওই জিনিসটা রয়েছে আর কি। ওখানে তোমার বেসিক্যালি স্টেটে সিভিল সার্ভিস যারা আসে, মানে স্টেটে যাদের ধরো পড়েছে, ক্যাডার পড়েছে, স্টেট ক্যাডার যে নিয়েছে, তো তাদের ওখানেই ট্রেনিং হয়, ঠিক আছে? আর জেনারেলি ডাব্লিউবিসিএস দিয়ে ধরো যারা এই গ্রুপে যারা আসে, তাদেরও কিন্তু ওখানেই ট্রেনিং হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার, লাভাসানা না, না না, লাভাসানা তো হবে, তুমি বুঝতে পারো, দেখো দেখো দেখো, আচ্ছা তুমি কোশ্চেনটা করছো, আমি বলে দিই, দেখো লাভাসানের ট্রেনিংটা হচ্ছে, ধরো ধরো তো, আচ্ছা তুমি প্রসিডিউরটা বলছো, দেখো প্রিয়াঙ্কা, ইউপিএসসি এক্সাম দিলে তুমি, ফাইনালে তোমার লিস্টে নাম চলে আসছে, তার মানে কি, ধরো তোমার আইএস তুমি পেয়ে গেছো, ওকে, সার্ভিসে তুমি হয়ে গেছে, অ্যালটমেন্টও তোমার হয়ে যাচ্ছে, পরে অ্যালটমেন্ট অনেক পরে হয় যে তুমি কোন ক্যাডারে পাবে, তো আগে তুমি ফাইনাল সিটে তোমার নাম চলে এসেছে, হ্যাঁ তুমি আইএস এ তোমার ধরো তুমি সাপোজ আমি বললাম তুমি এআই এর ধরো 56 র্যাঙ্ক হলো তোমার, তো তার মানে তুমি অবভিয়াসলি বুঝতেই পারছো তোমার আইএস হয়ে যাচ্ছে, তাই না? তো তাহলে তুমি স্টেট ক্যাডার ধরেছো ওয়েস্ট বেঙ্গল, যে তুমি ফার্স্ট প্রেফারেন্স, কারণ 5খানা প্রেফারেন্স দিতে হয়, বুঝতে পেরেছো? তুমি যখন ড্যাপ ফিল আপ করছো, ড্যাপ মানে তো জানো না, ডিটেল অ্যাপ্লিকেশন ফর্ম, ওটা যখন ফিল আপ করবে তুমি জানো যে ওখানে অপশন দিতে হয় যে কোন কোন ক্যাডার তুমি নিতে চাও। তো আর এখানে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতটাই ভ্যাকান্সি, এতটাই ভ্যাকান্সি আর এতটাই ভ্যাকান্সি যে যে এখান দিয়ে পাশ করবে, সেই যদি এখানে যে যদি সে ফার্স্ট প্রেফারেন্স এখানে রাখে, এখানেই হবে। কারণ এখান দিয়ে ইউপিএসসি এক্সামই দেয় না, তো তার জন্য ক্র্যাক করে না, তো তার জন্য সব ভ্যাকান্সি থাকে, তো তার জন্য সব প্রমোটেড দিয়ে দিতে কাজ চালায়, ঠিক আছে এখানে, ঠিক আছে, রিয়েলিটিটা বোঝো। তো এর জন্য তো তাহলে তুমি, হ্যাঁ এক্সাম ক্র্যাক হয়ে গেছে, তারপর হচ্ছে তোমার বাড়িতে ডাইরেক্ট চিঠি আসবে, ঠিক আছে, কিসে, লাভাসনায় যাওয়ার জন্য, ঠিক আছে, ডাইরেক্ট কল, মানে লেটার আসবে, মানে ইনভাইটেশন লেটার বেসিক্যালি, যেটা মানুষ বলা হয়ে থাকে ট্রেডিং এর জন্য, ঠিক আছে? তো এটা নিয়ে আমি দেখো ডিটেলসে প্রচুর ভিডিও করা হয়েছে, আমি ভিডিও করেছি কিছু অনেকদিন আগেও, বেসিক অ্যাবাউট ইউপিএসসি প্লে লিস্টের ভিডিও গুলো দেখো, কি কি হয় ওখানে, ঠিক আছে, ট্রেনিংও কি কি, তো সেগুলো নিয়েও আমি ভিডিও করেছি, ঠিক আছে, দেখলে বুঝতে পারবে। তো ওখানে লাভাসনাতে তোমার বেসিক্যালি যে লাভাসনা সহ তারপরে তোমার ফিল্ড ট্রেনিং থাকে, তো টোটাল তোমার আহ ওই টোটাল এই থাকে হচ্ছে তোমার 2 বছরে, ঠিক আছে, আইএএস এর, ঠিক আছে, ট্রেনিং পিরিয়ডে টোটাল সবকিছু ধরে ভারত দর্শন ডিইটি আমি সব বলছি, ঠিক আছে, ভারত দর্শন ডিইটি প্রায় প্রায় 2 বছরের থাকে। তারপরে তোমার ক্যাডার অ্যালটমেন্ট হয়ে যায়, ঠিক আছে, ক্যাডার অ্যালটমেন্ট হলে হচ্ছে তোমার বেসিক্যালি দিন, সাপোজ তুমি ওয়েস্ট বেঙ্গলে নিলে, তো ওয়েস্ট বেঙ্গলে তোমার এখানে এলে, তখন তুমি ওয়েস্ট বেঙ্গল চলে আসছো, তো তখন এখানে তোমার ল্যাঙ্গুয়েজ, কালচার, সেই জিনিসগুলোর জন্য, মানে ধরো সবাই তো আর বাঙালির এখানে আসে না, অনেক নন বাঙালিও আমাদের এখানে আসে না, তো এখানকার ভাষা সংস্কৃতি সেই জিনিসগুলো বোঝানোর জন্য, তো তার জন্য এখানে কিছুদিন ট্রেনিং হয়। তো সেই ওয়েস্ট বেঙ্গল ট্রেনিংটা কোথায় হয়? ইউপিএসসি যারা ক্র্যাক করছে, আইএস আইপিএস, এদের এদের হচ্ছে তোমার ট্রেনিংটা হয় এটিআই তে। বোঝাতে পারলাম প্রিয়াঙ্কা জিনিসটা? এটিআই মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, যেটা সল্ট লেকে রয়েছে। স্যার প্রিলিমস এর অনলাইন মক কোথায় দেওয়া যাবে, অ্যাফোর্ডেবল প্রাইস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। প্রিলিমস এর অনলাইন মক, দেখো তুমি এখন যেটা তোমার সুবিধা হয় তুমি সেটা দিতে পারো, অনলাইনে প্রচুর জায়গায় রয়েছে, ঠিক আছে,
আর এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তুমি ধরো অনলাইনে পেয়ে যাবে, অ্যাফোর্ডেবলই তুমি পেয়ে যাবে, বিভিন্ন জায়গায় রয়েছে অনলাইনে, তোমার এখন সুবিধা মতন তুমি দিতে পারো। ঠিক আছে, এখন তোমার যেটা ভালো লাগে। তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার তুমি দেখেও তো সেই স্ট্যান্ডার্ড ফলো করা দরকার। তো এই একটা জিনিস আমি বলবো যেটা, ঠিক আছে, যে খালি যে প্রিমিয়ার ইনস্টিটিউটের জিনিসই তুমি সাবস্ক্রাইব করলে যে সেই জিনিসই পাবে তা কিন্তু, মানে সেখান থেকে তোমার বেশি হেল্পফুল হবে এরকম কিন্তু ভাবার ব্যাপার নেই। ঠিক আছে, কারণ দেখো কোনো কোচিং এর ম্যাটেরিয়াল দেখে বা কোনো জিনিসের টপিকের উপর বেস করে কিন্তু ইউপিএসসি কোশ্চেন করে না। ঠিক আছে, ইউপিএসসি কোশ্চেন কি টাইপের হয়, যে একদম গ্রামের যার কোচিং নেওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে, খুবই আর্থিক অবস্থা খারাপ, ঠিক আছে, সেও যেরকম স্টাইলে থাকে, আর যে আম্বানির ছেলে সেও যদি এক্সাম দেয়, সে একটা সেম প্রসিডিওরে যাতে একটা লেভেল থাকে। তো সেই ধরনেরই কিন্তু তুমি যদি কোশ্চেনটা ভালো করে অ্যানালাইজ করে দেখলে বুঝতে পারবে, প্রিলিমস এর কোশ্চেন আর মেন্স এর কোশ্চেন, তো এই টাইপের কোশ্চেন গুলো থাকে। তো তার জন্য এরকম ধরো কারো মাইন্ডে ধরো মাস গেলে ধরো 1 কোটি টাকা, তো সে সব সুযোগ সুবিধা পাবে, আর যে যার খুবই টাকা পয়সা খুব কম তো সে পাবে না, সেরকম কিন্তু না। তো তার জন্য কোনো ইনস্টিটিউটের জিনিস নিলে যে আমার হয়ে যাবে তো এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রিপারেশনটা হচ্ছে আসল। তো আর এখন এত কত সুবিধা হয়ে গেছে না, তো আগে কয়েক বছর আগে সেই জিনিসগুলো ছিলই না। এখন সবই হাতের মুঠোয় চলে আসছে, খালি অনলাইনে তুমি একটু সার্চ করলে প্রপার ওয়ে তুমি খুঁজে পাবে। তো এই জিনিসটা দরকার, এখন তোমার যেটা সুবিধা হয়, তোমার ভালো লাগে, তুমি সেটা নিতে পারো। ঠিক আছে, তো প্রিমিয়ার ইনস্টিটিউশন নিলেই যে আমার সুবিধা হবে তা কিন্তু না, কারণ প্রিমিয়ার ইনস্টিটিউশনের জিনিস দেখে তারা কোশ্চেন কিন্তু করে না। ওকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তুমি একটু নিজে অ্যানালাইজ করো, তখন তুমি বুঝতে পারবে যে ধাঁচটা কি কোশ্চেনের, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপর তুমি তোমার সুবিধা মতো তুমি নিতে পারো। তাই এটা আমি সম্পূর্ণ তোমার উপর বলছি, যে তারপর তোমার যেটা পছন্দ মনে হয় তুমি সেই হিসাবে নিলে। ওকে, তোমার যে হিসাবে তোমার তুমি যেটা বললে যে অ্যাফোর্ডেবল প্রাইসে, ঠিক আছে, তো তোমার যেটাই লাগে তুমি সেই হিসাবে করতে পারো। বুঝতে পারলাম ইমতিয়াজ জিনিসটা? প্রিয়াঙ্কা, বুঝতে পারলে? হায়দ্রাবাদের ট্রেনিং হয় হচ্ছে তোমার পুলিশদের, ঠিক আছে, হায়দ্রাবাদের ট্রেনিং ইনস্টিটিউট, আর লাবাসনাতে হয় হচ্ছে আইএএস দের ট্রেনিং ইনস্টিটিউট। বুঝতে পারছো প্রিয়াঙ্কা? লাবাসনা মানে কি, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আর এখন তো সবাই ধরো প্রিপারেশনের শুরুর আগের দিয়ে সবাই ব্লগে সব দেখাতে থাকে, তো আগে তো ওই জিনিসগুলো দেখা যেত না, এখন তো কন্টিনিউসলি পুরো প্রসিডিওরও দেখা যায়, ওখানে কি কি হয় তাও তো দেখতে পাচ্ছ। এখন তো সে তো আর অপেক্ষার ব্যাপার নেই, সবই এখন দেখা যায় যে কোন কোন জায়গায় কি কি আছে। ঠিক আছে, মেশাউরিতে রয়েছে। ওকে, বুঝতে পারলে প্রিয়াঙ্কা? তো এই জিনিসগুলো হচ্ছে এখানে, এই জিনিসগুলো ফলো করতে হবে। ওটা হচ্ছে পরের ব্যাপার, তো এটা তো আগে তো ক্র্যাক করা দরকার, সেটা হচ্ছে আসল। আচ্ছা, এবার হচ্ছে তোমার ক্যাটাগরি ওয়াইজ ডিপেন্ড করবে যে কোন কোন ক্যাটাগরিতে কি কি টাইপের সিট রয়েছে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা আছে। জেনারেলি ধরো আইএএস এর কথা আমি বলছি, আইএএস এর টোটাল সিট থাকে তোমার, আচ্ছা তোমার ক্যাটাগরি কি, জেনারেল? আচ্ছা ওবিসি তোমার, ওকে ওকে ওকে, তোমার ওবিসি। আচ্ছা ইমতিয়াজ, তোমার কি ক্যাটাগরি আছে? ওবিসি, ওকে। দেখো ঠিক আছে, আমাদের এখানে কি কি থাকে পার্টটা দেখো। জেনারেল, আহ আগে তো খালি জেনারেল ছিল, এখন কিন্তু ইডব্লিউএস চলে এসছে। ঠিক আছে, মানে কি, ইকোনমিক্যালি উইকার সেকশন। ঠিক আছে, তো এটা জেনারেলটা পার্টে ভাগ হয়ে এসছে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। নেক্সট কি আসছে, ওবিসি। ঠিক আছে, এখানে কিন্তু ওবিসি ওবিসি বি এসব কিন্তু কিছু নেই, ওবিসি তো ওবিসি, বেশ। তারপরে এসসি এসটি পিএইচ, এই হচ্ছে টোটাল ডিভিশন গুলো। তো স্যার তাহলে ওবিসি এ ওবিসি বি এগুলো, তো ওবিসি এ ওবিসি বি এটা হচ্ছে তোমার স্টেট সিভিল সার্ভিসে থাকে, বা স্টেটের কোনো এক্সাম ফেক্সাম বা ফর্ম ফিল আপ এখানে থাকে। সিএসসি তে বা সিভিল মানে তুমি অল ইন্ডিয়া বেসিসে তোমার ওবিসি একটাই ধরা হয়ে থাকে। নেক্সট, আর এখন তো ইকোনমিক্যাল উইকার সেকশন আসছে, তো আগে জেনারেলদের যে পার্ট ছিল তো সেখান থেকে ভেঙেই এসছে হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন। ঠিক আছে, তো তোমার রয়েছে, এখানে বুঝতে পারছো তোমার হচ্ছে ওবিসি রয়েছে, তো এখানে তোমার খেয়াল রাখতে হবে যে ওবিসি দের যে র্যাঙ্ক, তো তার মধ্যে হচ্ছে ওর নিয়ে আসা। তো প্রিলিমসেও ধরো তুমি যে কাট অফ থাকছে, তো সেই কাট অফ তুমি প্রিভিয়াস ইয়ারে দেখছো, তাই তুমি বুঝতে পারছো যে ওবিসির এই কাট অফ রয়েছে, আমার এই কাট অফ ক্লিয়ার করতে হবে। তাহলে আমি মেইনসে আমি বসতে পারবো। মেইনসেও তুমি দেখলে যে হ্যাঁ ওবিসির এই কাট অফ গেছে প্রিভিয়াস ইয়ারে, তো সেটা তোমার ক্লিয়ার করলে তুমি তাহলে মেইনস পার্সেন্টেজ এসে যাবে। এভাবে মাথায় রাখতে হবে। ঠিক আছে, অন্য কোন ক্যাটাগরিতে কি হচ্ছে ডাজন্ট ম্যাটার, কারণ এখানে তুমি এক্সাম দেবে, তোমারটা ক্লিয়ার করতে হবে। তাই তাই আমার ক্যাটাগরি কি রয়েছে আমি হচ্ছে সেটা দেখবো। পয়েন্ট বুঝতে পেরেছো? এইভাবে হচ্ছে জিনিসটা দেখতে হবে। তো বেশ, আমার হচ্ছে ওবিসি ক্যাটাগরি, বেশ, এটা আছে। তো প্রিভিয়াস ইয়ারে কততে এসছে ওবিসি তে?
ধরো সাপোজ ধরো এখানে ধরো 95-তে নেমেছো, বেশ, তাহলে আমার কাজ হচ্ছে আমার 96 উঠাতে হবে। এই হচ্ছে মেন্টালিটি থাকবে, এইভাবে জিনিসগুলো এ করতে হবে। মেইনস কাট অফ কত ওবিসি, এনসিএল সার্টিফিকেট, এনসিএল সার্টিফিকেট মানে এনসিএল সার্টিফিকেট বুঝলাম না। দেখো সার্টিফিকেট তো সার্টিফিকেটই, এনসিএল সার্টিফিকেটের ফুল ফর্ম একটু বলো প্রিয়াঙ্কা। ইমতিয়াজ বোঝাতে পারলাম পয়েন্ট? নন ক্রিমিলিয়ার, ওকে ওকে ওকে। না, ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার এখানে হবে না, ওইখানে শুধু ওবিসি তো ওবিসি, ঠিক আছে। তুমি স্টেট সার্ভিসের কথা প্লিজ ভুলে যাও, যখন সিএসসি এর কথা বলছো সিঙ্গেল আসবে, ঠিক আছে। মেইন কাট অফ কত, আচ্ছা মেইনস কাট অফ কত, দেখো এরকম এক এক বছর একরকম হয়, বুঝতে পেরেছো প্রিয়াঙ্কা। মেইনস কাট অফ সব এক এক সেকশনের মানে এক এক ক্যাটাগরি এক এক রকম এক এক ইয়ারে থাকে, তো ওই বছর এরকম ছিল বলে এই বছর আতা হবে না না। কিন্তু জেনারেলি ধরো তুমি লাস্ট 5-6 বছর দেখলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ জেনারেলি এই টাইপের কাট অফ আসছে। তো তাহলে সেই ভাবে কিন্তু জিনিসগুলো করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল আছে তো ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে তুমি আছে তো ওয়েস্ট বেঙ্গলে, তুমি তো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গলে তো থাকবে। যে কোনো সার্টিফিকেট যে কোনো জায়গাতে হলেই হলো, ঠিক আছে। তো তোমার দেখো তুমি ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা তো ওয়েস্ট বেঙ্গল থেকেই হবে, সব নিয়ে ব্যাপার নেই তোমার। যে তুমি ক্যাটাগরি তো সেটা থাকা দরকার, ঠিক আছে। তুমি ওবিসি ক্যাটাগরি, তোমার ওবিসি সার্টিফিকেট আছে, বেশ, মোর দেন এনাফ, আর কিছু না, ঠিক আছে। তো সেরকম, তো সেই হিসাবে তাহলে দেখতে হবে যে হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে মেইনস এর আমার প্রিলিমস এর এরকম কাট অফ এসছে ওবিসিতে। তো তাহলে এরকম জেনারেলি আসে, তো আমার সেই হিসাবে খেয়াল করতে হবে, আমি এইভাবে দেখবো যে হ্যাঁ আমার ওবিসি ক্যাটাগরি, অর্থাৎ আমার 2000 ধরো 19-এ এরকম এসছে, 20-তে এরকম এসছে, 21-এ এসছে এরকম, বেশ, তাহলে জেনারেলি এরকমই আসবে আমার ওবিসি ক্যাটাগরিতে, বেশ। এইভাবে হচ্ছে তোমার জিনিসগুলো দেখতে হবে, তুমি জাস্ট বুঝতে পারলে। তো সেই হিসাবে তুমি তাহলে আইডিয়া হয়ে গেল প্রিপারেশনের সময় যে হ্যাঁ। প্রিয়াঙ্কা তোমার কানেকশনের প্রবলেম হচ্ছে, একটু কানেকশন দেখো তো। ধরো তোমার বাড়িতে যেখানে ধরো টাওয়ারটা ভালো আসে সেখানে দেখো, আর বা তোমার যদি ওয়াইফাই থাকে তাহলে তো খুবই ভালো, ঠিক আছে। তোমার খুব ফ্ল্যাকচুয়েট করছে এভাবে তোমার কানেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কানেকশনটা একটু দেখে নাও, তা আবার চলে গেছে। কানেকশনটা একটু দেখে নাও প্রিয়াঙ্কা। আমার নিজের ঠান্ডা এমন ভাবে লেগেছে, মানে চা খেয়েছি সকালে, তারপরে ভালো হচ্ছে না। আচ্ছা ওয়াইফাই আছে তাহলে তো প্রবলেম হওয়ার কথা না, ওয়াইফাই থাকলে তো প্রবলেম হওয়ারই কথা না, কেন হচ্ছে? আবার চলে গেছে। ইমতিয়াজ বুঝতে পারলে জিনিসগুলো? প্রিয়াঙ্কা এক কাজ করো, তোমার ওয়াইফাই অফ করো, অফ করে আবার অন করো, ঠিক আছে। যদি তাহলে কোনো প্রবলেম থাকে তাহলে ঠিক হয়ে যাবে আশা করি, তারপর কানেক্ট করো আবার। জেনারেলি ওয়াইফাই তো, আমি তো ভাবছিলাম তোমার মানে মোবাইলে করছো তুমি, ওয়াইফাই তো প্রবলেম হওয়ার কথাই না কোনো। ওই যেটা বলো ওটা একটু করতে পারো তুমি, তুমি ওয়াইফাইটা বন্ধ করে তারপরে আবার চালালে, তারপরে কানেক্টটা করে নিলে, তাহলে যা প্রবলেম আছে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। প্রিলিমস স্পেসিফিক স্টাডি কবে থেকে স্টার্ট করলে ভালো হয় স্যার? মার্চ, না 1-2 মাস তো তোমার রাখতেই হবে, ঠিক আছে। মার্চ এপ্রিল মে, এখন দেখো উভয় বলা যায় না, জাস্ট তোমার কি পজিশনে আছো এটা তোমার উপর ডিপেন্ড করবে, বুঝতে পেরেছো। আর একটা জিনিস খেয়াল রাখা দরকার, দেখো প্রিপারেশনে, আচ্ছা ও প্রিয়াঙ্কা কোথায় গেল? যে ধরো তুমি যখন প্রিপারেশন করছো বা শুরু করেছো, বা যখন তোমার কন্টিনিউয়াসলি প্রিপারেশন চলছে, সেই কোথায় গেল? কানেকশনে হলে না খুব প্রবলেম, ঠিক আছে। তো তার জন্য কানেকশনটা যাতে ক্লিয়ার থাকে সেই জিনিসটা দেখবে, ধরো তোমার বাড়িতে যেখানে কানেকশনটা ঠিকঠাক আসে থাকে, তো সেই জায়গায় সেই হিসাবে ধরো আমাদের ক্লাসের সময় থাকবে, তাহলে তুমি নিজের মতো করে সেগুলো যা যা প্রবলেম হচ্ছে তুমি সেগুলো ক্লিয়ার করে রাখতে পারছো না। আর পেন পেপারে কিন্তু লিখে রাখবে জিনিসটা, বুঝতে পারছো ইমতিয়াজ, কারণ সেই জিনিসগুলো তোমার রেগুলার এই জিনিসগুলো লাগবে না। আমি যে যে সিস্টেম বা প্রসিডিউর বলে দিচ্ছি এগুলো রেগুলার তোমার ফলো করা দরকার কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি শুনলে কিন্তু সেটা আলটিমেটলি সেটা ইউজ করলে না, তাহলে সেগুলো কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে। এক্সিকিউট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি কিন্তু একটু আগেও বললাম, এক্সিকিউশন হচ্ছে ইম্পর্টেন্ট, তো এখানে এক্সিকিউট করতে হবে আলটিমেটলি, না হলে সেটা কোনো কিন্তু সমস্যা তাহলে, ঠিক আছে। তো এটা কিন্তু খেয়াল রাখা দরকার আমাদের, ওকে। আচ্ছা যেটা বলছিলাম কি যেন বলবো, আহ কি পয়েন্টের কথা বলছিলাম,
আচ্ছা কি পয়েন্টের কথা বলছিলাম বলতো ইমতিয়াজ? ও আচ্ছা, প্রিলিমস স্পেসিফিক স্টাডি, ওকে। তো দেখো, এখন তুমি কোন পজিশনে আছো তার উপর ডিপেন্ড করে। ধরো তোমার সাপোজ তুমি সিলেবাস তোমার কমপ্লিট হয়নি, তো তাহলে তোমার আগে 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 কমপ্লিট করতেই হবে, আগে আগে শেষ করতে হবে। বা তোমার ধরো মেইনস কমপ্লিট হয়েছে অনেকদিন আগে, তা তাহলে তুমি আরো কিছুদিন আগে থেকে প্রিলিমস এর প্রিপারেশন আরো শুরু করতে পারো, ঠিক আছে? তো সেই জিনিসটা করতে হবে। তো তোমার কোন পজিশনে তুমি আছো তার উপর ডিপেন্ড করবে। ধরো তোমার সিলেবাস এখনো শেষ হয়নি, প্রিলিমস এর সিলেবাস, তো তাহলে তোমার অনেক আগে থেকে শুরু করা দরকার, বা টানা শুরু করতে হবে। আর প্রিলিমস এর কয়েক মাস আগে তো তোমার ধরো ধরো অ্যাটলিস্ট 1-2 মাস আগে তো তোমার মেইনস অলরেডি কভার করে নিতেই হবে, ঠিক আছে? পুরো মেইনস এর সিলেবাস। আর তারপরে হচ্ছে তোমার প্রিলিমস এর আগে প্রিলিমস ওরিয়েন্টেড পড়তে হবে, ঠিক আছে? তারপর প্রিলিমসটা দিয়েই এক্সাম দিয়েই সাথে সাথে আবার মেইনস এর পড়াশোনা করে দিতে হবে, কারণ সেখানে তুমি খুব বেশি দিন টাইম পাবে না, না 3-3.5 মাস পাচ্ছ। সেখানে কন্টিনিউয়াসলি বারবার বারবার যত তুমি এখানে রিভিশন দিতে পারবে তত তোমার সুবিধা হবে, ঠিক আছে? কারণ রিভিশন হচ্ছে মোস্ট ক্রুশিয়াল এখানে, ওকে? তো প্রিলিমস এর পরে তোমার খুব বেশি টাইম পাচ্ছ না, না? তো সেই টাইমটাতে প্রপারলি তোমার ইউজ করে সেখানে তোমার এখানে রিভিশনটা দেওয়া দরকার পরপর, বারবার বারবার, যিনি ফুল সিলেবাসটা। তাহলে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ হ্যাঁ, এই যে আমি মেইনসে যখন বসবো আমার তখন কোনো প্রবলেম হবে না। সে আমি যে টাইপেরই ধরো আমি এসএ হোক, জিএসএ হোক বা অপশনাল হোক, তোমার ফুল সিলেবাস কভার হচ্ছে, আমি খালি এখন রিভিশন দিচ্ছি, বারবার রিভিশন দিচ্ছি, যাতে আমি সেই জিনিসগুলো আমি আলটিমেটলি এক্সামে গিয়ে আমি ভালো করে লিখতে পারি। হ্যাঁ, ঠিক আছে? তো এইভাবে এই জিনিসগুলো কিন্তু এখানে খেয়াল রাখা দরকার, মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে ওকে, তো সেই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, প্রিয়াঙ্কার মনে হয় কানেকশনই চলে গেছে, এরকম কিছু একটা হবে। তো এইভাবে কিন্তু খেয়াল রাখা দরকার। আচ্ছা, তো এইবার আচ্ছা, আমি কালারের কথা বললাম, পেনের কথা বললাম, তো আচ্ছা দেখো, পেন এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যে তুমি কি পেন ইউজ করছো, যে এটা খুব স্পিড হয়, তুমি রেগুলার লেখা প্র্যাকটিস আছে তোমার, সেই পেন টাইপ কিন্তু ইউজ করা দরকার রেগুলার। এমন তুমি সেটা চুজ করে নাও, এখন তুমি কোন পেপার দিয়ে লিখেছো বা লেখা প্র্যাকটিস করো সেটা চুজ করে নাও, যাতে কালি ঠিকঠাক চলে এবং স্পিডটাও ভালো হয়। এই টাইপের জেনারেলি 0.5 এর পেন ইউজ করা ভালো, ঠিক আছে? সরুও হয় এবং কালি হুটহাট করে বেরিয়ে যাবে না। কিছু কিছু কালি পেন দেখবে লিখতে লিখতে ধরো প্রচন্ড কালি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, ফুটো ফুটো হয়ে যাচ্ছে, বা গাঢ় গাঢ় বের হচ্ছে, ওই জিনিসগুলো করা যাবে না। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, তুমি সবই পড়ে এসছো, সবই জানো, লেখার সময় লিখছো, কালি বেরোতে থাকলো পরপর, এখান দিয়ে লিখছো, ওই পিছনের ওই পাশ দিয়ে তোমার কালি ঢুকে গেল, ওগুলো হবে না। তার জন্য 0.5 এই টাইপের পেন কিন্তু ইউজ করা দরকার, এবং এগুলো স্পিডও খুব ভালো চলে, দ্রুত লিখতে পারবে। ইন্টারেস্ট, বুঝতে পারছো জিনিসটা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ তুমি এই পাশ দিয়ে লিখলে ও পাশ দিয়ে খাতা জ্বলে গেল, বা এরকম মোটা মোটা হয়ে গেল, সেগুলো দেখতে খুব বাজে। তো তার জন্য জেনারেলি 0.5 এ তুমি যেগুলো পেন আছে না, 0.5 এ যে সকল বল পেন, সেই বল পেন লিখবে। আর প্রিলিমস এ তো তোমার এমসি ব্ল্যাক বল পেন ইউজ করতে হয়, তো সেখানে তুমি মোটাটা ইউজ করলে, কিন্তু মেইনস এ যখন লিখছো তুমি সরুটা কিন্তু ইউজ করতে হবে। তাহলে এরকম হুটহাট করে এরকম কালি বেরোনোর সম্ভাবনা থাকবে না, আর ঠিকঠাক করে তুমি লিখতে পারবে, স্পিডও ভালো পাবে। বোঝাতে পারলাম ইমতিয়াজ, বলো? ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। আর রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর ওই যে কি বললাম, যে পেপার, আমি কিন্তু তোমাকে অলরেডি পেপার পাঠিয়ে দিয়েছি। পেপার মানে কি, যে পেপারে তোমার লেখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মানে মেইনস এর আলটিমেটলি তোমাকে যে পেপার দেবে মেইনস এ লেখার সময়, তো ওভাবে রেগুলার তোমার ওতে প্র্যাকটিস করা দরকার। তাহলে তুমি খালি আজকের জন্য প্র্যাকটিস করছো না, মেইনস এর এক্সাম যখন লিখবে তার জন্য প্র্যাকটিস হয়ে যাচ্ছে, হাত সেট হয়ে যাবে, ঠিক আছে? কারণ তুমি তখন লেখাও তোমার সেট হয়ে যাবে, কারণ তুমি তাহলে বুঝতে পারবে যে লেখা দেখে যে হ্যাঁ, আমি ওয়ার্ড লিমিট এক্সিড করছি কি করছি না, ওয়ার্ড লিমিটে বেশি হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, কারণ তুমি ওইভাবে লেখা রেগুলার প্র্যাকটিস করছো ওই পেপারে, যে আলটিমেটলি যেটা মেইনসে তুমি যেটা দিয়ে লিখবে, তো সেটা দিয়ে তুমি লেখা প্র্যাকটিস করছো, তো তাহলে আর সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা নেই। বুঝতে পারছো জিনিসটা, যে কেন এই পেপারে তোমার এখানে প্র্যাকটিসটা করা দরকার? এখন তুমি যদি ঠিক আছে, ও কেন কিসের জন্য করবো, খালি খালি পেপার কিনবো, তো যে ধরো ঠিক আছে, আমি আমার বড় পেপার আছে, আমার বড় বই আছে, বড় খাতা আছে, আমি তাতে লিখি, তাতে কিন্তু সেটা হচ্ছে না তোমার, তাহলে প্রিপারেশন প্রপারলি আসছে না, ঠিক আছে? তো সেই জিনিসটা রয়েছে। তো বাড়িতে যেরকম ধরো বাচ্চাদের নাটকদের দিতে দেওয়া হলো, যে বাঘ থাকবে, বাঘের সাথে তুমি এখন মারামারি করছো, তো তুমি বাড়িতে যখন রিভিশন দিচ্ছ নাটক করার জন্য, তো সেখানে বাঘের কস্টিউমই পরোনি, এরকম হয় না? তো তখন তুমি যদি স্টেজে দিয়ে বাঘের কস্টিউম দেখে তুমি যদি দৌড়ে পালাও, তাহলে কি অবস্থা হবে? কারণ তুমি ওইভাবে প্রিপারেশনই নাওনি, রিহার্সেল দেওয়ার সময় ওইভাবেই তুমি নাওনি। বুঝতে পেরেছো? তো তাহলে সিচুয়েশন বুঝতে পারছো? তো তার জন্য রিহার্সেল তোমার রেগুলার যেরকম থাকবে, যে আমি আলটিমেটলি ফাইনাল স্টেজে যেরকম হবে সেইভাবে আমার রেগুলার রিহার্সেলটাও সেভাবে হবে, তাহলে আর ওখানে আর প্রবলেম হবে না। নাহলে কিন্তু ওই যে এরকম ফাইনাল স্টেজে গিয়ে ওইটা দেখে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রিভিয়াস এর কোশ্চেন অ্যান্সার গুলোকে ভিডিও কলে এভালুয়েট করবেন, কোথায় ভুল?
না না, প্রিভিয়াস এর কোশ্চেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি করে কোশ্চেন আনসার লিখতে হবে, আচ্ছা তোমাকে ওটা বলা হয়নি না। ধরো তোমাকে ভেবে কোশ্চেন দেওয়া হবে, ঠিক আছে, মানে কোশ্চেন অ্যান্সার লেখা প্র্যাকটিসের জন্য, তো সেটা বলছো তো। তো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস তোমাকে দেওয়া হচ্ছে। ধরো তোমাকে সাপোজ আমি বললাম যে 2016 এর তুমি একটা দুটো ধরো জিএস পার্ট 1 এর যে কোশ্চেন আছে, তো তার মধ্যে কালচার পার্টে যেগুলো আসে তুমি সেই কালচার পার্টের কোশ্চেনটা লিখো। তো তুমি বাড়িতে বসে লিখবে, ঠিক আছে। তো কি করে লিখছো, বাড়িতে বসে যে পেপার পেপার তো আমি সবকিছু বলে দিলাম, তো তারপর তুমি লিখছো কতক্ষণ টাইম লাগলো সেটা উপরে লিখে রাখবে যে হ্যাঁ এই টাইম। সাপোজ আমি 10 মিনিট লেগে গেছে, আমার 10 মিনিট লেগেছে, তো উপরে 10 মিনিটটা লিখলে, তারপরে সেটা তুমি ছবি তুলবে, ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপে পাঠালে তারপরে আমি সেটা দেখে ইভালুয়েট করে আমি তোমাকে বলে দেবো যে হ্যাঁ ইমতিয়াজ, তোমার এই এই জায়গায় এই এই প্রবলেম হচ্ছে, এই এই জিনিসগুলো ইনক্লুড করো, ঠিক আছে, আমি তোমাকে সেই হিসাবে জানিয়ে দেবো যেগুলো। বুঝতে পেরেছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হোক বা যেগুলো টাস্ক দেওয়া হচ্ছে। আর বা যখন যে যে জিনিসটা তুমি বুঝতে পারছো না তখন তো সেগুলো আমাদের যখন ক্লাস হচ্ছে তুমি যখন বলবে যে হ্যাঁ স্যার এই এই উইকে আমার এই এই জায়গায় এই আমার প্রবলেম হয়েছে এই এই জায়গাতে, তো তখন আমরা সেই জিনিসগুলো নিয়ে ডিটেলসে সেগুলো ক্লিয়ার করে দেবো। আর রেগুলার যে তোমাদের টাস্ক দেওয়া হচ্ছে, তো সেগুলো তো তোমার তো লিখে, কারণ তোমার তো আলটিমেটলি লিখতে হবে, ঠিক আছে, না লিখলে কিন্তু কোনো লাভ নেই এখানে। তুমি লিখতে হবে, তো লিখে তারপর আমাকে সেগুলো পাঠাবে, ঠিক আছে, তাহলে আমি বুঝবো যে দেখেছি হ্যাঁ তুমি রেগুলার প্রপার ওয়েতে তুমি সেগুলো প্র্যাকটিস করছো। কারণ প্র্যাকটিস হচ্ছে এখানে আলটিমেট জিনিস, ঠিক আছে। তুমি সব বুঝে গেলে কিন্তু আলটিমেটলি প্র্যাকটিস করলে না কোনো লাভ নেই। তার জন্য রেগুলার লিখে রেগুলার কিন্তু সেগুলো চেক করাতে হবে। তো কি করে চেক করাতে হবে আমি তোকে বলে দিলাম, তারপর আমি তোমাকে বলে দেবো। ও তো যে আরেকজন ছিল ও ও কিন্তু ও লিখে লিখে পাঠাচ্ছে। তো তুমি যেহেতু বললে যে আমার এখনো ফুল সিলেবাস জিএস পেপার 4 পুরো বাকি, তো ওগুলো তুমি তাড়াতাড়ি কমপ্লিট করো, ঠিক আছে, তারপর আস্তে আস্তে কিন্তু লেখা শুরু করতে হবে, ঠিক আছে। বা না হয় আমি তো এমনি দিয়ে দেবো, আর তারপরে তোমার কিন্তু সিলেবাস কমপ্লিট করা দরকার না। কারণ ধরো আমি যে কোশ্চেন দিলাম, তো সেটা তোমার আইডিয়া থাকতে হবে তো, না তো, তো তার জন্য তো সেগুলো তো ক্লিয়ার করতে হবে। না তুমি ধরো জিএস পেপার 4 কোশ্চেন তুমি তাহলে লিখবে কি করে, তাই না? তোমার যদি সিলেবাসটা তুমি যদি কভার না করে থাকো, আমি বুঝতে পারলাম ইতিহাস, তো তার জন্য তাড়াতাড়ি সিলেবাসটা কভার করো। ওকে, আমি তো বইয়ের কথাও বলে দিলাম যে এটা বেস্ট বইয়ের কথা, আমি সেই হিসাবে আমি বললাম লেক্সিকনের। কারণ যেগুলো তোমার লেখা এখানে প্র্যাকটিস করা দরকার, না হলে তুমি ভুল ভ্রান্তিটা বুঝতে পারবে না। আর ভুল ভ্রান্তি বুঝে সেগুলো তুমি তাহলে বুঝতে পারছো যে হ্যাঁ এই এই জায়গায় আমি এই ভুল করেছি, নেক্সট টাইম আমি যখন করবো তোমার লিখবো তখন যেন এই জিনিসটা আমার ভুল না হয়, সেই জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে। না 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 না, লেক্সিকন স্কিপ করা যাবে না। লেক্সিকন তো খুবই ছোট বই, খুবই ছোট বই, ওটাই সব থেকে ছোট এবং বেস্ট হবে, টু দা পয়েন্টে। অন্যান্য যে সকল তোমার রাইটারের বই আছে প্রচুর টাফ এবং প্রচুর ভাস্ট, প্রচুর বাল্কি, ঠিক আছে। এখানে তোমার এত বড় জিনিস কিন্তু করা যাবে না। তো তার জন্য লেক্সিকনই বেস্ট হবে, ঠিক আছে। লেক্সিকনই তুমি ফলো করতে হবে, কারণ ওখানে টু দা পয়েন্টে আমাদের সিলেবাসে যে যে চ্যাপ্টার গুলো আছে খালি ওই টপিকের উপরই কিন্তু এখানে রয়েছে, তো যেটা অন্য কোনো বইতে তুমি পাবে না, ঠিক আছে। যেটা আমি বললাম না, ক্রনিকালের বই আছে, ডি সুব্বারাওয়ের বই আছে, আরিয়ান্তের বই আছে, টাটা ম্যাকগ্রাওয়েলের বই আছে, আর এটা হচ্ছে ক্রনিকালের বই, লেক্সিকন হচ্ছে ক্রনিকাল পাবলিকেশনে, তো এটা হচ্ছে তোমার বেস্ট হবে তোমার জিএস পেপার 4 এর ক্ষেত্রে। ওকে, অনলি আইএস এর একটা নোটস দেখলাম, খুব ভালো কনসাইজ ভাবে লেখা আছে। দেখো আমি কোনো নোটের কথা বলছি না, আমি স্ট্যাটিক পোর্শনে বইয়ের কথা বলছি, ঠিক আছে। কারণ নোট দেখলে তো হবে না, আগের জিনিসগুলো কনস্ট্রাক্ট হইতে তোমার বোঝা দরকার, ঠিক আছে। নোটটা আলটিমেট জিনিস না, নোট কিন্তু কারণ লেখা, ঠিক আছে, কিন্তু এখানে স্ট্যাটিক হইতে যে স্ট্যাটিক পোর্শনের যে বই, সেই বই তোমার ক্লিয়ার করা দরকার, ঠিক আছে। তো এই যে ডি সুব্বারাও বলো, টাটা ম্যাকগ্রাওয়েলের বই বলো, ঠিক আছে, আরিহান্তের বই বলো, বা এই ক্রনিকালের যে লেক্সিকনের বই বলো, তো এগুলো হচ্ছে স্ট্যাটিক পোর্শনের বই। তো তোমার তো বই পড়ে আগে থিম গুলো বুঝতে হবে ভালো করে, সেই জিনিসগুলো অ্যানালাইজ করতে হবে। তো সেগুলো না করলে, তুমি স্ট্যাটিক পোর্শন ক্লিয়ার না করলে তুমি খালি তো নোটে নিলে তো হবে না। আচ্ছা দাঁড়াও, এখানে বুঝতে পারলাম ইমতিয়াজ, তো ওইভাবে করতে করতে হবে, বুঝাতে পারলাম ইমতিয়াজ। তো তার জন্য স্ট্যাটিক পোর্শনে বই দরকার আগে। স্ট্যাটিক পোর্শন তুমি পুরো ক্লিয়ার হয়ে গেছে, তারপর যদি তোমার মনে হয় যে আমি ওখানে দিয়ে দেখবো, তখন তুমি সেখান থেকে নিতে পারলে বা নিয়ে নিলে, কিন্তু আগে তো তুমি স্ট্যাটিক পোর্শন জিনিস কভার করবে, ঠিক আছে, তাই না। আগে স্ট্যাটিক পোর্শন কভার করে, না হয় তোমার একটা পছন্দ হলো বা তুমি এটা ভাবলে যে হ্যাঁ এটা আমার জন্য বুঝতে সুবিধা হচ্ছে, তাহলে আমি দেখবো, তো তাহলে তুমি সেটা দেখতে পারো। আগে তো স্ট্যাটিক পোর্শনটা কভার করবে, তাই না, আগে তো মেইন বই কভার করবে, তারপরে তো না হয় তুমি অন্য কোথাও দেখবে। আমার পয়েন্ট বুঝতে পেরেছো, কোনটা খারাপ কি ভালো আমি সেটা বলছি না, কিন্তু বলছি যে আগে তুমি স্ট্যাটিক পোর্শনটা তো কমপ্লিট করো, স্ট্যান্ডার্ড বই থেকে তো আগে করো, তারপরে না হয় কোনো একটা জায়গায় তুমি জিনিসটা দেখো। বুঝতে বুঝতে পারলাম।
ওকে, আর জিএস পেপার 4 সেকেন্ড পার্টটা কিভাবে করবো? হাইপোথেটিক্যাল প্রবলেম নেট, ওকে ওকে। দেখো, এই তো প্রিয়াঙ্কা, তো তুমি তো জয়েন করে নিয়েছো, তো তুমি ওটা কানেকশন প্রবলেম হচ্ছিল, তো তখন বেরিয়ে যাবে, ঠিক আছে, বেরিয়ে যেয়ে আবার জয়েন করবে ক্লিক করে, তাহলে সুবিধা হবে। বুঝতে পেরেছো? তো তোমার ওটা কানেকশনের জন্য এই জিনিসটা হচ্ছে, তোমার কানেকশনটা ঠিক নেই, আমি ওর জন্য বলছিলাম যে ওয়াইফাইটা অফ করে আবার অন করো, তারপরে না হলে আবার ঢুকে যাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। ওয়াইফাই তোমার কানেকশন প্রবলেম। কি ওয়াইফাই ইউজ করছো কে জানে, কিসের লাইন তোমার, কি কোম্পানি? এরকম তো হওয়ার কথা না ওয়াইফাইতে। আমি তো ফার্স্টেই ভাবছি বোধহয় তুমি মোবাইলে করছো, ওর জন্য কানেকশন এরকম হচ্ছে। ওয়াইফাই তো এরকম তো হয় না, যাই হোক, ঠিক আছে। কানেকশনটা একটু দেখে নেবে, কানেকশনটা ঠিকঠাক রেখে তারপরে ধরো, হলে অনেক সময় হয় ওই আবার চলে গেছে। আচ্ছা, ওয়্যারটা লুজ হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে মানে চেঞ্জ করে নাও তাড়াতাড়ি, ঠিক আছে। না হলে এরকম হবে, তার জন্য বলছি ওয়াইফাইতে কখনো এরকম হয় না। আমি তো প্রথমে ভেবেছি তোমার মোবাইল বোধ হয়। আচ্ছা জিএস, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ইমতিয়াজ বলছো জিএস পেপার ফোরে, আচ্ছা দেখো, জিএস পেপার ফোরে দুটো পার্ট থাকে, স্ট্যাটিক পোর্শন নেক্সট থাকে। পার্ট ওয়ান হচ্ছে স্ট্যাটিক পোর্শন, পার্ট টু হচ্ছে তোমার কি থাকে, পার্ট টু তে থাকে হচ্ছে কেস স্টাডিজ, ঠিক আছে। তো 125 125, না না উইশনেট, আচ্ছা আচ্ছা উইশনেট, অ্যালায়েন্স নাও অ্যালায়েন্স। আচ্ছা, যদি উইশনেট মানে নেট যদি তোমার এগুলো চলেও, তুমি ওই যেটা তুমি বলে যে তোমার তারে প্রবলেম, তাহলে সেটা ঠিক করিয়ে নিতে পারো, ঠিক আছে। তোমার যেটা তুমি প্রবলেমটা বুঝতে পারছো তারে হচ্ছে, ওটা তুমি ধরো সে ঠিক করে নাও। আচ্ছা ইমতিয়াজ, যেটা আমি বলছিলাম, আচ্ছা ইমতিয়াজ দেখো, দুটো পার্ট থাকে, পার্ট ওয়ান থিওরি পার্ট জিএস পেপার ফোরে, পার্ট টু তে থাকে কি কেস স্টাডি। 125 125 এবার থাকে 250, ঠিক আছে। জেনারেলি 9 বা হ্যাঁ 12টার মতো জেনারেলি কোশ্চেন থাকে, মানে দুটো পার্ট ধরে। জিএস মানে জিএস পার্ট ফোরের, জিএস পেপার ফোরে ফার্স্ট পার্ট থাকে যে থিওরি পার্ট, সেখানে পুরো থিওরি থাকে, ঠিক আছে, থিওরিটিক্যাল পার্ট। আর পার্ট টু তে হচ্ছে তোমার থিওরি পার্ট, তুমি যা যা করলে পার্ট ওয়ানে, সেই থিওরির উপর বেস করে হচ্ছে তোমার কেস স্টাডিজ গুলো থাকে। তো কেস স্টাডিজ গুলো থাকবে, তুমি দেখবে সবকিছু রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর বেস করে থাকে, রিয়েল লাইফ ইনসিডেন্ট, ঠিক আছে। তো এই রিয়েল লাইফ ইনসিডেন্টে তোমার এখন দিয়ে দেয় কি বলে, সাপোজ ইউ আর এ ডিস্ট্রিক্ট কালেক্টর অফ এক্স ডিস্ট্রিক্ট, ঠিক আছে। সাপোজ ইউ আর এ এসিপি অফ দিস ডিস্ট্রিক্ট, ঠিক আছে। সাপোজ ইউ আর এ রেভিনিউ অফিসার দিস ফ্রম দিস ডিস্ট্রিক্ট। সাপোজ ইউ আর এ ডিপ্লোমাট, এইভাবে কিন্তু দেওয়া থাকে। তো তার মানে কি, ওই সিচুয়েশনে তোমাকে বসিয়ে কি তুমি স্টেপ নেবে, সেইটা চুজ করার জন্য হচ্ছে, বা সেইটা দেখার জন্য হচ্ছে তোমার জিএস পেপার করে কেস স্টাডি গুলো থাকে। তো তুমি যখন থিওরিটিক্যাল পার্ট মানে পেপার ওয়ান, মানে পেপার ওয়ান পার্টের গুলো খুব ভালো করে ক্লিয়ার করেছো, তখনই হচ্ছে, এবং প্রত্যেকটা কনসেপ্ট তোমার ক্লিয়ার, কনসেপ্টের ভ্যালু তুমি ঠিকঠাক জানো, মিনিং ঠিকঠাক জানো, তাহলেই হচ্ছে তার সাথে ডাইরেক্ট তুমি কানেক্ট করে করে এখানে কেস স্টাডি পার্ট গুলো করতে পারবে, ঠিক আছে। এই পাশে যে পার্ট ওয়ানে থিওরিটিক্যাল পার্ট তোমার যদি ক্লিয়ার না হয়, কনসেপচুয়াল যদি ক্লিয়ারিটি না থাকে, তুমি ঠিকঠাক করে লিখবে না। তো জিএস এই পার্ট টু এর যে কেস স্টাডি তোমার দেখলে মনে, ও তো সিম্পল কোশ্চেন, তো এমনি সব ও না পড়লে আমি পাবো, যে কোনো কেউ দেখলেই ভাবে যে ও তো সিম্পল একটা সিচুয়েশন দিয়ে দিচ্ছে, তো ওখানে তুমি কি ভাববে বা কি করবে, তো সেই হিসাবে জেনারেল ওয়েতে লিখলে হয় না। ওই জেনারেল ওয়েতে ওটা লিখলে হবে না, ওখানে হচ্ছে ফার্স্ট পার্টে তুমি যে মানে থিওরিটিক্যাল পার্টে যে যে কনসেপ্ট গুলো পড়েছো, সেই কনসেপ্টের আলোকে, ওই কনসেপ্টের উপর বেস করে তোমার হচ্ছে এখানে কেস স্টাডি গুলো অ্যান্সার করতে হবে। ক্লিয়ার, বুঝতে পারলাম? তো তারপরে ওখানে যে যে স্ট্যান্ডার্ডে তোমাকে দিচ্ছে, ধরো তোমাকে বলে দিচ্ছে যে সাপোজ ইয়ার ইজ ডিস্ট্রিক্ট কালেক্টর অফ সাম এক্স ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো ওইখানে ওই সিচুয়েশনে তুমি ওই চেয়ারে বসে কি কি স্টেপ গুলো নেবে, তো সেই হবে তার উপর বেস করে তোমার এখানে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে। কি কি তোমার পজিটিভ অ্যাটিটিউড রয়েছে, কোন প্রেশারাইজ সিচুয়েশনে তুমি কিভাবে রিয়াক্ট করো, তো সব জিনিসগুলো টু দা পয়েন্টে তোমার অ্যান্সারের মাধ্যমে কিন্তু ফুটে চলছে। তো তার জন্য তোমার এখানে যদি পেপার ওয়ান এর পার্টি ক্লিয়ার না থাকে, ঠিক আছে, কনসেপ্ট তোমার স্ট্যাটিক পোর্শন থেকে তুমি ক্লিয়ার করো, তাহলে কিন্তু ঠিকঠাক অ্যান্সার তুমি করতে পারবে না। আর খালি সিম্পল ওয়েতে লিখলে হবে না, ওইখানে যে সকল কনসেপ্ট গুলো তুমি পড়েছো, তো সেই কনসেপ্ট গুলো ইনক্লুড করে হচ্ছে এখানে কোশ্চেন আনসার গুলো করতে হবে, কেস স্টাডিজ। ইমতিয়াজ, বুঝলি কি আমি কি বললাম? কোশ্চেন গুলো দেখলে ও তো এমনিই পারে, ও তো বই পড়ার কি আছে, ঠিক আছে। কোশ্চেন গুলো দেখলেই ওর মনে হবে মানে কেস স্টাডি পার্ট, কিন্তু তা না। ওই জিনিসগুলো পেপার ওয়ানের সাথে রিলেট করে করে প্রত্যেকটা জিনিসগুলো এখানে কানেক্ট মানে করতে হবে, তোমার কোশ্চেন আনসার গুলো করতে হবে, না হলে কিন্তু হবে না, নাহলে জিরো পুরো। কারণ কোনো সিম্পল কোশ্চেন, ওগুলো ওগুলো কেস স্টাডি দিয়েছে, এক একটা কেস স্টাডি দিয়েছে, মানে কারণ তোমার ওগুলো সার্ভিসে ঢুকে এরকম সিচুয়েশনের মধ্যে তুমি পড়বে, তো সেইখানে তুমি কিভাবে রিয়াক্ট করো, কি করবো, তো সেই জিনিসগুলো হচ্ছে এখানে দেখতে চাইছে,
ঠিক আছে, এক একটা কোশ্চেনে 20 নাম্বার করে এখানে থাকছে। 20 বা কিছু কিছু 25 থাকে পার কোশ্চেন, বুঝতে পারছো? তো তোমার আগে সিচুয়েশন দিতে হবে যে এই সিচুয়েশনে কি কি তুমি করবে, তো সেই হিসাবে তোমার করতে হবে। ওখানে ওয়ার্ড লিমিট রয়েছে, বুঝতে পারলাম? হ্যাঁ, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এখানে, বুঝতে পারছো? তো সেই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে, তো তার জন্য এগুলো রেগুলার প্র্যাকটিস না করলে হবে না। আর সিলেবাসটা আগে স্ট্যাটিক পোর্শনে ক্লিয়ার করা দরকার, মানে কমপ্লিট করা দরকার, সেই জন্য অনুধাবন করা দরকার, পুরো যে সকল পার্ট আছে প্রত্যেকটা মিনিং সহ অ্যানালাইজ করা দরকার, তারপরেই হচ্ছে তোমার কেস স্টাডিজের দিকে যাওয়া উচিত। মানে পার্ট 2 হচ্ছে কেস স্টাডি, বুঝতে পারলে? কোশ্চেন দুটো পার্টে বিভক্ত থাকে, ওই যেটা বললাম 125 সবই কিন্তু কম্পালসারি থাকে এখানে, ঠিক আছে? অর ফর কিন্তু কিছু না যে কেস স্টাডি এটা আমি করবো না, ওরকম কিন্তু নেই, সবই পড়তে হবে, সবগুলোই কম্পালসারি, সবকটাই করতে হবে। এবং সিচুয়েশন বেসড কোশ্চেন থাকে সবসময় এই কেস স্টাডি গুলো, বুঝলে? তো সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে, তো সেই অনুযায়ী তোমার করতে হবে, না হলে কিন্তু সমস্যা। ইমতিয়াজ, এই হচ্ছে তোমার জিএস পেপার 4 গেল। তো ওটাও কিন্তু ওই যে টাইম তো কিন্তু একই। তো এখন তুমি ধরো কোশ্চেন পেপার যখন করছো, তুমি পেপার মানে পার্ট 2 আগে করতে পারো, বা পার্ট 1ও আগে করতে পারো, যেটা তোমার খুশি। ধরো অনেকে ভাবে যে আমি কেস স্টাডি গুলো আগে করব, তো তাহলে সেটা করতে পারো। আবার যদি কেউ চায় যে না আমি থিওরিটি পার্ট আগে করবো, তো সেটা করতে পারো, যেটা তোমার ভালো লাগে তো সেই হিসাবে করতে পারো। কিন্তু যেটা তুমি ধরছো তো সেটা যেন ক্লিয়ার কাট কোনো সুন্দর হয়, সেই জিনিসটা এখানে কিন্তু দরকার, ঠিক আছে? না হলে, কারণ তাহলে তোমার একটা ইম্প্রেশনটাই তোমার উপর খারাপ হয়ে যাবে না, কারণ তুমি ধুম করে শুরু করেছো ধরো কেস স্টাডি দিয়ে, তো সেই কেস স্টাডি আবার কিন্তু ঠিকঠাক অ্যান্সার লেখোনি, তার মানে তো বুঝতেই পারছো যে এক্সামিনেশন যে শুরু করেছে সেকেন্ড পার্ট দিয়ে, অথচ সেই জিনিসগুলো স্ট্যান্ডার্ডলি ঠিকঠাক না, তো তাহলে তো এর ফার্স্ট পার্টের কোশ্চেন এরকম লিখেছে, তো তাহলে একটা ব্যাড ইম্প্রেশন চলে এলো, তাই না? তখনই কিন্তু নাম্বার ডাউনফল স্টার্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? ডাউনফল কিভাবে স্টার্ট হচ্ছে, যে তুমি ইচ্ছা করে সেকেন্ড পার্ট দিয়ে শুরু করেছো, আবার তাও ঠিকঠাক করে লেখোনি, কোয়ালিটি টাইম হয়নি, তো তাহলে সেকেন্ড পার্ট দিয়ে তুমি ওই করেছো, তাহলে ফার্স্ট পার্ট কি তো আমার বোঝা হয়ে গেছে। তো ইমপ্রেশন এখানে খুবই ক্রুশিয়াল এখানে, ঠিক আছে? হ্যাঁ, তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু প্রবলেম। এটা এস এর ক্ষেত্রেও ঠিক তাই, এস এ তোমার দেখো দুটো পার্টে বিভক্ত থাকে, তাই না? চারটে থাকে, দুটো পার্টে থাকে, তো তুমি শুরু করেছো লাস্ট পার্ট দিয়ে, কিন্তু যেটা আবার শুরু করছো সেটা আবার ঠিকঠাক না, তো তাহলে কিন্তু প্রবলেম। তো এই জন্য কিন্তু সিনক্রোনাইজেশন করে করা দরকার, তাহলে ভালো হয়। সিনক্রোনাইজেশন মানে তো বোঝো না, মানে তোমার কন্টিনিউয়াসলি ধরো একে আছে, পরে 2 করলে, তারপর 3 করলে বা 4 করলে, এইভাবে করলে ঠিকঠাকই হয়, সুবিধা হয়। আর যদি তুমি ওখানে করো যে হ্যাঁ আমি লাস্টটা আগে করে করবো, কিন্তু তারপরেও সেই জিনিসটা তোমার যদি কোয়ালিটি খারাপ হয়, তাহলে কিন্তু খুব বাজে আর কি সেই জিনিসটা, ঠিক আছে? কারণ বেসিক্যালি এখানে সবকিছু নির্ভর হচ্ছে তুমি কি লিখছো তার উপরে, তাই না? এবং কিভাবে সেগুলো প্রেজেন্ট করছো, তো সেখানে প্রেজেন্টেশনে হচ্ছে এখানে আলটিমেট জিনিস এখানে, ওকে? সেটা কত সুন্দর করে তুমি সেটা আর্টিকুলেট করতে পারছো, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট এখানে, না হলে সেই জিনিসটা কিন্তু কোনো এখানে ভ্যালু নেই, বুঝতে পেরেছো? ওয়ার্ড লিমিট দেখা, কোয়ালিটি যেগুলো লেখা, হাতে লেখা যেন ঠিকঠাক থাকে, কাটাকাটি না যায়, গ্রামাটিক্যাল মিস্টেক এইসব যেন কোনো না ভাবে না হয়, এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। তো এগুলো প্র্যাকটিসের মাধ্যমেই হবে রেগুলার, না হলে অন্য কোনো ভাবে হবে না। খালি গাদা গাদা পড়ে গেলে কোনো লাভ নেই, তুমি লিখলে না, কিচ্ছু লাভ হবে না, ঠিক আছে? তাহলে কি হবে, তোমার মাথার মধ্যে খালি ঘুরবে, তুমি আলটিমেটলি লিখতে পারবে না। কিসের জন্য পারছো না? কারণ তুমি প্র্যাকটিস করোনি রেগুলার, ওর জন্যই হবে না, ঠিক আছে? তো এই জন্য কিন্তু এই জিনিসগুলো একটার সাথে একটা খুবই কানেক্টেড, বুঝতে পেরেছো? তো সেই জিনিসটা কিন্তু এখানে খেয়াল রাখা দরকার। আর সিলেবাস গুলো কিন্তু দেখে তোমার খেয়াল রাখা দরকার, ধরো কোশ্চেন দেখে যেন তুমি বুঝতে পারো যে এটা কোন জিএস থেকে এসছে, ঠিক আছে? আর জেনারেলি ধরো বিভিন্ন সময় দেখা যায় যে জেনারেলি এই জিএস এর কোশ্চেন ওই জিএস এর কোশ্চেন একই রকম দেখায়, তো তখন কি করতে হবে, যে জিএস এর কোশ্চেন সেই পয়েন্ট অফ ভিউতে তার অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু সমস্যা। ধরো যে জিএস এর কোশ্চেন যেখানে দিয়েছে সেই ওয়েতে সেই কোশ্চেনটা করতে হবে। কোশ্চেন দেখে মনে হতে পারে এটা জিএস 2 এর কোশ্চেন, কিন্তু কিন্তু আসলে সেটা জিএস 3 এর কোশ্চেন, তাহলে তোমার জিএস 3 এর যেহেতু তুমি এক্সাম দিচ্ছ, সেই পয়েন্ট অফ ভিউতে তোমার এখানে অ্যান্সারটা নামানো দরকার, ঠিক আছে? নাহলে ইচ্ছা মতন কোশ্চেন দেখে তো সেই হিসাবে না, কোন জিএস থেকে করা হচ্ছে, কোন জায়গা দিয়ে কোশ্চেন, তো সেই উপর তার উপর বেস করে করতে হবে। ফার্স্ট পার্সনে জিএস পেপার পড়ে লেখা যাবে, ফার্স্ট পার্সন লিখতে পারো, দেখো যে কেস স্টাডি যেভাবে চাইছে সেইভাবে,
পার্সন পার্সন ভুলে যাও, ওখানে যেভাবে চাইছে সবসময় সেটা কন্টিনিউসলি সেই স্টাইল ফলো করতে হবে। ওখানে যে তোমাকে বোঝাচ্ছে, যে তোমাকে যদি বোঝায় যে তুমি ডিস্ট্রিক্ট কালেক্টর, তুমি কি করবে সেই হিসাবে তুমি লিখবে। আর যদি বোঝাই দিচ্ছে না, তো তাহলে সিম্পল হতে তোমার মতো করে লেখো। যা বলছে সেটা অবশ্যই ফলো করতে হবে, এদিক ওদিক করার জায়গা না এটা। ঠিক আছে? যেইভাবে বলছে সেইভাবে তোমার করতে হবে। কারণ কোশ্চেনটা যেটা বলছে সেটাই এখানে তারা চাইছে না, তো তুমি তোমার মতো করে তো ওখানে তারা চাইছে না। তারা কি চাইছে সেই হিসাবে তোমার করতে হবে এখানে। তো এই জন্য কোশ্চেনটা বারবার পড়তে হবে, যে কোশ্চেনে কি বলছে, তারা কোন স্টাইলে চাইছে। তো সে ফার্স্ট পার্সন হোক বা থার্ড পার্সন হোক, যেটা হোক, ওখানে যেভাবে বলছে সেই হিসাবে বেস করে সেই চেয়ারে নিজেকে বসিয়ে তুমি সেইভাবে অ্যান্সারটা করতে হবে এখানে। ওকে, আমার কি ভালো লাগে, আমার কি পছন্দ, ডাজেন্ট ম্যাটার এখানে। বা আমি এটা ভালো পারি না, ওখানে কি চাইছে সেই হিসাবে নিজেকে চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো জিনিসটা? আর এগুলো দেখবে প্র্যাকটিস করার ফলে যখন এগুলো তুমি লিখছো, তখন চেঞ্জ গুলো দেখতে পারবে, যে তখন তাহলে আলটিমেটলি বুঝতে পারবে যে হ্যাঁ, আমার এই জায়গায় এই প্রবলেম হচ্ছে, এই জায়গায় এই জিনিসগুলো সমস্যা হচ্ছে এই জায়গায়। ঠিক আছে? তখনই আবার নেক্সট টাইম যখন তুমি করছো, ওগুলো মাথায় রাখবে যে হ্যাঁ, আমি লাস্ট টাইম এরকম করেছিলাম, এই জায়গায় আমার এইরকম সিচুয়েশন, আমি এরকম ভুল করেছিলাম। তো সেটা যেন আমার আর না হয়, তো তার জন্য আমার সেভাবে এগোতে হবে। তো এই হচ্ছে বেসিক জিনিস। হ্যাঁ, তো এই সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর যে ল্যাঙ্গুয়েজে লিখছো, তুমি বাংলাতে দেবে না ইংলিশে দেবে ইমতিয়াজ? বাংলা মিডিয়ামে প্রিপারেশন নিচ্ছ না ইংলিশ মিডিয়াম? ইংলিশে, ওকে ওকে, ইংলিশে লিখবে, ঠিক আছে। ইংলিশে লিখবে, তো এভাবে ইংলিশে লেখা কি প্র্যাকটিস করছো তোমার নাকি? কোশ্চেন অ্যান্সার লেখা প্র্যাকটিস করছো ইংলিশে, নাকি এখনো প্র্যাকটিস শুরু করোনি লেখা? ও আচ্ছা, স্টার্টই করনি, আচ্ছা আচ্ছা, স্টার্ট করনি, ওকে। আচ্ছা, অ্যান্সার রাইটিং স্টার্ট করনি, ওকে। আচ্ছা, এমনি 12 এর অব্দি মিডিয়াম কি ছিল তোমার? সায়েন্স আমি জিজ্ঞেস করিনি, তুমি তো গ্রাজুয়েশনের কথা, আমি 12 অব্দি বলছি। মিডিয়াম, মিডিয়াম মানে হিন্দি, হিন্দি মিডিয়ামে পড়েছো, বাংলা মিডিয়ামে পড়েছো, না ইংলিশ মিডিয়ামে পড়েছো, আমি সেটা জিজ্ঞেস করছি। 1 থেকে 12 অব্দি ওটা তো তোমার অনার্স এর সাবজেক্ট, অনার্স তো আমি জিজ্ঞেস করিনি। ওটা তো গ্রাজুয়েশনের কথা বলছো তুমি। আচ্ছা, বেঙ্গলি মিডিয়াম, আচ্ছা সেটা জিজ্ঞেস করছো, ওটা তুমি অনার্স ব্যাকগ্রাউন্ড বলছো। অনার্স তো না, আমি জিজ্ঞেস করছি ধরো স্কুল মানে ক্লাস 1 থেকে 12 অব্দি, তো সেটা বেঙ্গলি মিডিয়াম ছিল তোমার। আচ্ছা, ঠিক আছে। তো দেখো তুমি সেই হিসাবে, তুমি ওটা ধরো তুমি ইংলিশ মিডিয়ামে লিখবে, তো তাহলে সেই ইংলিশ মিডিয়ামে সেই হিসাবে শুরু করো, যেটা তুমি চাইছো। তো সেই জিনিসগুলো, যে যে জিনিসগুলো বললাম, এগুলো খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছো? যে মিডিয়ামে লিখছো আলটিমেটলি সেই স্টাইলে সেইভাবে ফলো করা দরকার। ওকে, তাহলে গ্রামাটিক্যাল মিস্টেক এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল তুমি যখন ইংলিশে লিখছো। সেন্টেন্স কনস্ট্রাকশন, গ্রামাটিক্যাল মিস্টেক্স, প্রপার ওয়ার্ড, প্রপার ভার্ব, সো এই জিনিসগুলো কিন্তু ইউজ করা খুবই দরকার। কারণ তুমি ধরো ইংলিশে লিখছো, ধরো সাপোজ আমি বলছি যে সেখানে যদি বানান ভুল হয়, গ্রামাটিক্যাল মিস্টেক হতো, তাহলে সেটা মানে এর থেকে পাপ আর কিছু নেই এই জায়গায়। ঠিক আছে? মেসে লেখার ক্ষেত্রে তো সেই জিনিসগুলো রয়েছে, কারণ তুমি এখানে সিভিল সার্ভিসে এক্সাম দিতে যাচ্ছ, তো সেখানে তোমার যদি গ্রামাটিক্যাল মিস্টেক হয়, ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বা ওয়ার্ড তুমি বানান ভুল লিখছো, ঠিক আছে, হ্যান্ড রাইটিং দেখে বোঝা যাচ্ছে না, তো এই জিনিসগুলো না হয়। ওকে, সে তুমি ধরো সেই ব্যাপারটা রয়েছে, তো এটা তুমি ইংলিশে লেখো বা বাংলায় লেখো, তো যে ল্যাঙ্গুয়েজে লেখো, ওগুলো একদম বেসিক জিনিস, তাই না? তুমি সাপোজ ভাবো, তুমি নিজে ওই চেয়ারে নিজে বসে গিয়ে ভাবো যে তুমি সাপোজ খাতা দেখছো সিভিল সার্ভিসে, তো সেখানে একজনের খাতায় লেখো, তো সেখানে যদি বানান ভুল হয়, যে সে সিভিল সার্ভেন্ট হতে যাচ্ছে, তো সে যদি এ ঠিকঠাক লিখতো, তাহলে সেই জিনিসটা কিরকম না? তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। দেখো আমি সিচুয়েশন গুলো ক্লিয়ার করে দিচ্ছি, তো যেটা কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার। টাইম এন্ড রিপিটেডলি এই জিনিসগুলো ফলো করতে হবে। ওকে, কেমিস্ট্রি অনার্স ছিল তোমার, তাই তো? অনার্স হয়ে গেছে তাই তো নাকি? কি যেন বলেছে, আমার ঠিক খেয়াল পড়ছে না, মানে বেসিক্যালি তোমার মানে কি পোস্ট গ্রাজুয়েশন করছো নাকি এখন সিএসসির জন্য পড়ছো? হ্যাঁ, কমপ্লিট হয়েছে। ওকে, আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, খুবই ভালো। বাহ, তাহলে তো তুমি পুরো ফোকাস দিতে পারছো, কোনো টেনশন নেই। খুবই ভালো। ওকে ওকে, খুবই ভালো। হচ্ছে 21 কমপ্লিট হয়েছে, তারপর দিয়ে পুরোপুরি তুমি ফোকাস দিচ্ছ, ঠিক আছে, বেশ। তো তাহলে সেই হিসাবে বুঝতে পারলে যে যে জিনিসগুলো তোমার এখানে কন্টিনিউয়াসলি ফলো করতে হবে, তো সেই হিসাবে রয়েছে। তো তুমি যেহেতু পুরোপুরি ফোকাস দিচ্ছ, তো এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে। তো আমি কিন্তু তার জন্যই ফার্স্টে আমাদের ক্লাসের শুরুতেই বলেছি যে পেন পেপার নিয়ে বসো। তো আর যখনই আমাদের ক্লাসগুলো হবে, তো তখন কিন্তু তুমি পেন পেপার নিয়ে বলবে, যা যা বলছি সে টু দা পয়েন্টে সেগুলো মাথায় রেখে চলবে। ঠিক আছে? আর আপডেট ভার্সনের বই তো তুমি নিয়ে নিয়েছো না অলরেডি, তো সেই জিনিসগুলো কিন্তু থাকা দরকার। ঠিক আছে? তো তাহলে তুমি সেই ডাটাগুলো পাচ্ছ, সেগুলো আপডেটেড ডাটা। ওকে, তো সেই জিনিসটা রয়েছে। আর তোমার এনসিআরটি কি কমপ্লিট?
তো দেখো আমাদের এনসিআরটি কোর্সও কিন্তু অলরেডি চলছে, ঠিক আছে? তো যদি তোমরা কেউ এনসিআরটি জন্য পড়তে চাও তো সেটাও করতে পারো, ঠিক আছে? মানে ফুল এনসিআরটি কোর্স কমপ্লিট করা হবে, মানে ধরো সিএসসি প্রিপারেশনের জন্য যে এনসিআরটি কোর্স রয়েছে, ঠিক আছে? মানে এনসিআরটি আমাদের যেগুলো কমপ্লিট করতে হয় না, এনসিআরটি স্ট্যাটিক পোর্শন কমপ্লিট করার আগে, তো সেই জিনিসগুলো কিন্তু করা দরকার, ঠিক আছে? কারণ ওগুলো কনসেপ্ট ক্লিয়ারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আর তোমার যেহেতু বেঙ্গলি মিডিয়াম রয়েছে, তো তুমি তো এনসিআরটি বই ছোটবেলা দিয়ে পড়োনি, তাই না? তো সেই জিনিসগুলো, তো সেই ব্যাপারগুলো কিন্তু রয়েছে, তো এগুলো একটু এনসিআরটি কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, তারপর স্টাডি পোর্শন করতে হবে, তাহলে সেই জিনিসটা ফাউন্ডেশনটা স্ট্রং হবে। বুঝতে পেরেছো? তো সেই ব্যাপারটা খেয়াল করতে হওয়া দরকার। বাকি অ্যাডভান্সড বুক নিতে, ওকে ওকে ওকে, ঠিক আছে। আহ, আচ্ছা, এনসিআরটি তুমি বাড়িতে নিজে করছো, তাই তো? এনসিআরটি জাস্ট জিওগ্রাফি না, অন্যান্য সাবজেক্ট কিন্তু করতে হবে, সেটাই বলছি আমি। করে নিও তাহলে, পরপর আস্তে আস্তে করো, ঠিক আছে? কারণ এনসিআরটি আগে করে তারপরে হচ্ছে তোমার স্টাডি পোর্শনে ঢুকতে হয়, ঠিক আছে? কারণ এটা হচ্ছে বেস। যেরকম আমরা বাড়ি তৈরির সময় কি করি, আগে ফাউন্ডেশন আগে ঠিক করি না তো আমরা, এখানে ভিতটা আগে ঠিক করি না, তো তারপরে হচ্ছে তো এর উপরে উঠতে থাকে সব। তো এখানে তোমার এনসিআরটি হচ্ছে তো সেই হিসাবে এখানে বেস। তো সেখানে এনসিআরটি টা করে তারপর হচ্ছে আস্তে আস্তে এগোনো দরকার। তো সেই ব্যাপারটা এখানে রয়েছে। ওকে, তো তার জন্য শুধু জিওগ্রাফি না, সব এই ল্যাঙ্গুয়েজই করতে থাকো। ওকে, তো এইভাবে তুমি আরেকটা জিনিস করো, যে বেসিক্যালি রুটিন তৈরি করো, ঠিক আছে? তোমরা রুটিন তৈরি করো যে হ্যাঁ, রেগুলার হচ্ছে আমি এই কাজ এই টাইমে করবো প্রিপারেশনের জন্য, এইভাবে এই টাইমটা আমার পেপার পড়া, বা এই টাইমে আমার নোট তৈরি করা, এই টাইমে আমার অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করা। তো এইভাবে রুটিন তৈরি করো। যদি তুমি না করে থাকো, আজকে থেকে রুটিন করো এবং সেটা রিগোরাসলি ফলো করো, ঠিক আছে? রুটিন ফলো করা খুবই দরকার, তাহলে একটা সিস্টেমেটিক প্রসেসে তুমি এগোতে পারবে, ঠিক আছে? তো এই জন্য রুটিনটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। বুঝতে পারছো প্রিয়াঙ্কা, ইমতিয়াজ? তো এই জন্য কিন্তু রুটিনটা মোস্ট ইম্পর্টেন্ট। তো খালি রুটিন বানালাম লোকজনের শো আপ করার জন্য, তা কিন্তু না, ঠিক আছে? তো রুটিনটা করতে হবে, আমি সেটা কন্টিনিউয়াসলি ফলো করবো। ওকে, এই ধরনের অ্যাটিটিউড দরকার। তো যেখান থেকে যে হয়ে যাক, যা কিছু হয়ে যাক, আমার কোনো যায় আসে না। আমার রুটিন আমার ফলো করতেই হবে, ঠিক আছে? কারণ আমি এইম করেছি আমার র্যাঙ্ক আমার নিয়ে আসতে হবে এক্সামে, অতএব আমি সেই লক্ষ্যে আমি পৌঁছাবো। তো তার জন্য আমার সেই হিসাবে রেগুলার সেই রুটিন কিন্তু কন্টিনিউয়াসলি ফলো করা দরকার। কার কি হয়ে যাচ্ছে আমার আমার কোনো যায় আসে না, আমি আমার কাজে ফোকাস থাকতে হবে। তো এই টাইপের অ্যাটিটিউড এখানে দরকার। ইমতিয়াজ, ক্লিয়ার আমি কি বললাম? তো তার জন্য আজকের রুটিন যদি তুমি না করে থাকো, আজ এই রুটিন তৈরি করো এবং সেটা রিগুলারলি ফলো করো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে তুমি কিছুদিন ফলো করার পরে নিজের চেঞ্জ বুঝতে পারবে যে হ্যাঁ, আমি আগে রুটিন ছাড়া এইভাবে যখন প্রিপারেশন নিতাম, কখন আমার কি সিচুয়েশন ছিল আর এখন আমি কি সিচুয়েশনে আছি, তুমি নিজেই টের পাবে। হ্যাঁ, আর একটা জিনিস, লোকজনের শো আপ করার জন্য না, যে আরে বাপরে আমি 25 ঘন্টা পড়াশোনা করছি, না, নিজে আমি কতদূর করবো রিয়েলিস্টিক রুটিন করে সেই জিনিসগুলো ফলো করবে, ঠিক আছে? কারণ লোকজনের ইমপ্রেস করানোর জন্য না, যেটা রিয়েলিস্টিক রুটিন হবে, আমার এই যে জায়গায় আমার খামতি আছে, আমার এই জিনিসগুলো করতে হবে, আমি এইটা আমি এই কাজ করব, সেই জিনিসগুলো সেইভাবে তুমি তোমার মতো করে রুটিন করবে এবং সেটা কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? আর এখন কোন কোন জায়গায় কি কি সাবজেক্টে কি কি কোথায় খামতি, এটা তোমার থেকে সারা পৃথিবীতে আর কেউ জানে না, ঠিক আছে? তো তার জন্য সেই জায়গায় ফোকাস করে তোমার সেই জিনিসগুলো ওভারকাম করতে হবে আলটিমেটলি। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। আমরা গাইডেন্স দিতে পারি, কিন্তু আলটিমেটলি সেটা সময় আলটিমেটলি করতে হবে নিজের, তাই না? তো সেই জিনিসটা কিন্তু যেন অবশ্যই খেয়াল থাকে, না হলে কিন্তু সমস্যা। বুঝছিলে? এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এখানে ফলো করতে হবে, না হলে কিন্তু সেই হিসাবে রয়েছে। আর দেখো, যে লেখার যে সিস্টেম, সেগুলো তো আমরা মোটামুটি করলাম, কিন্তু এগুলো তুমি নিজে বুঝতে হবে যখন তুমি নিজে প্র্যাকটিস করছো। তো এই যে যে পয়েন্ট গুলো তুমি মাথায় রেখে যখন প্র্যাকটিস করবে, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, কোথাও চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হয়নি, বা কি কি আমার চেঞ্জ করা দরকার। ওকে, বুঝতে পারলাম দিয়ে, তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তখন তুমি বুঝতে পারছো যে হ্যাঁ, আমার এই জায়গায় এই খামতি রয়েছে, আমার জিএস পেপার ওয়ানের কালচারের পার্ট আমার ঠিকঠাক হয়নি, বা এখানে কালচার যে ডান্স ফর্ম আছে ওটা আমার ঠিকঠাক খেয়াল আসছে না। ক্লিয়ার? তো এইভাবে জিনিসগুলো বুঝতে পারবে, তো তাহলে এগুলো কিন্তু ওর জন্য করা দরকার। ওকে, বা জিএস পেপারের যে আমার ইন্টারন্যাশনাল রিলেশন পার্ট আছে, এইখানে আমার এই জিনিসগুলো আমার ঠিকঠাক হচ্ছে না। বা জিএস পেপার 3-তে আমার এখানে ধরো সিকিউরিটি পার্ট যেটা আছে, একটু আমার ডাটা গুলো মাথায় থাকছে না, সিকিউরিটি পার্ট হচ্ছে না, তো সেই রকম এই তো, তাহলে সেই জিনিসভাবে আমার এই জায়গায় ফোকাস করতে হবে। তো সেগুলো তুমি রেগুলার করার পরেই তুমি এগুলো বুঝতে পারবে। বুঝতে পারলে প্রিয়াঙ্কা, ইমতিয়াজ, তোমাদের দুজনকে বলছি। তো এই জিনিসগুলো কিন্তু এভাবে রেগুলার প্র্যাকটিস করার ফলে এগুলো আসবে, তাহলে তুমি খামতি গুলো বুঝতে পারবে যে হ্যাঁ, আমি এই জায়গায় আমি রুটিন তৈরি করছি, কিন্তু
ফলো করছি, তাহলে আমার এই এই জায়গায় আমার প্রবলেম গুলো হচ্ছে, তো সেই জিনিসগুলো আমার এখানে ফোকাস করা দরকার। তো এইভাবে কিন্তু এগোতে হবে জিনিসগুলো, ঠিক আছে? আর আচ্ছা, আর তুমি তার জন্য আমি বলছি যে রেগুলার যে আমি পেপারও দিয়ে দিয়েছি তোমাদের না, যে এই যে আলটিমেটলি মেন্সের যে পেপার, ঠিক আছে, মানে মেন্সের যে পেজ হবে, আলটিমেটলি যেভাবে তোমার খাতা দেবে, তো ওটাই কিন্তু প্রিপারেশন, মানে প্র্যাকটিস করা দরকার তোমার রেগুলার, ঠিক আছে? তারপর ওখানে এ করবে কোশ্চেন বা যেগুলো কোশ্চেন, তারপর করে লিখে আমাকে এগুলো পাঠাবে, ছবি তুলে পাঠালে, ঠিক আছে? তো তারপরে সেগুলো আমি চেক করে বলে দেবো যে হ্যাঁ ইমতিয়াজ এই এই জায়গায় এই খামতি রয়েছে, এই জিনিসগুলো করতে হবে, এইভাবে গুলো করো, ঠিক আছে? তো সেইভাবে এগোতে হবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে অ্যান্সার রাইটিং গুলো তুমি এ করবে, চেক করিয়ে নেবে, ঠিক আছে? তারপরে ধরো তুমি উপরে উপরে যেটা বললাম লিখেও রাখবে যে কত মিনিট লাগলো তোমার, তাহলে তুমি নিজেই চেঞ্জ গুলো বুঝতে পারবে যে আমি রেগুলার প্র্যাকটিস করার ফলে কি কি চেঞ্জ আসছে। তো এইভাবে কিন্তু জিনিসগুলো এগোনো দরকার, না হলে কিন্তু সমস্যা। আর যখন টাইম এন্ড রিপিটেডলি আস্তে আস্তে ফোকাস করো, তারপরে আর যে সিলেবাস যে পার্টটা রয়েছে, মানে জিএস পেপার 4টা তুমি আস্তে আস্তে দেখতে থাকো। আর তারপর আস্তে আস্তে আমি তোমাদের এই দিয়ে দেবো যে এখান থেকে এটা লেখো এই টপিক গুলো বা এই বিষয়ে। তো সেগুলো তুমি লিখে আস্তে আস্তে দিলে, তারপর সেগুলো আমি চেক করে বলে দেবো যে কি কি জিনিসগুলো করতে হবে, ঠিক আছে? আর কি করে পাঠাবে সেগুলো তো আমি বলে দিলাম। ওকে, তো রেগুলার সেই হিসাবে করো আস্তে আস্তে, তাহলে আস্তে আস্তে এরকম বুঝতে পারবে। আর ঘড়ি ধরে কিন্তু এ করবে, ঠিক আছে? আমি লিখতে বসলাম মানে যা খুশি আমি টাইম নিলাম তা কিন্তু না, ঠিক আছে? এখানে তোমার এখানে অনেস্ট থাকা খুবই দরকার, যে এখানে লিখতে বসেছি, হ্যাঁ প্রথম প্রথম টাইম বেশি লাগছে, কিন্তু তারপর আস্তে আস্তে তুমি কিন্তু সেই হিসাবে অনেস্টলি লিখবে যে হ্যাঁ এত টাইম আমার লেগেছে। আর বই ফই খুলে লিখো না, তাহলে কিন্তু কোনো লাভ নেই আলটিমেটলি, ঠিক আছে? তোমাদের দুজনকেই বলছি, প্রিয়াঙ্কা ইমতিয়াজ, তোমাদের দুজনকেই বলছি, তাহলে কিন্তু কোনো লাভ নেই আলটিমেটলি, তাই না? হ্যাঁ, তো সেই জিনিসটা লিখছে। তো এই যে এই জিনিসগুলো খেয়াল রেখো, ঠিক আছে? তাহলে হচ্ছে আস্তে আস্তে হবে, আর সুবিধা হবে। আর এইভাবে আমরা আস্তে আস্তে এগোবো। আমাদের নেক্সট ক্লাসগুলো সেইভাবে আছে, আবার আমাদের নেক্সট ক্লাস আবার নেক্সট উইকে এই টাইমে হবে, ঠিক আছে? আর তো সেইভাবে তুমি হোয়াটসঅ্যাপে আমি তোমাদের সব বলে দেবো যে কি কিভাবে করতে হবে, বা ধরো আমি টাস্ক দিলাম, তো সেখানে তোমাদের বলে দিলাম যে সাপোজ এই টপিক নিয়ে লিখো তোমরা, ঠিক আছে, বা এই কোশ্চেন নিয়ে লিখো। তো তারপর সেই হিসাবে তোমরা লিখে তো আমাকে দিলে, আমি তারপর সেই সময় চেক চেক করে তোমাদের পাঠিয়ে দিই, ঠিক আছে? তো কি করে তো ফটো তুলে আমি তো বলেই দিলাম, তারপর যে বলে দিলাম যে হ্যাঁ এই জায়গায় এই প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো এই করো। নেক্সট বার তুমি সেগুলো লেখার সময় সেভাবে সেগুলো মাথায় রাখলে। ক্লিয়ার ইমতিয়াজ জিনিসটা? আচ্ছা, প্রিয়াঙ্কা তো আচ্ছা, ওর কানেকশন মনে হয় এখনো প্রবলেম রয়েছে, তার জন্য প্রিয়াঙ্কা জয়েন করতে পারলো না। আর ইন্টারনেটটা দেখো যে কানেকশনটা যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে? তো তোমার মোটামুটি যেটা আমি দেখলাম কানেকশন ঠিকঠাক আছে, তোমার তো ওয়াইফাই তো করছো নাকি? ও মোবাইল নেট, ওকে ওকে, তো মোবাইল নেটে তাও তো ভালো সুন্দর রয়েছে, আচ্ছা। যাই হোক, তো কানেকশন ভালোই রয়েছে, তো মোবাইলে জেনারেলি এরকম এ থাকে না, তো তাও তোমার ভালোই কানেকশন আছে যেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো চলো তাহলে আজকে এই অবধি থাকছে, আমাদের আবার দেখা হবে নেক্সট উইকে। ওকে, আজ এই অবধি থাকলো। ওকে, আমাদের নেক্সট উইকে বা নেক্সট ক্লাসে তো এই ক্লাস এখানেই আমরা কমপ্লিট করছি, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, চলো। প্রিয়াঙ্কা, আচ্ছা প্রিয়াঙ্কা তো নেই, তো প্রিয়াঙ্কা দেখো তুমি এখানে তুমি এই ক্লাস পুরো তুমি রেকর্ডও পেয়ে যাবে, ঠিক আছে? পরবর্তীতে তুমি এই অ্যাপের মধ্যে গিয়ে, আমি তাও বলে দিচ্ছি ক্লাসের মধ্যে, এই অ্যাপের মধ্যে গিয়ে লাস্টে দেখবে রেকর্ডিং পার্ট রয়েছে, তো সেখান থেকে তুমি পরে দেখেও নিতে পারো, ঠিক আছে? পুরো লাইভ রেকর্ডিং করা থাকবে, এই অ্যাপের মধ্যেই থাকবে, এই অ্যাপের মধ্যে ঢুকে মানে টিচমেন্ট অ্যাপের মধ্যে লাস্টে দেখবে রেকর্ডিং পার্ট রয়েছে, ওখানে এই রেকর্ডিং পোর্শন পেয়ে যাবে, ঠিক আছে প্রিয়াঙ্কা? তুমি যেহেতু কানেকশন ভালো ছিল না বলে থাকতে পারলে না, তো ওখানে গেলেই তুমি পেয়ে যাবে। তো তার জন্য টেনশন করার কোনো ব্যাপার নেই যে স্যার আমি তো মিস করে গেলাম, এরকম কিন্তু কোনো কিছুই ব্যাপার নেই, ঠিক আছে? যে জিনিসটা তুমি জীবনেও অফলাইন ক্লাসে পাবে না, তো সেই জিনিসটা কিন্তু অনলাইন হয়, ঠিক আছে? আমাদের এই ক্লাসে সেই সুবিধা কিন্তু রয়েছে, যেটা ধরো অফলাইন ক্লাসে তুমি যেতে না পারলে তো গেল সেদিন, কিন্তু এখানে কিন্তু সেই সমস্যা নেই, ঠিক আছে? ওকে, চলো তাহলে।